আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি শোনা যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের মাঝে চলে আসছেন। স্যার স্ক্রিন একটু টেস্ট করে নিতে পারি স্যার আমরা? হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তোমার সাথে পরিচয় হয় নাই না? জি স্যার, আমি স্যার বিএসসি মধ্যে স্যার কোর্স করেছিলাম স্যার। ঝিলন স্যারের ইউনিটে ছিলাম স্যার সেই সময় 2018 সালে স্যার। আর ফেলোশিপ পাস করেছি স্যার 2021 জানুয়ারি, মানে গত কোভিড এর পরে প্রথম পরীক্ষাটাই স্যার। স্যার কথা শুনতে পাচ্ছি না এখন। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? স্যারের কথা মিউট হয়ে গেছে। স্যার মিউট হয়ে গেছেন স্যার। হ্যাঁ, আমি মিউট হয়ে গেছিলাম। ও আচ্ছা, তুমি নওশাবাদের সাথে? হুম, নওশাবাদ তুমি একসাথে? জি স্যার, জি স্যার। নশাবার পর আমি একসাথে 2021 পাস করেছিলাম আর কি। দুজনেই পরে স্যার এখন পপুলারে আছি স্যার। একসাথেই জয়েন করলে। তুমি কার সাথে আসছো? আমি স্যার আছি জহির স্যারের সাথে। আচ্ছা, জহির ভাইয়ের সাথে আছো না? আর নওশাবা কার সাথে? নশাবা আপা আছে হুমারা ম্যাডামের সাথে, হুমারা আপার সাথে। আচ্ছা, হুমায়ুন আলাদা ইউনিট পেয়ে গেছে। জি স্যার। আর টোটাল ইউনিট কটা তোমাদের এখানে? স্যার 4টা স্যার এখন রানিং। একটা হচ্ছে আজাদ স্যারের না? হ্যাঁ জি স্যার, নাজমুল স্যার, আজাদ স্যার, জহির স্যার, হুমারা আপা। তারেক স্যারের ইউনিটটা ছিল স্যার, তারেক স্যার ওটা ছেড়ে দিয়েছেন আর কি স্যার। ওইটা হুমায়রা নিয়ে গেছে, হুমায়রার কাছে চলে গেছে। জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার কি দিয়েছেন স্যার? না, দিইনি, আমি এখন দিয়ে দিচ্ছি। আমাদের স্যার অ্যারাউন্ড 200, 250, 300 পার্টিসিপেন্টস থাকে স্যার। না থাকে, আমার গতদিন অনেক ছিল, 350-র কাছাকাছি ছিল প্রায়। স্যার শুক্রবারে অবশ্য স্যার আমরা খুব কম ক্লাস নিয়েছি স্যার। শুক্রবারে হয়তো শুক্রদিন ক্লাস হবে না, অনেকে প্র্যাকটিসে যায়, জানি আমি। জি স্যার। এটা প্র্যাকটিসের দিন তো, আমি জানি। আমি আর শুক্রদিন কোনো প্র্যাকটিস করি না, বুঝছো? জি স্যার। হ্যাঁ, আমার গত দিন প্রায় 330-40 জনের মতো ছিল প্রায়। আমরা কিছুক্ষণ ওয়েট করে শুরু করে দেব না স্যার? এখনই শুরু করে দেব? 9টা হ্যাঁ, ওয়েট করতে পারো কিছুক্ষণ, আমরা শুরু করে ধীরে ধীরে আমরা আগাতে থাকি। কারণ শুক্রবার দিনটা হচ্ছে অনেকের জন্য, আমি সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে আমার জন্য শুক্রবার দিন সুবিধা, অনেকের জন্য অসুবিধা, নাহলে অন্য একদিন অফিস ডেতে নিয়ে নিতে পারতাম। সুবিধা নেই স্যার। শুক্রবার দিন একটা হয় কি, বিশাল গ্রুপ প্র্যাকটিসে যায়। আমার জন্য হয় শুক্রবার দিনটা সবচেয়ে সুবিধা হয়, যে এদিনকে আমি সব সংসারের কাজ করি। জি স্যার। সারাদিন বসে বসে করে একসাথে সকালে বেরে বিকালে ঘরে ঢুকলাম। কি আবার শেয়ার স্ক্রিন আসলো না কেন আবার? কি হলো? স্ক্রিন শেয়ার হয়েছে স্যার, কিন্তু ওই স্লাইড শেয়ার যেটা হয় স্যার সেটা মানে হয়নি স্যার। এখন ওই যে বড় হয়নি আর কি স্যার। আচ্ছা, এখন হয়েছে স্যার, ঠিক হয়েছে স্যার। জি স্যার। স্লো হয়ে গেল না তো? স্লো হয়ে গেল না? এইটা পর্যন্ত ছিল আমাদের। স্যার আমরা শুরু করে দেই স্যার আস্তে আস্তে। হ্যাঁ, শুরু করে দাও, যে কজন জয়েন করলো, না করলে না করলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, very good evening to all. Today is the 22nd class of the MedExcel academic group. আপনাদের সবাই যেভাবে আমাদের এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করছেন, আমরা এটাতে আসলে খুবই আনন্দিত। আমাদের এই সিজনের বা এই সেশনের যদি বলি, আর অল্প কয়েকটা ক্লাস বাকি আছে এবং আমরা 17 তারিখের মধ্যে ক্লাসটা শেষ করব এই সেশনের, এবং পরবর্তীতে আমাদের আবার আরেকটি গ্রুপ, আমরা এভাবে 3 মাসের একটা প্রোগ্রাম নিয়ে আমরা আবার আপনাদের সাথে এই ক্লাসগুলো নিয়ে, স্যারদের ক্লাসগুলো নিয়ে আমরা আসবো। আজকে আমাদের ওসপি ক্লাস, আমাদের এই ক্লাসটি আমাদের সবার প্রিয় প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, তিনি এর আগেও একদিন ক্লাস নিয়েছিলেন, সেখানটার পরের কন্টিনিউশন আজকের ক্লাসটা। সেদিন আপনারা যেভাবে পার্টিসিপেট করেছিলেন
স্যার হয়তো আপনাদের প্রশ্ন করবে, আপনারা নিজেকে আনমিউট করে একজন 1 বাই 1 আপনারা অ্যান্সার দিবেন, পার্টিসিপেট করবেন, তাহলে আমাদের সেশনটা প্রাণবন্ত হবে। আমি খুব বেশি দেরি করব না, আমি আমাদের সবার প্রিয় স্যার প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকে ক্লাসটি শুরু করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, তাহলে আমি এই ছবিটা একটু তোমরা কাইন্ডলি একটু দেখো, এই ছবিটার মধ্যে কি আছে আগে একটু দেখে নাও ঠান্ডা মাথায়। ওকে, আমি কি চলে যাব, কোশ্চেনে চলে যাব? পার্টিসিপেন্ট থেকে যদি একটু হ্যাঁ বা না এভাবে পার্টিসিপেট করা হয় তাহলে আমাদের জন্য ক্লাসটা এগোতে সুবিধা হবে। জি স্যার, চলে যান। চলে যাব না? জি স্যার, জি স্যার। জি স্যার। কি ব্যাপার, স্লাইড শেয়ারে ঝামেলা হচ্ছে কেন এটাতে? ল্যাপটপে স্লো হয়ে গেল কেন কম্পিউটারটা? আচ্ছা, ওকে। হ্যাঁ, দেখো দেখো, হোয়াট টাইপ অফ ইনহেরিটেন্স ইজ শোন ইন দি অ্যাবভ ফিগার? বলো তো, যে কোনো একজন উত্তর দাও। এক্সলিংক এক্স-লিঙ্ক কি? শুধু এক্সলিংক রিসেসিভ স্যার। এক্স-লিঙ্ক রিসেসিভ। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আনইউজুয়াল ইভেন্ট হ্যাজ অকার্ড? এটার উত্তর কি এটা? না না, নেক্সট কোশ্চেনটা তো ছিল হোয়াট আনইউজুয়াল ইভেন্ট হ্যাজ অকার্ড। কি কারোর চোখে ধরা পড়ে না এটা? এটা হচ্ছে স্যার ফিমেল ক্যারিয়ার থেকে স্যার আবার ফিমেল ক্যারিয়ার টু ফিমেল ক্যারিয়ার। तो इसकी বলো। no male to male transmission. female male Male to male transmission নেই। বলো, এটা অ্যাবনরমাল কিছু আছে? স্যার ফিমেল এটা কি অ্যাফেক্টেড abnormal থেকে কিছু ফিমেল আছে? ক্যারিয়ার, ফিমেল এটা- ক্যারিয়ার এ- থেকে এ- ফিমেল এটা- ক্যারিয়ার। না, এটাতে অ্যাবনরমাল কিছু তোমার এখানে নাই এটাতে, তাই না? আমার ছবিটা, এটা ছবিটা অ্যাবনরমাল কোনো কিছুই নাই। হ্যাঁ, তুমি দেখো তাহলে এটা হচ্ছে কোনো অ্যাবনরমাল কোনো কিছু। এটা তাহলে আমরা যদি বলি, এটা হচ্ছে দেখো তাহলে আমার একটা ছবিটা যেটা নিয়ে আসছি, আমি আরেকটা ছবি দিচ্ছি, সেজন্য এই ঝামেলাটা হচ্ছে হোয়াট আনইউজুয়াল ইভেন্ট হ্যাজ অকার্ড, এটার মধ্যে নাই আসলে। ছবিটা আমার যেটা করতে গিয়ে অন্য একটা ছবি দিচ্ছি আমি, এটা যাই হোক, এটা খেয়াল করে সেটা আমি আলাদা এমনি আলাপ করে যাই। তাহলে এইখানে দেখো একটা হচ্ছে তার মানে একটা মেইল, একটা হচ্ছে তাহলে একটা হেলদি মাদারের মধ্যে ম্যাটিং হলো। ম্যাটিং হওয়ার পরে তাহলে দ্যাট ইজ হচ্ছে ট্রু, তাহলে হচ্ছে তোমার ট্রু হচ্ছে তাহলে ফিমেল হচ্ছে ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ারের সাথে যখন একটা, যখন হেলদি বাবার যখন একটা হলো, তখন একটা তাহলে সান হতে পারে, এটা হতে পারে। আমাদের ছবিটা আনাটা ছিল তাড়াহুড়া করে আজকে, যেটা বাদ পড়ে গেছে, যেটা এখানে যে ছবিটা ছিল ওটা ওইটা করতে যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, ওইটা হচ্ছে তোমার যেটা ছিল একটা একটা ম্যাটিং এর পরে আরেকটা ছিল যে ফিমেল এফেক্টেড ছিল, ওই ছবিটা না দিয়ে অন্য একটা ছবি চলে আসছে। হ্যাঁ, সেজন্য কোশ্চেন হচ্ছে এটা, যে কোশ্চেনটা সেজন্য ভুলে গেছে তোমাদের চোখে, সেজন্য কিছু ধরা পড়তেছে না। তার মানে এইটা হচ্ছে নর্মালি মেইল হচ্ছে একটা এফেক্টেড, ফিমেল হচ্ছে একটা ক্যারিয়ার। কিন্তু ওই যে ছবিটা ছিল ওইখানে তোমার ছিল যে একটা ইটা ছিল, এটা ওইটা ছবিটা অন্য একটা ছবি দিয়েছে, এক বাদ দাও, ওটা বাদ দাও, তো এরকম একটা ছবি আসতে পারে। তার মানে ওইটার সাথে এটা চলে আসছে লিখতে গিয়ে। রাইট ডাউন দ্য নেম অফ দ্য 4 হেমাটোলজিক্যাল ডিজিজেস দ্যাট উইথ মোড, এই মোড অফ ইনহেরিটেন্সে কি কি ডিজিজ হতে পারে? দেখো, রাইট ডাউন দ্য নেম অফ দ্য 4 হেমাটোলজিক্যাল ডিজিজ উইথ দ্যাট মোড অফ ইনহেরিটেন্স, কি হতে পারে এটাতে? হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, এই দুইটা গেল, তারপর তারপরে স্যার গ্লুকোজ Glucose 6 phosphate dehydrogenase গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেসি 3 নম্বর। 4 নম্বর Duchenne muscular dystrophy স্যার। এটা কি হেমাটোলজিক্যাল ডিজিজ? Agammaglobulinemia. Agamma. এটা কি Lipoproteinemia। অ্যাগামাগ্লোবিনেমিয়া একটা হতে পারে। তার থেকে আরেকটা কমন হচ্ছে, তাহলে এই যেটাকে আমরা বলি ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো হতে পারে। তার মানে ওইটা আমার এটা ভুলে, সেজন্য এই কোশ্চেনটা আমরা বাদ চলে যাই। এবার আসো এইটার মধ্যে দেখো, a 32-year-old man presents with uncomfortable gritty eyes and painful knees, particularly on weight bearing joint. হ্যাঁ,
ঠিক আছে, he has just returned from a business trip to Bangkok. Instruction as given to the candidate in his or her instruction sheet. Question to be asked to the candidate are on scoring sheet. Okay, তাহলে তোমরা একটু প্রিপারেশন নাও। দেখো, what other history would you ask from this man? Sir, any history of unprotected sexual exposure? হ্যাঁ, তারপর Sir, any history of burning sensation of during micturition or urethritis? হ্যাঁ, একটা নিতে পারো, তুমি একটা নিতে পারো, তাহলে ইউরেথ্রাইটিস বেগুলো আছে কিনা দিতে পারো, বার্নিং সেনসেশন হতে পারে। তারপর Sir, any red eye? তাহলে একটা কনজাংটিভাইটিস হিস্ট্রিও তুমি নিতে পারো, তাহলে এটা রেড হাইট হতে পারে। এখন কনজাংটিভাইটিস ইম্পর্টেন্ট না স্ক্লেরোটাইটিস ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট? Sir, conjunctivitis important. না, ইউভিআইটিস বেশি ইম্পর্টেন্ট। কোনটা Sir, Ritter syndrome তো conjunctivitis হয় স্যার। কোনটা হয়? তাহলে কোনটা বেশি? তাহলে কোনটা এখন কি তোমার আচ্ছা রিটার সেটা হলো গেল, এটা আগাও। তাহলে এই যে কনজাংটিভাইটিস আমরা রিটার্স হলো, আর কি হতে পারে? আর স্যার কি হতে পারে বলো বলো। আর স্যার পেশেন্টের তো একটা ব্যাংকক ট্রিপের হিস্ট্রি আছে, সেহেতু এটা আনপ্রোটেক্টেড সেক্সুয়াল এক্সপোজার স্যার, হয়ে গেল। গণকক্কাল আর্থ্রাইটিস হতে পারে। গণককাল আর্থ্রাইটিস হতে পারে, ভেরি গুড। তাহলে গণককাল আর্থ্রাইটিস যদি হয়, তাহলে এখন সবগুলো মিলাই যদি বলি, তাহলে যদি দুইটা হিস্ট্রি যদি তোমার নিতে হয়, তাহলে কোনটা তুমি নিবা বলো তো? কোনটা দুইটা যদি ইম্পর্টেন্ট হয়? স্যার, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল এক্সপোজার নাম্বার 1 এবং নাম্বার 2 হচ্ছে Joint pain, joint pain। না, আরেকটা হচ্ছে না, জয়েন্ট পেইন তো বলেই দেওয়া আছে তোমার, তুমি তো বলেই দিলাম আমরা জয়েন্ট পেইন, আরেকটা হচ্ছে ইউরেথ্রাইটিস সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ডায়াগনোসিস রিগার্ডিং দিস সিনারিও? স্যার রিটার সিনড্রোম, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আচ্ছা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, এটাকে আমরা হিসেবে বলতে পারি, সারা হিসেবে বলতে পারি, তাই না? সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড, হ্যাঁ সারাও বলতে পারি আমরা, সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলতে পারি, আবার রিটার সিনড্রোম বলতে পারি আমরা, যে কোনো কিছু দিতে পারি। তাহলে অ্যান্সার কিতে যখন থাকে তখন সবগুলো তোমার দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিভাবে রেসপন্স করে সেটা তোমাদেরকে আমি দেখাবো, কারণ ওখানে তো আরো অনেক কিছু লেখা থাকে, এখানে তোমার এই ইসে সবকিছু আসে না দেখে আমরা অনেক কিছু বাদ দিয়ে যাই। হোয়াট ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল শুড বি কনসিডার্ড? স্যার, গণকক্কাল আর্থ্রাইটিস। অলরেডি তুমি বলে ফেলছো অলরেডি, দেখো উত্তরটা কিরকম হয় দেখো। ওকে, তাহলে টিচারটা যে এখানে এটা উত্তর দেয়, তোমরা উত্তর দেবে দেখো আনসেফ সেক্সুয়াল এক্সপোজার এন্ড হিস্ট্রি অফ ইউরেথ্রাইটিস। তাহলে দেখো এই ইউরেথ্রাইটিসটা গণককালকেও কভার করে, এটা দেখো তোমার এক্সপোজারটা দুটোর জন্যই কমন। তাহলে বাট কনজাংটিভাইটিস যেটা সেটা কিন্তু আমার শুধুমাত্র রিটার্সের জন্য কমন, অন্যটার জন্য কমন না। তাহলে টিচার বলবে তাহলে ইয়েস হি হ্যাড। তখন হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ডায়াগনোসিস? তোমাদের উত্তর হচ্ছে বললা রিটার্ড সিনড্রোম, টিচার উত্তর দিচ্ছে তাহলে ইয়েস হি হ্যাড, তার মানে তার এটা ডায়াগনোসিসটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তখন তুমি যখন ইম্পর্টেন্ট বললা তখন হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্সিয়াল, এটা তো উত্তর তার ডিফারেন্সিয়াল তার ইয়েস অর নো, টিচার কিছু বলবেন না, টিচার তখন বলবেন গণকক্কাল, তুমি তাহলে পুট দিয়ে যাবে, তুমি মার্কে পুট, তাহলে পুট দিয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো হোয়াট আদার সাইন্স শুড ইউ শর্ট, কি কি দেখবা এটার মধ্যে, আমি আলাদা করে রাখিনি। দেখো এইটার অ্যান্সার কিটা তোমরা একটু খেয়াল করো। এটার মধ্যে আমরা টিচাররা সবসময় বারবার বলি, গতদিন আমি বলছি প্রত্যেকটা টিচার বসে পাস করাতে, কেউ ফেল করাতে বসে না। আমরা মার্কিং এর সময় দেখো আমরা এইভাবে রাখি, একটা দেখো যদি রিটার্স বলো, রিটার্সের জন্য প্যাথোগনমিক যদি আমি বলি তাহলে হচ্ছে কি কি দেখো, ক্যাটোডার্মা ব্লানোডিজিয়া, এইটা সার্সিনেট ব্লানোডিস কিন্তু ভেরি, এটা হচ্ছে প্যাথোগনমিক ফর হচ্ছে কি তোমার রিটার্স সিনড্রোম। কিন্তু দেখো এখানে দেখো মার্ক দেখো দেওয়া আছে কম, এই দুটো কিন্তু হচ্ছে প্যাথোগনমিক তোমার, তার মানে সার্সিনেট ব্লানোডিস যদি থাকে আর ক্যাটোডার্মা ব্লানোডিজিয়া থাকে তাহলে কিন্তু রিটার্ড সিনড্রোমটা কিন্তু আর দ্বিতীয় কোনো কিন্তু ডায়াগনোসিস থাকে না। কিন্তু আমরা আমাদের জীবনে যতগুলো রিটার্ডস পাইছি এখন পর্যন্ত সার্সিনেট ব্লানোডিস বা ক্যাটোডার্মা ব্লানোডিজিয়া কিন্তু কখনো পাই না। তার মানে যেহেতু পাই না, প্যাথোগনমিক হলেও এটা ছেলেরা নাও বলতে পারে, এটি স্বাভাবিক। তার মানে সেই জন্য মার্কিং এর মধ্যে যখন ম্যাক্সিমাম মার্ক কোথায় পাবে দেখো তারা আর্থ্রাইটিস, এই আর্থ্রাইটিসের মধ্যে আমরা একটু আবার করতে পারি, ক্লারিফাই করতে পারি কোন জায়গাটা দেখো টিপিক্যালি এফেক্টস দ্য লার্জ এন্ড দ্য স্মল জয়েন্টস অফ দ্য লিম্বস, আর দেখো অ্যাসিমেট্রিক্যাল ফ্যাশন। কারণ এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যুকে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এন্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ফর দি কার অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইটিস। কারণ যখন তোমার রিঅ্যাক্টিভ যখন শুরু যখন হচ্ছে, যখন এটা লং সময় অনেক সময় কি ক্রনিকের দিকে চলে যায়, তখন ইটস এ ভেরি গুড ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ফর অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইটিস। তাহলে সেইটার জন্য হয় অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইটিস যদি হয় তখন এটা হয়ে যায় সিমেট্রিক্যাল। ওকে, তারপরে ইনভলভমেন্ট আমরা দেখি স্যাক্রোলাইটিস যদি বলি কমন, তখন হচ্ছে কি লোয়ার এন্ড থেকে শুরু না আপার এন্ড থেকে শুরু, ইজ এ ভেরি গুড ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইউ শুড কনসিডার হোয়েন আর টেকেন দ্য হিস্ট্রি এন্ড ডিউরিং দ্য এক্সামিনেশন। তার মানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করার জন্য। যখন একুট অনসেট যখন থাকে তখন তোমার আমার জন্য ডায়াগনোস করা ভেরি ইজি, কিন্তু যখন ক্রনিকের দিকে যখন হ্যাঁ আমার ডিএমআরডি লাগবে কি লাগবে না, যখন এই ইস্যুগুলো যখন অ্যারাইজ করে
তখন তোমার এই জিনিসগুলো ভালোভাবে হিস্ট্রি নিতে হয়। তার মানে আমরা অ্যান্সার কি এগুলো কিছু থাকবে না, ওকে আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস আর কোথায় কোথায় আর্থ্রাইটিস আছে, আদার সাইন্স, তার মানে এটা হচ্ছে সায়েন্স, হ্যাঁ আর্থ্রাইটিস হচ্ছে সায়েন্স, হ্যাঁ তারপরে যে দেখো কনজাংটিভাইটিস, এইবার আমার জন্য ইম্পর্টেন্ট, ইউরেথ্রাইটিস আমরা কোশ্চেন করছি, তারপর এটা একটা সাইন যে পাসেল বা যাচ্ছে কিনা, প্ল্যান্টার ফ্যাসাইটিস, অ্যাকিলিস টেন্ডাইটিস, ক্যাটারাল ব্লেনোজেইকা, এই জিনিসগুলো। তার মানে এটা তো টিচারের কিছু করার নাই, টিচার হচ্ছে এক্সামিনের রেসপন্স হচ্ছে তোমার নাই এখানে, শুধু তোমরা পারলে আমরা মার্ক দিয়ে যাই। ওকে দেখো হোয়াট আদার ফ্যাক্টরস প্রিডিউস হ্যাঁ টু দিস কন্ডিশন, এটা যদি হয় দেখো এটা আর আদার ফ্যাক্টরস দেখো প্রিডিউস, একটা হচ্ছে ACL27 এর অ্যাসোসিয়েশন থাকে প্রায় 50% বা তার কিছু কমেট অ্যাসোসিয়েশন থাকতে পারে। আর একটা হচ্ছে দেখো এইটা কিন্তু হয় আমরা বলে ফেলছিলাম সারা, আরেকটা জিনিস হতে পারে এরা। তাহলে সারা যদি হয় তাহলে সেক্সুয়ালি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আর এরা হচ্ছে তোমার এন্টারিক অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এরা যখন হয় তখন যেটা হয় ক্যাম্পোলিব্যাক্টার জেজেনি এন্ড সিগুলার ফ্লেক্সিনারি, এই জিনিসগুলো দিয়ে তোমার কমনলি অনেক সময় ইনফেকশন গুলো হতে পারে, সেটাকে আমরা বলি কি এরা। তাহলে সারা অর এরা, তাহলে সারা এরা এই দুটো জিনিস আমার এখানে হচ্ছে। তার মানে এইটা হচ্ছে দেখো হোয়াট আদার ফ্যাক্টরস প্রিডিসপোজ হ্যাঁ দেখো টু দিস কন্ডিশন, এটা আর মানে অন্য কি কি কন্ডিশন থাকলে এই জিনিসটা হয়, একটা হচ্ছে তো ACL27 অ্যাসোসিয়েশন থাকবেই, আর একটা হচ্ছে সারা না হয় এটা এরাও হতে পারে। কারণ কেউ যদি তোমার ব্যাংককে গেলেই যে তার খারাপ কাজ করতে এমন কোনো কথা নাই, সে তো গিয়ে ফুড স্ট্রিট রাস্তাঘাটে, তোমরা ব্যাংককে গেছো কিনা জানি না, রাস্তাঘাটে খাবার পাওয়া যায় প্রচুর, এবং ওই খাবারগুলো ফল টল সব পাওয়া যায়, খাবার কেউ তার হতে পারে। তার মানে সারা এরা দুটোই সম্ভব। তার মানে এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। দেখো সেই জন্য দেখো এখানে মার্কও তোমার দেখো দেওয়া আছে এক বেশ ভালো মার্কই দেওয়া আছে, তাই না? এটা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু একটা। এবার এটা দেখো হয়ে গেছে, আমি আগাবো, প্রসিড করবো? জি স্যার। আচ্ছা দেখো, স্টাডি দ্য প্লেন এক্স-রে অ্যাবডোমেন অফ এ 25-year-old লেডি উইথ মাসেল উইকনেস অ্যান্ড পলিউরিয়া অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন দিস এক্স-রে? এটা তো সোজা এক্স-রেটা একেবারে, তাই না? এক্স-রেটা খুবই সোজা। bilateral nephrocalcinosis. বাইল্যাটারাল নেফ্রোক্যালসিনোসিস। আচ্ছা তার মানে এটা হয়ে গেল। আচ্ছা এটা মেনশন 3 ইম্পর্টেন্ট কজেস অফ দিস রেডিওলজিক্যাল ফাইন্ডিং। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা কোনটা? Distal renal tubular Sir, acidosis. renal tubular acidosis. রেনাল টিউবারকুলোসিস একটা, নাম্বার 1। নাম্বার 2 স্যার রেনাল Renal tuberculosis. Hypercalcemia causes, sir. Sir, sarcoidosis. Sir, sarcoidosis may be the possibility. very good option sarcoidosis. Number 2. Number 3 যেহেতু female patient, sir. আরেকটা Renal TB, sir. আরেকটা টিউবারকুলোসিস। তার মানে রেনাল জি, sir, renal টিউবারকুলোসিস কিন্তু তোমার কিন্তু একটা স্টোন ফর্মেশন হতে পারে। নাম্বার 4 Medullary sponge kidney. মেডুলারি স্পঞ্জ কিডনি। আচ্ছা মেডুলারি স্পঞ্জ কিডনিটা কিন্তু ভিটামিন ডি এক্সেস। শোনো এটা Sir, কিন্তু আরেকটু vitamin D intoxicosis. ভিটামিন ডি ইনটক্সিকেশন কি কমন? ভিটামিন ডি ইনটক্সিকেশন স্যার SLE স্যার Sjogren's syndrome. এসিলি তো যখন হবে তোমার যেটা তো রেনাল টিউবারকুলোসিস হয়ে হচ্ছে, এটা তো আলাদা কোনো ডিমেনশনাল ডায়াগনোসিস, তখন তারপর Papillary necrosis. হাইপার প্যারাথাইরয়েডিজম বাবারে। একটা হচ্ছে হাইপার ক্যালসিয়ামিয়া ডিউ টু এনকোড যদি মনে করো, তাহলে হচ্ছে হাইপার ক্যালসিয়ামিয়া ইজ ভেরি গুড ডায়াগনোসিস হচ্ছে তোমার প্রথম 1 নম্বর আসলে তোমার হাইপার, তাহলে আমার প্যারাথাইরয়েডিজম। কারণ 25 বছরের মেয়ে আমার মাল্টিপল মাইলোমা বাদ পড়ে যাবে, 25 বছরের মেয়ে আমার, তার মানে আমার সেকেন্ডারিজ গুলো আমি বাদ দিতে পারি, যদি হতে পারে মেলিগনেসি, কারণ এগুলো কিন্তু আমার বোটামে চলে আসতেছে, আর মেলিগনেসি দিয়ে স্টোন ফর্মেশন হওয়ার মতো সময় পায় না। আর ভিটামিন ডি ইনটক্সিকেশনটা বাংলাদেশের প্রেক্ষাপটে আরো বেশি আনকমন, বাংলাদেশে আমরা এটা পাই না, তার মানে এটা আমাদের আসবে না, তাই না? সার্কোডোসিসটা ইজ এ ভেরি গুড অপশন, সার্কোডোসিস ভেরি গুড ডায়াগনোসিস। তার মানে আমাদের ইউনিটে এই মাত্র এই 5-6 দিন আগে আমরা একটা রোগীকে ছেড়ে দিয়েছি, সার্কোডোসিস একটা ভেরি গুড অপশন, যদি তার ক্যালসিয়াম নরমাল ছিল বাট এসি লেভেলটা চলে আসছে তার অনেক বেশি। হ্যাঁ তার মানে দেখো এই যে জিনিসটা আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট কজ অফ দিস রেডিওলজিক্যাল ফাইন্ডিং। আচ্ছা দেখো মেনশন 6 আদার ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস নেসেসারি টু ডায়াগনোজ দি কেস। এইবার দেখো এইটার জন্য কিন্তু এটা তোমার চলে আসবে, কারণ তুমি কি ডিমেনশিয়াল গুলো বললা সেটার জন্য চলে আসে। এটা কি কি 6টা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন করবা নেসেসারি টু ডায়াগনোজ দ্য কেস? এবিজি, একটা এবিজি, ওকে আই এগ্রি উইথ ইউ। দেন Serum calcium level, Serum serum parathyroid calcium hormone. level, number 2, number 3 serum Parathyroid hormone level. দেখো তোমার হাইপারপ্যারাথাইরয়েডিজম কিন্তু তোমার হাইপারপ্যারাথাইরয়েডিজম কিন্তু বলতেছিল না, তার মানে তারপর Calcium, parathyroid, albumin এগুলো সবই করতে হবে। Urinary calcium. Urinary pH. আচ্ছা ইলেকট্রনিক পিএস, serum electrolyte এটা স্যার ইম্পর্টেন্ট Chest X-ray PMU. একটা অ্যাসিড লোড টেস্ট করব লোড টেস্ট করতে হবে। হ্যাঁ মানলাম, আমি তোমার সবই মানলাম। তারপর দেখো তারপর
এসি লেভেল আর গুলো করতে হবে। সিরাম এসি এসি লেভেল লেভেলটা, হ্যাঁ Test এসি level লেভেল, test extra। আচ্ছা এসি লেভেলটা ভেরি গুড। এখন এসি দেখো আমাদের বাংলাদেশে কিন্তু হয় না। আমার দেখো ওই যে রুগীটা, আমাদের রুগীটা আমরা লালপাত থেকে করে নিয়ে আসছি, গতকাল তার রিপোর্টটা মাত্র আমি হাতে পাইছি, তার এসি লেভেলটা ভেরি হাই। ওকে, আমরা কিন্তু এখনো কিন্তু বায়োপসি করতে পারিনি, রুগীটা খুব খারাপের দিকে চলে গেছে, খুব খারাপের দিকে চলে গেছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমি তাকে বায়োপসি ছাড়া স্টার্ট কালকে শুরু করে দিচ্ছি, যেমন রুগীটা খুব খারাপের দিকে চলে গেছে। হ্যাঁ, তার এসি লেভেলটা ভেরি হাই চলে আসছে, আমরা কিন্তু ট্রান্সমুকাল লাং বায়োপসি করতে পারি নাই। তার মানে এটা যেহেতু পালমারি ইনভলভমেন্ট ছিল। এখন খেয়াল করে দেখো তাহলে 6 আদার, এই যে দেখো আমরা মার্কিংটা, তোমরা ভুলটা করো কি ফেল করে যাও কোন জায়গাটা, একটু ঠান্ডা মাথায় খেয়াল করে এবার দেখো আমরা অ্যান্সারটা করি। দেখো কিভাবে, দেখো বাইল্যাটারাল, দেখো মাল্টিপল রেডিওপেক শ্যাডোস ওভারলাইং লাম্বার অর রেনাল এরিয়াস। আমাকে তোমার এই কথাগুলো এইভাবে বলতে হবে না। আমাদের তো ছিল কোশ্চেনটা ছিল, খেয়াল করো, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন দিস এক্স-রে। আমাদের কি বলা ছিল হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? আমরা তো লেপ্টোক্যালসিস চাই নাই, আমাদের তো কোশ্চেন ছিল হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন দিস এক্স-রে। ফাইন্ডিংস, এই কোশ্চেনগুলো গতদিন আমি ক্লাসের সময় বলছিলাম। হ্যাঁ, তোমরা আরো এখানে আজকে থেকে অনেক বেশি ছিল, আজকে তো এখন ধরো 250 জন হলাম, সেদিন তো প্রায় 350 কাছাকাছি ছিল। আমি একটা কথা বলছি, লাভ দিয়ে পড়বা না, লাভ দিয়ে পড়বা না, তোমরা লাভ দিয়ে পড়ো সবাই, এই জন্য ভুলটা হয়ে যায়। লাভ দিয়ে পড়তে হয় না কখন, দেখো প্রত্যেকটা লাইন সময় নিতে হয়। এই যে অ্যান্সার কি এবং মানে এইটা যেটা ওটা থাকে কিসের উপরে, ওই যে দেখেন এখানে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কতগুলো তোমার ডিস্ট্রাক্টর থাকে। ডিস্ট্রাক্টর হচ্ছে যেগুলাকে তোমাকে বাদ দিয়ে দেওয়ার জন্য, কতগুলো থাকে তোমার ইনফরমেশন থাকে যেটা তোমাকে গাইডলাইন করে। এগুলো প্রত্যেকটা যে ঠান্ডা মাথায় পড়তে হয়। খেয়াল করে দেখো, দেয়ার ইজ এ মাসেল উইকনেস লেখা আছে। মাসেল উইকনেস মানে দিস ইজ ডেফিনেটলি দিস ইজ অ্যাসোসিয়েটেড হাইপোক্যালিমিয়া। তার মানে এটা হাইপোক্যালিমিয়া হবে। তার মানে হাইপোক্যালিমিয়া যখন এটা হবে, দেখো এটা তোমরা কেউ এটা পড়লো না, হাইপোক্যালিমিয়া এন্ড পলিউরিয়া। পলিউরিয়া দিস গোস ইন ফেভার অফ হাইপারক্যালসিমিয়া, বাট আই ক্যানট এক্সপ্লেইন মাসেল উইকনেস বাই হাইপোক্যালিমিয়া, সরি হাইপারক্যালসিমিয়া। আমার হতে পারে হাইপারপ্যারাথাইরয়েডিজম মাসেল উইকনেস থাকে, হাইপোক্যালসিমিয়া তো মাইক্রোস থাকে, বাট এটা কিন্তু একটা পটাশিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইন দিস সিনারিও। তাহলে এটা যদি থাকে, আমার এই জিনিসগুলো চলে আসবে। তার মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমার এই জিনিসগুলো আমার আগে চলে আসবে। তাহলে তার মানে ক্যালসিয়াম লেভেলটা কোনটা বেশি বাড়াচ্ছে, প্লাস সাথে পটাশিয়াম কমে যাচ্ছে, দুটো মিলে আমার একটা সিনারিও মানে আসতে পারে। দেখো এখন যদি আসো আমাদের ডায়াগনোসিসটা দেখো আমরা কোনটা কোনটা চলে যাচ্ছি। দেখো এই যে দেখো, এখন তাকাই দেখো আমরা অ্যান্সার কিটা কিভাবে লিখি। দেখো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, হাইপারক্যালসিমিয়া ডিউ টু এনি কজ, তুমি যেটাই পাও না কেন। দেখো বাইলেটারাল রেনাল টিউবারকুলোসিস, আমাদের দেখো 3টা মার্ক, সেজন্য মিল্ক আলকালি সিনড্রোমের আমার ইম্পর্টেন্ট ইস্যু না, তুমি 3টা মিলেই মার্ক পেয়ে যাচ্ছ। তার মানে রেনাল বাংলাদেশের পার্সপেক্টিভে বাইলেটারাল রেনাল টিউবারকুলোসিস ভেরি গুড ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ রেনাল টিউবারকুলোসিস renal tuberculosis causes soil lodging nephropathy and it is associated with hypokalemia, is very common entity। তার মানে এখানে একটা কথা লেখা আছে তো, মাসেল উইকনেস হাইপোক্যালসিমিয়া বা হাইপারক্যালসিমিয়াতে এতটা বেশি মাসেল উইকনেস হয় না, হাইপারপ্যারাথাইরয়েডিজম রোগী এত বেশি মাসেল উইকনেস হয়। দেখো এখানে অবশ্যই মায়োপ্যাথি ডেভেলপ করে, কিন্তু মাসেল উইকনেসটা তোমাকে এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে একটা বাইলেটারাল রেনাল টিউবারকুলোসিস আলাদাভাবে একটা দেখো ডায়াগনোসিস আমরা এখানে দেখো রাখতেছি, হাইপারক্যালসিমিয়া ডিউ টু এনি কজ, ডিউ টু এনি কজ। মেলিসে থাকো, তুমি যদি সাইকোলজি দেখো মার্ক পাবা, এটা লিখবা মার্ক পাবা, সব মার্ক পাবা। তার মানে এনি থ্রি যদি দেখো রেনাল টিউবারকুলোসিস ইম্পর্টেন্ট 1 নম্বরে চলে আসছে কি, যেহেতু একটা অল্প বয়সী মেয়ে, তার তোমার বাইলেটারাল নেফ্রোক্যালসিনোসিস। তাহলে বাইলেটারাল নেফ্রোক্যালসিনোসিস এইটা দেখো ভাই বোনেরা আমরা রাখলাম। তার মানে তুমি যেটাই লেখো না কেন তুমি মার্ক পাবা, কিন্তু আমার হাইপারপ্যারাথাইরয়েডিজমটা বা এইটা দুটো দিয়ে তোমার অ্যান্সার কি, ওই পরের কোশ্চেনগুলো কিন্তু দেখো এইটা দিয়ে চলে আসবে। তাকে দেখো তুমি যদি 6টা বলি, সিরাম ক্যালসিয়াম করার পরে আমরা প্রথম যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা ডায়াগনোস করার চেষ্টা করি হাইপারপ্যারাথাইরয়েডিজমটাকে এক্সক্লুড করব। তার মানে পিটিএস হাই অর লো। পিটিএস যদি বেশি থাকে তখন আমরা করে চলে যাই কোথায়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আল্ট্রাসোনোগ্রাম, আর একটা আমরা বলি সিস্টেম বেবি স্ক্যান অফ দ্য প্যারাথাইরয়েড। আমরা দেখো অবলিক যে কোনো একটা, কারণ এখানে কিন্তু আমার অন্যগুলো ডায়াগনোস করতে হবে। আমার 6টা ইম্পর্টেন্ট ইস্যু, যদি এইটা লেখো তুমি মার্ক কিন্তু যে কোনো একটাতে পাবা। চেস্ট এক্সরেটা ইম্পর্টেন্ট ইস্যু কেন, কারণ এই জন্য টিউবারকুলোসিস থাকলে ইনভলভ হতে পারে, আবার হাইপারক্যালসিমিয়া থাকলে তোমার কার্ডিয়াক বিভিন্ন রকম ক্যালসিফিকেশন থাকতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সিরাম ইলেক্ট্রোলাইটটা যাবে কার জন্য, ওই যে আমরা যে পটাশিয়ামটা কমে গেছে কিনা সেটা ডায়াগনোস করার জন্য। দেখো এবিজিটা আমরা যখন পরীক্ষার সময় দেবো, এবিজি অবলিক অ্যাসিড লোড টেস্ট দেবো, কারণ যদি এবিজিতে যদি তোমার মনে করো যদি এখানে যদি আমার অ্যাসিডোসিস থাকে, নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস যদি থাকে, দেন আই উইল পারফর্ম দ্য অ্যাসিড লোড টেস্ট। আদারওয়াইজ যদি নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস না থাকে তাহলে তো আমার অ্যাসিড লোড টেস্ট করার দরকার নাই। যদি আমার নরমাল অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস থাকে তখন তো আমরা অ্যাসিড লোড টেস্টটা কিন্তু আসলে করতে হয় না। তোমাকে যদি মনে করো যে ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যদি ডায়াগনোসিস করতে হয়, ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন ইজ বাইকার্বনেট লোড টেস্ট, নট অ্যাসিড লোড টেস্ট। অ্যাসিড লোড টেস্ট দিয়ে তোমার ডায়াগনোসিস করা হয় কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট। একটু পড়ে দেখবা আজকে আপ টু ডেটে ভালো করে লেখা আছে। তাহলে কমপ্লিট আর ইনকমপ্লিট, যদিও বাংলাদেশে বাইকার্বনেট লোড টেস্টটা করা হয় না, সেই জন্য আমরা অ্যাসিড লোড টেস্টটা আমরা করি।
আমরা লিখি, কিন্তু অ্যাসিড লোড টেস্ট ইজ নট ডায়াগনস্টিক। অ্যাসিড লোড টেস্ট নট ক্যানট ডিফারেন্সিয়েট distal from the proximal. It is used to differentiate the complete and partial, complete and partial এর জন্য। কেন? আর তারপর এটা করা যায় কেন? অ্যাসিড লোড টেস্টটা তুমি যখন তুমি দিচ্ছ বাইকার্বনেটটা যখন তোমার হচ্ছে যখন অ্যাবজর্পশন যখন হচ্ছে না, যখন তার মানে তোমার আমার হচ্ছে আমার অ্যাসিডোসিস, বাইকার্বনেট ইউরিন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যখন তুমি অ্যাসিড লোড টেস্ট যখন দিলা, তখন একটা যখন পিএইচ যখন ফল করে গেল, পিএইচ যদি ফল করে যায়, তখন ওই একটা লেভেলে গেলে বাইকার্বনেটটাকে আবার রিঅ্যাবজর্পশন করা শুরু করে বডি। তার মানে বাইকার্বনেট যখন তুমি যখন এটা থাকে, যখন তোমার ওই যে আমার যখন এই যে বাইকার্বনেট ডেফিসিয়েন্সি যখন থাকে, যখন প্রক্সিমাল রেনাল টিউবার অ্যাসিডোসিস যখন থাকে, তখন তোমার কখনই তোমার পিএইচটা 6 ইউরিনারি যার নিচে তোমার নাম, মানে যখন এটা হয় তার নিচে আর নাম এটা হবে না। কিন্তু যখন কমপ্লিট যখন রেনাল টিউবার অ্যাসিডোসিস থাকে, যখন কোনটা ডিস্টাল কমপ্লিট যখন থাকে, তখন তুমি যখন অ্যাসিড দিচ্ছ সে টোটালি কোনো অ্যাবজর্পশন করতে পারে না, তখন পিএইচটা ফল করে যায়। যদি পার্শিয়াল যদি থাকে তোমার ডিস্টাল রেনাল টিউবার অ্যাসিডোসিস, তখন কিন্তু সে কিছু অ্যাবজর্পশন করা শুরু করে। তার মানে অ্যাসিড লোড টেস্ট হচ্ছে টু ডিফারেন্সিয়েট। তার মানে ওইটার ক্ষেত্রেও কিন্তু যদি পার্শিয়াল যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু পিএস ফল করবে না, বুঝছো? পার্শিয়াল যদি থাকে তাহলে কিন্তু পিএস ফল করে না, কমপ্লিট যদি থাকে তখন তোমার ফল করে। একটু পড়ে নিও তোমরা, এইটা নিয়ে আমরা তোমাদের কখনই কোশ্চেন করবো না, এটা রিউমাটোলজিতে বা কেউ যদি ভালো করো, আগেকার যুগে যখন এফসিএস ছিল তখন ভাইবা জিজ্ঞেস করা হতো, বা যদি এখন এমডি ফাইনালে জিজ্ঞেস করা হয়, আমরা কখনই করি না, কারণ এই লেভেল পর্যন্ত ছেলেপেলে যেতে পারে না। আর যদি জিজ্ঞাসা করি ফেল করে, তখন বলবে যে কঠিন কোশ্চেন করে ফেল, অথবা আমরা কখনই করবো না, তবে জেনে রাখলে কোনো দোষ নাই। আর ক্রিয়েটিনিন যখন আমার পাথর যখন হচ্ছে, তার মানে রিনাল আমার ফাংশন হতেই পারে। দেখো ইউরিনারির জন্য দেখো এফবি, ইউরিন কালচার, অথবা আমি জিন এক্সপার্ট যাই করি না কেন, আমরা সবকিছুর জন্য এমটি, সবগুলোর জন্য একটা মার্ক। তার মানে এইটাও এখানে উপরে উঠে আসবে। তার মানে মার্কটা যখন আমরা করি, তখন এই দেখো এবিজি অ্যাসিড লোড টেস্ট একটা জায়গায় চলে আসবে। ইলেকট্রোলাইট ইজ ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে এই যেভাবে আমাদের মার্কগুলো করা হয়। তার মানে তুমি যদি ডিডি গুলো যদি তুমি চিন্তা না করো, তুমি 6টা 7টা 8টা লিখলা, কিন্তু তোমার মার্ক চলে আসবে কি ওই একটার মধ্যে চলে যাবে। কারণ আমার তো ডিফারেনশিয়াল ডায়াগনোস হচ্ছে আমার 3টা ইম্পর্টেন্ট ডিফারেনশিয়াল ডায়াগনোস, 3-4টা, তাহলে 3-4টা লাইনই তোমাকে একটা একটা করে সবগুলো লিখতে হবে। তার মানে যখন তুমি পরীক্ষার সময় লিখবা, তোমার সবগুলোতে একটা একটা করে অন্ততপক্ষে লেখার চেষ্টা করবা, তারপরে যেগুলো আর পারতেছো না সেগুলো তুমি আন্দাজে তুমি লিখতে থাকবা। ওকে, আমি তাহলে নেক্সটটা প্রসিড করি। এটা তো একেবারে সোজা, হ্যাঁ একেবারে সোজা একেবারে। আমি যাব কোশ্চেনে চলে যাই। দেখো, a 35-year-old man presented with the low grade fever and low back pain for 2 months. Study that displayed MRI and answer the following questions. Mention abnormal findings. বলো একজন। MRI spine, sagittal view, MT1 sequence. হ্যাঁ, very good, T1. হ্যাঁ, showing bulging of the disc, destruction of the disc, intervertebral disc, and causing a compression of the vertebra, adjacent vertebra, and compression of the spinal cord. ওকে, হয়ে গেছে। এই তো, আর কিছু বলবো না, তাই তো? দেখো তুমি কিন্তু পার্সোনালি অ্যাবসলিউটলি রাইট। তোমার মার্কগুলো কোথায় কোথায় ছুটে গেছে তুমি পরে দেখবে। দেখো কোথায় মার্ক সব। হ্যাঁ বলো, আর কেউ অ্যাড করবে, করো। Sir, there is discitis with reduction of the intervertebral destruction of the vertebra. destruction of the vertebra with compression of the spinal cord. হ্যাঁ হলো, আরো কিছু আছে না বাবা, খেয়াল করে দেখো। There is paravertebral soft tissue present. আচ্ছা, রাইট, আর একটু অ্যাড হলো। আমরা যে এখন ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, প্রথম হচ্ছে এইটা কত, এইটা কত, দেখো এটা কি 11 রাইট, এটা দেখো স্যাক্রাম 5 4 3 2, তাহলে কোনটা ভাঙছে বলতে হবে না তোমাকে? তাহলে দেখো, তাহলে হ্যাঁ তা বলতে হবে না, এটা প্রত্যেকটা যে মার্কতে দেখো ইন্টারভার্টিব্রাল ডিস্কটা দেখো ডিস্ট্রাক্টেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কার ইন্টারভার্টিব্রাল ডিস্ক 2 এবং 3 এর মাঝখানে, তাহলে 2 এবং 3 এর মাঝখানে যদি যায়, সাথে দেখো অ্যাডজয়নিং ভার্টিব্রাল বডি দেখো ডিস্ট্রাক্টেড, তাহলে এই বডি যে ডিস্ট্রাক্টেড সেটা আছে। তারপরে দেখো এখানে সফট টিস্যু শ্যাডো আছে, অথবা এখানে অ্যাবসেস ফর্মেশন আছে। আমরা যখন এগুলো লিখি আমরা অবলিক 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 দিতে থাকি, সফট টিস্যু শ্যাডো এন্ড হচ্ছে তোমার অথবা অ্যাবসেস ফর্মেশন, যাই তুমি বলো না কেন। তারপরে সাথে কি আছে, কম্প্রেসিং দ্য স্পাইনাল কর্ড, তার মানে কাকে সে কম্প্রেস করতেছে, স্পাইনাল কর্ডকে কম্প্রেস করতেছে, অথবা এটাকে স্পাইনাল ক্যানাল স্টেনোসিসও বলা হয়। তাহলে স্পাইনাল কর্ড কম্প্রেশন এন্ড স্পাইনাল কর্ড দেখো স্টেনোসিস। তাই দেখো তোমরা কিন্তু জানো, বুঝছো, দেখো এই কথাগুলো মার্ক কিন্তু সব ছুটে যাচ্ছে, কারণ এখানে কারো তোমাকে কোনো মার্ক দেওয়ার কোনো সুযোগ থাকতেছে না। তার মানে সেই যে বারবার বলছি ধীর স্থির ভাবে এটা তাহলে প্র্যাকটিস করতে হবে, কোন জায়গাটাকে লোকেট করার চেষ্টা করো। তার দিস ইজ স্যাক্রাম,
5 4 3 2 ওকে। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস? এটা সোজা হয়ে গেল। আচ্ছা POTS with paravertebral abscess. হ্যাঁ persistent paravertebral, আচ্ছা মেনশন টু ডিফারেনশিয়ালস ইন দিস কেস। Secondary metastasis. তারপর Osteomyelitis. Brucellosis, osteomyelitis. Brucellosis and osteomyelitis। আচ্ছা তাহলে একজন বললো সেকেন্ডারিস, একজন হচ্ছে ব্রুসেলোসিস, একজন হচ্ছে ওস্টিওমাইলাইটিস। এবার আমি একটু বলি, হ্যাঁ তাহলে আপনার শেষ হবে না। টিউবারকুলোসিস স্যার, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস তো বলেই ফেললো, পারসিস্টেন্ট সেটা বলেই ফেললো। ও তো একজন বললো আবার মাল্টিপল মাইলোমা, আল্লাহ মাফ করুক আমাদেরকে। হ্যাঁ খেয়াল করো তুমি, আমরা Primary. কিনা আমরা, আচ্ছা প্রাইমারি কি বলো বাবা? Primary malignancy of the bone. প্রাইমারি মেলিস অফ দ্য বোন, আল্লাহ মাফ করুক। ট্রমা স্যার, ট্রমা। ট্রমা, আচ্ছা ঠিক আছে। ট্রমাতে এখন একটা জিনিস খেয়াল করো, আমি এক তোমাদের কোশ্চেনের উত্তরটা কনফিউশন দূর করে দিচ্ছি। নাম্বার 1, একটা ভার্টিব্রা বডিতে তার ব্লাড সাপ্লাই পায় নিউট্রিয়েন্ট ফরামেনে দিয়ে, থাকে কোথায়? ট্রান্সভার্স প্রসেসের ঠিক সামনে থাকে। ওকে, তাহলে ওইটা হচ্ছে কি তোমার নিউট্রিয়েন্ট আর্টারি। ওই আর্টারি দিয়ে তার ব্লাড ভেসেলটা ঢুকলো। মেটাস্টেসিস অলওয়েজ হেমাটোজেনাস, মেটাস্টেসিস অলওয়েজ হেমাটোজেনাস। তাহলে হেমাটোজেনাস যদি আমার যদি স্প্রেড হয় তাহলে ওই ভার্টিব্রা দিয়ে ওখানে ঢুকবে। তাহলে এখন আসো, ইন্টারভার্টিব্রাল ডিস ইজ অ্যাভাস্কুলার, ইন্টারভার্টিব্রাল ডিস ইজ অ্যাভাস্কুলার, ইট গেট নিউট্রিশন ফ্রম বাই ডিফিউশন। তাহলে ডিফিউশনের মাধ্যমে যদি পায় তাহলে ইন্টারভার্টিব্রাল ডিসকে কখনো 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 মেটাস্টেসিস হবে না। হতে পারে ভার্টিব্রাল বডি যদি ধরে ভেঙে যায় তখন ওটা ডিস্ট্রাক্টেড হতে পারে, কনসিকুয়েন্সে তার প্রেসারে এটা ডিস্ট্রাক্টেড হতে পারে। ইন্টারভার্টিব্রাল ডিসকে এটা একটা অ্যাভাস্কুলার অর্গান, এটা নিউট্রিশন পায় অ্যাবসলিউটলি বাই, কারণ এটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস নিউক্লিয়াস পালপোসাস। তাহলে বাইরে হচ্ছে একটা ফাইব্রাস টিস্যু, বাইরে একটা ফাইব্রাস টিস্যু, তার মধ্যে কোনো ব্লাড ভেসেল যাচ্ছে না, সেই ডিফিউশনের মাধ্যমে সেই নিউট্রিশন গুলো পাচ্ছে। তাহলে আমার যাবে যখন আমার পেডিকেল যখন ডিস্ট্রাকশন থাকবে, যেটাকে বলা হয় আউল সাইন, আউল সাইন যখন থাকে তখন যেটা হচ্ছে পেডিকেল ডিস্ট্রাকশন যখন থাকে তখন হচ্ছে ম্যালিগন্যান্সি, মেটাস্টেসিস। আর ভার্টিব্রাতে যে প্রাইমারি যদি বলি, এটা কি হয় সাধারণত এওয়িং সার্কোমা থেকে শুরু করে অস্টিওব্লাস্টোমা যেটা আছে, এই জিনিসগুলো খুব একটা কমন জিনিস না, আর এটা মেডিসিনে সাধারণত এটা তোমাকে দেওয়া হবে না। এটা যদি হয় আচ্ছা তাহলে এগুলো সাধারণত এই স্কাল স্পাইন এইসব বিভিন্ন জায়গা হয়, ভার্টিব্রাল বডিতে হতে পারে। আচ্ছা যদি হয় তাহলে এটা গেল, তার মানে প্রাইমারি গেল। এটা মাল্টিপল মাইলোমা এক একজন বলছো, মাল্টিপল মাইলোমাতে কি হয়? মাল্টিপল মাইলোমাতে ধরা শুরু করে বোন ম্যারো দিয়ে ধরা শুরু করে, কারণ এটা হচ্ছে মাল্টিপল মাইলোমা কি, এটা হচ্ছে বোন ম্যারো থেকে শুরু করে চারপাশে এক্সপ্যান্ড করতে থাকে। দেখো এখানে যদি তুমি ধরো তাহলে যদি এইটা যদি আমার যদি এইটা হইতো তাহলে এটা বোন ম্যারোটা থাকবে কথা সেন্টারে, তাহলে সেন্টার যদি থাকে সেন্টার ইজ অ্যাবসলিউটলি ইনট্যাক্ট, তাহলে সেন্টার আমার ইনট্যাক্ট কিন্তু আমার ধরে গেছে কোনাকাঞ্চি বাইরের দিকে মার্জিন গুলো ধরে গেছে, তারপর এটা ধরে না, তারপর এটা বোন এটা মাল্টিপল মাইলোমা চিন্তা করাটাও একটা কবিরা গুনাহ। আর আবার সেকেন্ডারিস তো আল্লাহ মাফ করুক, এটা বলা মানে নিজে গর্তের মধ্যে পড়ে যাচ্ছ। তোমাদের কপাল ভালো যে এখন অস্পির মধ্যে দিয়ে তোমরা যাও, আমাদের সময় যখন ভাইবা ছিল এগুলো বললে টিচার উঠে হাঁটা দিত, আর কোনো প্রশ্নই করতো না। হ্যাঁ তো এই যে অস্পির একটা সুবিধা, তুমি আগের কোনো কোশ্চেন কিছুই পারলা না, পরে কিন্তু তুমি মার্ক পেয়ে যাচ্ছ। অস্পির একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইটা, মানে পরের উত্তরগুলো তো সবাই জানে, একই কথা লেখা শুরু করো সবাই মার্ক পেয়ে যাও। তার মানে এটা কিন্তু তোমাদের জন্য একটা সেফগার্ড হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে একটা বিপজ্জনক জিনিস। তার মানে এইটা কোনোদিন এটাতে ডিডিতে কোনোদিন এটা ডিডিতে এগুলো আসবে না, এটা ডিডিতে আসবে না, কারণ আসতে হলে আমাকে এই জায়গাটা থেকে মেটাস্টেসিস শুরু হবে। আর যদি প্রাইমারি বা যদি মাল্টিপল মাইলোমা হয় তাহলে এই জায়গাটা থেকে আমার শুরু হবে, তাহলে আমার সাইডটা তো জানতে হবে। প্লাস মাল্টিপল মাইলোমা, টিউবারকুলোসিস কোনোটাতেই সফট টিস্যু শ্যাডো হবে না, কারণ এখানে তো অ্যাবসেস ফর্মেশনের দরকার নাই। অ্যাবসেস ফর্মেশন তখনই হবে when there is infection, when there is infection, তাহলে ইনফেকশন হলেই সফট টিস্যু শ্যাডো হবে। আর এখানে দেখো ডেফিনেটলি এখানে একটা সিগন্যাল চেঞ্জের ব্যাপার থেকে যাচ্ছে, তার মানে একটা সফট টিস্যু শ্যাডো। ওকে, তার মানে এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল। তাহলে উত্তরটা তোমরা বুঝে গেছো কি হচ্ছে, তার যে ব্রুসেলোসিস বলছে ঠিক আছে, যে অস্টিওমাইলাইটিস বলছে সে ঠিক আছে, মানে আমার ইনফেকশন অথবা ট্রমার পরে অনেক সময় এটা ওই সেকেন্ডারি ইনফেকশনে হতে পারে। দেখো রাইট ডাউন 6 ইনভেস্টিগেশন দ্যাট উইল হেল্প টু রিচ দ্য ডায়াগনোসিস, এটা তো সবাই পারবে এটা। বলো বাবা, এখন না পারলে কোনো দোষ নাই, এখন না পারলে কোনো দোষ নাই, এখন না পারলে এখন যা মনে ধরে বলো, এখন লজ্জার কিছু নাই, এখন যা খুশি বলবা, বলতে থাকো। CT guidance FNAC from this affected lesion. Chest X-ray empty. চেস্ট এক্স রে এমটি, তাহলে সিটি গাইডেড রিলেশন ফ্রম দ্য এফেক্টেড লিশন। আচ্ছা চেস্ট এক্স রে এমটি, আচ্ছা কিভাবে মার্কগুলো ছুটে যায় এরপর আমি দেখাচ্ছি তোমাদেরকে। ব্লাড কালচার সেরোলজি, ব্লাড কালচার সেরোলজি, তারপর Some Brucellosis antibody serum. বুঝলে অ্যান্টিবডি সিরাম, আচ্ছা তারপর CSF স্টাডি, সিএসএফ স্টাডি, আচ্ছা তারপর FNAC from the affected area.
spine. Affinity from the affected area spine, আচ্ছা ঠিক আছে, যাক আমরা অনেকগুলো উত্তর আসছে। সিবিসি স্যার সিবিসি আচ্ছা ভেরি গুড। দেখো চাঁদা তুলতে তুলতে কতগুলো যোগ হচ্ছে, ছুটবে কিভাবে দেখে নাও। দেখো একটা যখন আমরা প্রথমে করি সিবিসি করি সিআরপি করি, তাহলে টিভির জন্য সিআরপি ইজ এ ভেরি গুড ইম্পর্টেন্ট ইস্যু। টিভির জন্য একটা সিআরপি ইজ ভেরি গুড ইম্পর্টেন্ট, তাহলে সিবিসি সিআরপি একটা ইম্পর্টেন্ট গুড ডায়াগনোসিস আসবে। তোমার যদি এফএনসি তুমি যদি বলো বাবা এফএনসি করলে আমি কি করব, এফএনসি করে সাইটোলজি করব ফাইল ম্যালিগনেন্সি, অথবা সাইটোলজি করে অন্য কোনো কিছু আছে কিনা। তাহলে এফএনসি আমি যখন করব করে তো এটাকে আমাকে টিভি একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমার একটা বুঝতে যদি কালচার একটা ইম্পর্টেন্ট ইস্যু, তাহলে কালচার আমাকে করতে হবে, এফবি করতে হবে, এফবি লাইনে আগাইতে হবে। তাহলে এই দুটো জিনিস আমাকে করতে হবে, তাই না? এই দুটো শুধু এই এফএনই বলে তো আমার কাজ হবে না। এফএনসি বলে যদি আমি ছেড়ে দিই তাহলে কাজ হবে? তুমি এফএনই করে দিয়ে করা, এফএনই করে কি করবা সেটা তোমাকে বলতে হবে না। তার মানে প্রত্যেকটা জিনিস বলা প্র্যাকটিস করতে হবে বাবা, এই প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে মার্ক থাকে। আচ্ছা, হোয়াট মে বি দ্য পসিবল কমপ্লিকেশন? Compressive myelopathy and paralysis. Spinal cord compression. এখানে কর্ডাইগোনাস সিনড্রোম কম্প্রেসিভ মায়োপ্যাথি, আচ্ছা কর্ডাইগোনাস সিনড্রোম, তাই না? স্যার এখানে এখানে ভুল স্পাইনাল কর্ড বাদ আসবে পড়ে যাবে, কারণ এখানে না, এখানে স্পাইনাল কর্ড নাই, এটা বাদ পড়ে যাবে। কারণ এটা হচ্ছে তোমার কর্ড, এখানে দেখো নাম্বার 1 নাম্বার 2 এই পারপাসে একটা ভুল হবে, এটা অ্যানসারটা ভুল আছে। তার মানে এটা নাম্বার লোয়ার বর্ড অফ দা নাম্বার 1 এ তোমার শেষ হয়ে যাচ্ছে, লোয়ার বর্ড অফ দা নাম্বার 1 এ দিয়ে আমার স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 2 3, তার মানে এখানে কিছুই থাকবে না। এখানে তোমার শুধু ওই যে কিছু তোমার ইসের মধ্যে তোমার ফিচার গুলো আসবে, ক্রেনিয়াল নার্ভের মধ্যে ওই জায়গাটা যে বের হচ্ছে ওই জায়গাটা কম্প্রেশন হবে। তার মানে এখানে লোয়ার মোটর টাইপের কিছু লিশন তোমার আসবে, আর কিছুই তোমার আসবে না। তাহলে দেখো এখানে কি আসতেছে, লোয়ার মোটর টাইপ। কারণ আমার তো স্পাইনাল কর্ডটা যেটা কর্নাসমেন্টাল যাই বলি না কেন, অ্যাডাল্টের ক্ষেত্রে লোয়ার বর্ড অফ দ্য নাম্বার 1 এ শেষ হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের ক্ষেত্রে তোমার 2 3 গিয়ে শেষ হচ্ছে, কারণ বড় আর সাথে সাথে বাড়তে থাকে। তাহলে দেখো সিবিসি, সিআরপি, চেস্ট এক্স-রে, এমটি, টিউবারকুলার টেস্ট, সিটি গ্যারি ডেফিনিসি এন্ড অ্যাসপিরেশন সেন্ট ফর দ্য এএফবি জিন এক্সপার্ট, এফবি কালচার, এগুলো। তার মানে সাথে আসবে আগের স্লাইডটা স্যার একটু কোনটা যাও বাবা, কোনটা বলো বলো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তুমি অস্টিওমাইলাইটিস বলো, পায়োজেনিক বলো, একই তো কথা বাবা। পায়োজেনিক মানে তো অস্টিওমাইলাইটিস মানে তো বন্ধ এক্সট্রাকশন মানে পায়োজেনিক অ্যাবসেস, তুমি যেটাই বলো। তোমরা যখন অস্টিওমাইলাইটিস লেখো আমরা এটাকে মার্ক দিয়ে দেব, মানে পায়োজেনিক অ্যাবসেস অস্টিওমাইলাইটিস মানে সেম, মানে যে কোনো একটা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা, ঠিক আছে? ওকে, এবার দেখো এ 30-year-old woman with BMI 32 kg per meter square, বলো। স্যার আগেরটাতে এফএনসি করে কি কি করব এটা স্যার দেখি আগের স্লাইডটাতে কি আচ্ছা লেখা। দেখো বাবা, আচ্ছা এফএনসি করে কি দেখবা দেখো। হ্যাঁ এরপরে হ্যাঁ স্যার এখানে তো দেখো সেন্ট ফর এফএনসি, দেখো টিভির জন্য পাঠাতে হবে, জিএনএস টিভির জন্য বাবা। আর এমনি কালচার আসবে তোমার, এই কালচারটা আসবে। এই দেখো এই যে আমি করতে বসলে দেখো এখন আমি দেখো চোখে এই যে দেখো নাম্বার 1 এখন দেখো এখানে বের হচ্ছে, কারণ এই যে আমি আসর নামাজের পরে করতে বসছি, দেখো অনেক কিছু ভুল হচ্ছে। আবার দেখো এই যে যতবারই করতে পারবা অস্পিন নিয়ম তাই বারবারই কারেকশন ভুল বেরোতে থাকে। দেখো এ 30-year-old woman with BMI 32 kg per meter square taking OCP for last 3 years has presented with headache with which worsen in the early morning and on bending forward. She also have visual problem. দেখো তাহলে কিছু 30 বছরের মেয়ে, BMI হচ্ছে 32 কেজি, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খাচ্ছে ফর 3 ইয়ার্স, প্রেজেন্টেড উইথ তাহলে হেডেক এন্ড তার মানে আর্লি মর্নিং হেডেক আর হচ্ছে বেন্ডিং ফরওয়ার্ডে। ওকে, শি অলসো হ্যাভ ভিজুয়াল প্রবলেম, তার মানে চোখের সমস্যা হচ্ছে। কোশ্চেন টু বি আস্কড টু দি ক্যান্ডিডেট আর অন দি স্ক্রিন। এটা দেখো বলো, হোয়াট নিউরোলজিক্যাল ফাইন্ডিংস ইউ উইল লুক ফর মেকিং দ্য ডায়াগনোসিস, বলো। স্যার ফান্ডাস প্যাপিলিডিমা। তোমরা পাপিল বলো, আমি বললাম ইয়েস, আমি বললাম তাহলে ওকে পেপিলিডিমা আছে, তাহলে পেপিলিডিমা আছে। তারপর কোনটা, কোন ক্রেনিয়াল নার্ভ বাবা? 6 ক্রেনিয়াল নার্ভ। 6 ক্রেনিয়াল নার্ভ কেন 6 ক্রেনিয়াল নার্ভ? যদি ডিপ্লোপিয়া। আর একটা হচ্ছে বাবা এটা হতে পারে বাবা ইন্টিগ্রাল প্রেসার বাড়লে ফলস লোকালাইজিং সাইন হিসেবে তাহলে ওটা আসবে বাবা ফলস লোকালাইজিং সাইন। তাহলে তোমরা যখন প্রথমে বললা যে আমাদের ফান্ডোস্কোপি করব, আমি উত্তর দেব ইয়েস দেয়ার ইজ প্যাপিলিডেমা। তুমি যখন বলবা যে দেয়ার ইজ 6 ক্রেনিয়াল নার্ভ করব, আমি বলবো না 6 ক্রেনিয়াল নার্ভ ইজ ইনট্যাক্ট, কোনো ফলস লোকালাইজিং সাইন নাই বা আসে যায় না নাই এখানে। তো ওকে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস রিগার্ডিং দিস সিনারিও? কি ডায়াগনোসিস কি তোমার? আইএস রাইট, ইদাল ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। কারণ কি ফিমেল, এটা হচ্ছে সাধারণত অল্প বয়সী মেয়েদের হয় বেশি, ওবেস তাদের হবে বেশি, প্রেগন্যান্সিতেও হয়, ওসিপিতেও হয়, তাই না? ওসিপি আমার এখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আইআইএইচ এর বাইরে যাওয়ার কোনো আমার জায়গা নাই। দেখো হোয়াট are the two differential diagnosis you should also consider? CBST. Cerebral venous sinus thrombosis. Number 1 আর number 2 intracranial space occupation. ইক্সল। তাহলে আমরা ইক্সল একটা ডিভিশন আর হচ্ছে তোমার তাহলে আমার সেন্ট্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, দেখো তাই। ওকে, তাহলে এটি আমার চলে আসলো।
আচ্ছা, এই কোশ্চেনগুলো আমরা এইভাবে করি, তাহলে উত্তর তোমরা পেয়ে গেলে। এবার কোশ্চেন হচ্ছে, দেখো এটা, মেনশন 3 ইনভেস্টিগেশনস টু রিচ ইওর ডায়াগনোসিস। কইছিলেন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে CSF স্যার, open Taking care of it. না না, এইটার জন্য তুমি এখন MRI of কি brain আর আচ্ছা MRV তুমি এমআরআই, আচ্ছা এমআরআই অফ দ্য ব্রেন করলা, আমি উত্তর দিলাম ভেন্ট্রিকল আর হচ্ছে স্মল। এবার তুমি কি উত্তর হবে বলো? ভেন্ট্রিকলস আর স্মল। CSF pressure measurement. ভেন্ট্রিকল By lumbar puncture. আচ্ছা ভেন্ট্রিকল করব আমরা, আমরা এমআরভিও আমরা করব, তাহলে আমরা এমআরভিও করব। আচ্ছা এখন আসো, যদি তোমার ইক্সল হয় তখন কি ভেন্ট্রিকল কি রকম থাকবে? dilated ইক্সলটা ডাইলেট থাকে। আর হচ্ছে তোমার যদি আইআইএস হয় তখন কি হয়? তোমার ভেন্ট্রিকলটা Feel like ventricle, sir. পরে পরে তোমার পরে বড় হয়, তাই না? পরে বড় হয়ে যায়, তাহলে ইনিশিয়ালি তাই থাকবে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, তাহলে দুইটা হলো, তাহলে এমআরভি করবো আর ই Initially করবো। normal. হ্যাঁ নাম্বার করবো, আর হচ্ছে আমরা করতে পারি নাম্বার CSF পাংচার করবো। ভেরি গুড, নাম্বার পাংচার। দেখো তাহলে হচ্ছে ভেন্ট্রিকল স্মল আর এমআরভি নরমাল, সিএসএফ প্রেসার উত্তর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে নরমাল। তারপর হচ্ছে সরি আমি এটা চলে আসছি বোকার মতন। আচ্ছা যে হোয়াট ইনিশিয়াল মেডিকেল হ্যাঁ ট্রিটমেন্ট ইউ গিভ টু দিস পেশেন্ট, দেখানো হয়ে গেছে, অথবা এটা নিয়ে কথা বলার দরকার নাই। তারপর প্রথম হচ্ছে তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট আমাদের কোশ্চেন, তাহলে হচ্ছে স্টপ দ্য ওসিপি, তার মানে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলটাকে আমাকে বন্ধ করে দিতে হবে ফার্স্টে। দেন হচ্ছে এসিটোজোলামাইডটা আমরা দেই সব সময়। আর হচ্ছে আমাদের হেডেক বা এগুলোর জন্য আমাদের টোপিরামাইড দেবো আমরা হচ্ছে, আর ওয়েট রিডাকশনের কথা বলবো। তাহলে এইটা হচ্ছে তোমার মেডিকেল ম্যানেজমেন্ট। ওকে, এখন মেডিকেল ম্যানেজমেন্ট ফেল হলো, এবার তুমি কি করবা? Lumbopedal shunt and Surgical. অপটিক নার্ভ ফেনেস্ট্রেশন অপটিক নার্ভ করবা, আমরা রিপিটেড নাম্বার করতে পারবা, অথবা শান্ট করে দেওয়া যায়। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমার আন্ডারে যে লাস্ট একটা মেয়ে ছিল তাই ছিল, সে একজন হচ্ছে ঢাকার যে তোমার জেলার যে ডেপুটি জেলার যে তার ওয়াইফ ফার্স্ট প্রেগনেন্সির সময় হেডেক নিয়ে আসছিল। প্রথমে আমাদের মনে হচ্ছিল ফাংশনাল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে একটা চোখটা প্যাপিলিডেমা, কেউ মানতে চাচ্ছিল না। তুমি তো পাওয়ার কথা, তুমি জিলন স্যার আন্ডারে ছিল, জিলন স্যারকে নিয়ে মেডিকেল বোর্ড করছিলাম, স্যারও বলছিল এটা ফাংশনাল, বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। পরে আমাদের কাছে বারবার মনে হচ্ছিল যেটা মানে প্যাপিলিডেমা। হ্যাঁ, তারপর 3-4 দিন পর আসলে ডেভেলপ করে গেল মেটার, আসলে তারপরে ভয়াবহ অবস্থা আমাদের লাম্বা। হ্যাঁ, তাহলে এই রিপিটেড আমাদের করেও কোনো কাজ হয় না, তারপরে শান্ট করতে হচ্ছিল মেটাকে। আবার আলটিমেটলি আলহামদুলিল্লাহ প্রেগনেন্সিটা কন্টিনিউ করা গেছিল এবং মেটা বাচ্চার মা হয়েছে শেষ পর্যন্ত। উই আর লাকি এনাফ যে বেশ ভুগছে মেটা, বেশ ভুগছে মেটা। প্রায় 1 মাসের উপরে ভর্তি ছিল কেবিনে কোভিড এর আগে। স্যার সেকেন্ড স্লাইডটা একটু। হ্যাঁ বলো, আগের স্লাইড 1 2 3 কোশ্চেন আছে। আমাদের হয় কি আইও গুলো হয় কি বাবা, যখন একটা ওয়ার্ডে রোগী ভর্তি থাকে ওই সময়টা একটু খোঁজ করতে হয়, ঢাকা মেডিকেলে কি ভর্তি আছে, বঙ্গবন্ধুতে কি ভর্তি আছে, ওগুলো একটু খোঁজ খবর রাখতে হয়, কারণ ওই সময়গুলো আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। পরীক্ষা পাশ করা খুব সোজা, একটু ঢাকা মেডিকেল বঙ্গবন্ধু যেহেতু কোশ্চেন গুলো বেশি এদিক থেকে ঘোরাফেরা করে হয়, একটু খেয়াল রাখতে হয়। রিটেন বলো, ভাইবা বলো, ক্লিনিক্যাল বলো, অসপি বলো, আইই বলো, সব এদিক থেকে চলে আসে। ঠিক আছে, উত্তরটা হচ্ছে এটা। মানে ওই যে দেখো বাইলেটারাল প্যাপিলোডেমা, সিসকেনিয়াল নার্ভ ইজ ইনট্যাক্ট, এটা দিয়ে তোমাকে আমি আইএইচ এর দিকে নিয়ে গেলাম আমি তোমাকে। ওকে, যদি তোমাকে মনে করো যে হ্যাঁ আমি ইক্সল বলবো, তখন আমি বলতে পারতাম যে একটু হেমোরেজ আছে বা কিছু আছে, সেন্ট্রাল ভেলভেনাস থাকলে তার মানে হেমোরেজ থাকতো, বি থাকতো, এগুলোর কথা আমি চলে যেতাম। আমি তো এগুলোর কথা কিছু বলিনি, তাই না? এগুলোর কথা বলিনি, মানে তোমাকে আমি আইএস এর দিকে নিয়ে চলে গেলাম। তার মানে এটা হচ্ছে এটা। আচ্ছা দেখো এখন a 27-year-old woman দেখো diagnosed case of epilepsy and wants to have a baby. Counsel her to have a safe pregnancy and a healthy baby. খেয়াল করো এইবার যেটা বিসিএস এর আইইতে যেটা অনেকেই ভুল করছে, কোশ্চেন গুলো পড়ে না আসলে। হ্যাঁ একটু খেয়াল করতে, বা বঙ্গবন্ধু যেটা অসপি হয় সেটা একটু খেয়াল করে দেখো তোমাদের কি থাকে, আমরা কি চাচ্ছি এখানে। দেখো কাউন্সিলার টু হ্যাভ এ সেফ প্রেগনেন্সি এন্ড এ হেলদি বেবি, তার মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে সেফ প্রেগনেন্সি দরকার একটা, এবং একটা সুস্থ বাচ্চা দরকার, সেইটার জন্য কাউন্সিল করতে হবে। ওকে, তাহলে আমি প্রসিড করলাম। তাহলে কি কি জিনিস দেখি, এটা আর বানায় লাভ নেই। দেখো আমরা কি কি জিনিসগুলো করে দেখো, গেটিং এ সেলফ ইন্ট্রোডাকশন, এটা তো কমন কথা। দেখো ক্যান হ্যাভ এ সেফ প্রেগনেন্সি, তোমাকে প্রথম তাহলে বলতে হবে বাচ্চাকে যে এপিলেপসি থাকলে আমাদের বাচ্চা নিতে কোনো বাধা নেই, এপিলেপসি মারা বাচ্চা নিতে পারবে। তাহলে দেখো এপিলেপসি জিনিসগুলো সব ডেভিশন থেকে তোলা। তাহলে দেখো
ক্যান হ্যাভ এ সেফ প্রেগনেন্সি অ্যান্ড হেলদি বেবি উইথ এ প্রপার কন্ট্রোল অফ এপিলেপসি। তাহলে এই দুটো হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে আমাকে প্রেগনেন্সিটা নিতে পারবে যদি আমার বাচ্চা এটা কন্ট্রোল থাকে। দেখো ইউ শুড হ্যাভ এ, দেখ কতদিন, এই টার্মটা দেখো বইতে লেখা আছে 1 বছর তোমার কমপক্ষে এর সাথে এপিলেপটিকাস ফ্রি থাকতে হবে এবং কোনো কনভার্সন থাকা যাবে না অ্যাটলিস্ট 6 মাস। ওকে, কি করতে হবে, তোমার কোন ড্রাগগুলো সেফ, গাবাপেন্টিন, এটা দিয়ে তো আসলে আমরা কন্ট্রোল করি না, তার মানে ল্যামোট্রিজিনটা হচ্ছে ভেরি গুড ড্রাগ। তার মানে সিঙ্গেল ড্রাগে তোমাকে রাখতে হবে, প্রেগনেন্সি কন্টিনিউ করতে হবে এবং যতটুকু লোয়েস্ট ডোজ দিয়ে দেখা যায় সেটা করতে হবে এবং রেগুলার ডোজ কোনোভাবে যেন মিস না করে এই কথাটা করতে হবে। তার মানে দেখো এই প্রত্যেকটা লাইনের জন্য দেখো আমরা আলাদাভাবে মার্কিং করে দিই। বেটার টু কন্ট্রোল উইথ সিঙ্গেল ড্রাগ, কেউ যদি বলে তাও আমরা মার্ক দিয়ে দেবো যদি ড্রাগগুলোর নাম সে বলতে না পারে, অথবা যদি কেউ বলে আমি আই উইল কন্ট্রোল দ্য পেশেন্ট উইথ দ্য গাবাপেন্টিন, আই উইল কন্ট্রোল দ্য পেশেন্ট উইথ দ্য ল্যামোট্রিজিন, ওকে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে দুটো তুমি মার্ক পাচ্ছ উইথ এই কথাটা বলতে হবে উইথ লোয়েস্ট ডোজ, কারণ আমরা সবচেয়ে মিনিমাম যে ডোজটা দিয়ে আমরা পারি উইথ রেগুলার ডোজিং। তাহলে এটা ওকে। ফলিক অ্যাসিডটা দিতে হবে কারণ টু প্রেগনেন্সি আমার তাহলে ফিটাল অ্যাবনরমালিটি বিশেষ করে নিউরো ডেভেলপমেন্টের জন্য ঝামেলা হবে, সেজন্য ফলিক অ্যাসিড 2 months prior to conception and to be continued। তার মানে কনসেপ্ট করার 2 মাস আগে শুরু করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং সেটা তারপরে তোমার কন্টিনিউ করতে হবে। তার মানে এটা দেখো এই মার্কিং গুলো দেখো, ফলিক অ্যাসিডটা যদি বাদ পড়ে যায় তোমার এখানে 1 মার্ক বাদ পড়ে যাচ্ছে। তারপরে দেখো চান্স অফ কনজেনিটাল ফিটাল ম্যালফরমেশন মে বি 5 to 6%। এইটা তোমার ওই সময় তোমরা যারা থাকলো তাদের মনে থাকার কোনো সম্ভাবনা হচ্ছে ভেরি ভেরি লো বলে আমাদের মার্কিং এখানে ভেরি ভেরি লো। দেখো মাত্র 0.25, তো এটা ছুটে গেলে তোমার কিছু যাবে আসবে না। দেখো চান্স অফ সিজার ইজ 30%। এইসব থিওরিটিক্যাল জিনিসগুলো 2, 4, 10 দিন 15 দিন আগে পড়া না থাকলে মনে থাকে না, মনে যদি না থাকে সেজন্য দেখো এটার জন্য মার্কিং হচ্ছে কম। তো আমার এখানে পাস মার্ক হচ্ছে 60% এর জন্য এগুলো ছুটে গেলে কিছু যাবে আসবে না, তাই না? সিজার ইজ মোর হার্মফুল দেন হচ্ছে হার্ম অফ দি ড্রাগ। তার মানে অনেক মারাই সন্দেহ করে আমি ওষুধ খেলে বাচ্চার ক্ষতি হবে কিনা, বলে না সিজার হচ্ছে আপনার জন্য খারাপ বেশি, আপনি বাচ্চাটাকে কন্টিনিউ করতে পারেন। তার মানে আমাকে বাচ্চাটা নিতে হবে এবং ড্রাগটাকে কন্টিনিউ করতে হবে, মাস্ট হ্যাভ টু কন্টিনিউ। এখন দেখো এই জিনিসগুলো আমাকে বলতে হবে, অ্যাভয়েডেন্স অফ দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টরস, তার মানে কি স্লিপ ডিস্টারবেন্স, এক্সেস নয়েজ, তুমি যাই বলো শুধু যদি প্রিসিপিটেটিং ফ্যাক্টর বলো দিস ইজ মোর দ্যান এনাফ, সাথে যদি এটাও বলো তুমি ঘুম ডিস্টার্ব যে কোনো একটা বললে তুমি মার্ক পেয়ে যাবে। দেখো স্লিপ ডিস্টারবেন্স, এক্সেসিভ নয়েজ, এক্সেসিভ ওয়াচিং অফ দ্য টিভি অ্যান্ড কম্পিউটার, তার মানে বিশেষ করে মোবাইলটাও যোগ করা উচিত, এখন বাংলাদেশে সবাই মোবাইল সবার হাতে থাকে, স্মোকিং, অ্যালকোহল, ইনফেকশন অ্যান্ড মেটাবলিক ডিজিজেস, তার মানে যে কোনো ডায়াবেটিস থেকে শুরু করে সব কিছু আমাকে কন্ট্রোল করতে হবে। দেখো রেগুলার ফলো আপ উইথ আন্ডার ইন্টার্নিস্ট অ্যান্ড নিউরোলজিস্ট, ওকে। তারপর দেখো ফিটাল অ্যাসেসমেন্ট বাই রেগুলার আল্ট্রাসোনোগ্রাম, তার মানে আমার কোনো ফিটাল কোনো ম্যানঅ্যাবনর্মালিটি কোনো ডেভেলপ করলো কিনা, অ্যানেনসেফালি বা এগুলো কিছু ডেভেলপ করলো কিনা, এটা আমাকে ফলো আপ করতে হবে। দেখো ব্লাড লেভেল এস্টিমেশন, দেখো অফ দি ড্রাগস স্পেশালি ইন দি 3rd trimester, এটা দেখো বেশি মার্ক কারণ এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে আমার ড্রাগটা কোনো কি লেভেলে আছে বা এটা আমাকে ইম্পর্টেন্ট ইস্যু করতে হবে। দেখো ভিটামিন কে 20 milligram per day orally in the last trimester and vitamin K 1 milligram IM to baby after birth, এটা আমাকে দিতে হবে। এটা কেন দিতে হবে, এটা কেন দিতে হবে এটা? হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন হ্যাঁ কেন হবে, কেন হবে? ডিউ টু সোডিয়াম ভ্যালপ্রয়েট, স্যার এনজাইম ইনডিউসিং, ভেরি গুড। তার মানে এগুলো হচ্ছে এনজাইম ইন্ডিউসিং ড্রাগ, এনজাইম ইন্ডিউসিং হওয়ার জন্য তার মানে এগুলো মেটাবলিজমের জন্য এগুলো বাচ্চার আমার হেমোরেজিক ডিজিজ ডেভেলপ করতে পারে, সেই জন্য এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। তার মানে আমি তো এখানে সোডিয়াম ভ্যালপ্রেট লিখিই নেই বাবা, আমি তো সোডিয়াম ভ্যালপ্রেট তো তাকে দিচ্ছিই না, সোডিয়াম ভ্যালপ্রেট বাদ দিয়ে তো আমি তাকে চলে গেলাম ল্যামোট্রিজিনে চলে গেলাম, গাবাপেন্টিনে চলে গেলাম, তাহলে তো আমি তো নাই এখানে, আমি তো দিচ্ছেন তাকে তো কামড়ানো দিচ্ছেন, আমি তো কোনোটাই দিলাম না, তো কথা বুঝে নাই। তাহলে এটা হচ্ছে সেই জন্য এটা ভিটামিন কে টা দিতে হবে। তবে কেউ কেউ আবার বলে যে এটা না দিলেও চলে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, হ্যাঁ ইন্টারনেটে গেলে পাবা না দিলেও চলে, যাই বইতে যেহেতু আছে আমরা এটা বলবো যে দিব। আচ্ছা তারপর দেখো ব্রেস্ট ফিডিং উইথ গাবাপেন্টিন এন্ড ল্যামোট্রিজিন সেফ, দেখো চেকিং দ্য আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফিডব্যাক ফ্রম দ্য পেশেন্ট, এটা প্রত্যেকটা অ্যান্সার কিতে থাকে, কিছু না পারলেও তোমরা এই মার্কটা পেয়ে যাবে যদি এই কথা বলছেন আমি যা বলছি বুঝছেন কিনা, এন্ড থ্যাঙ্কিং দ্য পেশেন্ট, ওকে। এটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? জি স্যার, বলো স্যার। আপনার এই গাবাপেন্টিন লেমোট্রিজিনের কথা বলছেন স্যার, আমি যদি কার্বামাজিপাইনের কথা বলি এটাও তো সেফ, কার্বামাজিপাইন লেমোট্রিজিন তবে সেফ, কার্বামাজিপাইন সেফ, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখন খেয়াল করে দেখো কার্বামাজিপাইনের যে ব্যাপারটা হচ্ছে যেটা তুমি যদি মনে করো যে সেকেন্ডারি এপিলেপসি হয় তাহলে তুমি হয় কি সেক্ষেত্রে সোডিয়াম ভ্যালপ্রেট হচ্ছে সবচেয়ে ভালো না? তার মানে দেখো কাভারেজ যদি আমি বলি তাহলে হচ্ছে তোমার কার্বামাজিপাইনের কাভারেজ তো বেশি না, সোডিয়াম ভ্যালপ্রেট হচ্ছে আমার দেখো মানে যেটা যদি বলি প্রাইমারি সেকেন্ডারি দুটোতেই কাজ করে, ল্যামোট্রিজিন 2 জায়গায় কাজ করতেছে, তাহলে এই কাভারেজটা সেই জন্য দেখো তুমি ইউ আর অ্যাবসলিউটলি রাইট,
আমি সেজন্য দেখো কি লেখা আছে দেখো, তুমি যদি সিঙ্গেল ড্রাগ যদি বলো তাহলে তো আমি রেখে দিচ্ছি, মানে দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েস। স্যার এটারই অ্যানসার হিসেবে স্যার জানতে বলো। চাচ্ছি যে লেভেটারাসিটাম এটা তো হচ্ছে Levetiracetam, ডিটিসিএস এর ফার্স্ট লাইনের সেকেন্ড ড্রাগ। হ্যাঁ দাও, আমি সেক্ষেত্রে আমি দিচ্ছি তো, আমি দিচ্ছি আমি দেখো লেভেটারাসিটামও কি না বলা দিতে যায় পার, স্যার? না দিতে পারতো, আমি বলাছি বাবা দেখো সিঙ্গেল ড্রাগ রাখছি, এটা তো আমাদের এটা সিঙ্গেল ড্রাগ, তুমি দাও তুমি বলো, অসুবিধা নাই। যদি পেশেন্ট যদি অলরেডি অন ড্রাগে থাকে সেটাকে সুইচ করার ঠিক আছে, এটা আমার গাবাপেন্টিন আর ল্যামোট্রিজিনটাকে বলা হয় যে ব্রেস্ট ফিডিং এ সেফ বলা হয়। তাসলাম স্যার, পেশেন্ট যদি স্যার অলরেডি অন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, অন্য কোনো ড্রাগ খায়, সেক্ষেত্রে মানে আমরা তুমি টার্মটা কন্টিনিউ কিভাবে করতে পারো, আমি তোমাকে আর জিনিসটা বুঝাই বলি বাবা। আমি একটু ভিটামিন এশিয়া চলে যাই, সরি আমাদের হেপাটাইটিস বি তে চলে যাই। হেপাটাইটিস বি তে তুমি যদি দেখো, হেপাটাইটিস বি তুমি যদি প্রেগন্যান্সিতে চাও, প্রেগন্যান্সির জন্য ড্রাগ অফ চয়েস কোনটা? প্রেগন্যান্সির জন্য ড্রাগ অফ চয়েস টেনোফেভিরটা। ওকে, টেনোফেভির। আচ্ছা, তুমি যদি মনে করো ল্যাকটেশনে চলে যাও, তাহলে ড্রাগ অফ চয়েস কোনটা? টেনোফোবিরিন। বলে হয় বেটার টু অ্যাভয়েড। আচ্ছা, তুমি যদি দ্বিতীয় হয় তাহলে টেনোফেভির কন্টিনিউ করো। আচ্ছা, তাহলে এখন এই যে কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপারগুলো চলে আসে, তাহলে এখন যদি এন্টারকাবিট পাচ্ছ, তাহলে তোমাকে এখানে তোমার যদি হয় তাহলে এন্টারকাবিট তোমাকে বন্ধ করতেই হবে। কথা বোঝে নাই? তার মানে এখানে যদি তুমি দাও অসুবিধা নাই, কারণ এই ড্রাগগুলো হচ্ছে সবচেয়ে সেফ দেখে এটা ব্র্যাকেটের মধ্যে রাখা। এগুলো হচ্ছে তোমার সবচেয়ে সেফ ড্রাগ হচ্ছে এগুলো, সেফ দেখে তোমার একটা ব্র্যাকেটের মধ্যে রাখা। তুমি ওগুলো বলো, তাতে কিছু যাবে আসবে না। কন্ট্রোভার্সি গুলো বাদ আপাতত। কথা বোঝে নাই? সেই জন্য তো তোমার, আমি তো এটা লেখা মার্কটাই তো দেওয়া আছে দেখো, বেটার টু কন্ট্রোল উইথ এ সিঙ্গেল ড্রাগ। এখানে এটা তো ব্র্যাকেটে, এটা তো মানে এটার জন্য তোমার মার্ক কাটা যাচ্ছে না। তুমি যদি বলো আমি একটা ড্রাগ দিয়ে কন্টিনিউ, কোনটা তখন যে কোনটা দিয়ে কন্টিনিউ করবে, এটা দিয়ে ওকে চলো তুমি মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, কারণ এইটার উদ্দেশ্য হচ্ছে দেখো ব্রেস্ট ফিডিং উইথ দেখো গভর্নমেন্টিন এন্ড ল্যামোট্রিজিন সেফ, এইটা হচ্ছে ঝামেলা। তাহলে তুমি যদি যাকে তুমি যেটা দিয়ে অন্য কাবাপেন, হ্যাঁ কাবাপেন দিয়ে কন্টিনিউ করতেছো, তুমি কি ব্রেস্ট ফিডিং এসে কাবাপেন বন্ধ করে আবার ল্যামোট্রিজিনে যাবা যদি কনভার্সন শুরু হয়ে যায় মার? তাহলে ওই সময় তো আমি সুইচ বা এগুলোর মধ্যে আমি যাবো না। সেই জন্য হচ্ছে এগুলো থাকাটা সেফ, সেই জন্য ওই দুইটা ড্রাগের কথা লেখা। তুমি যদি ওইটা দিয়ে কন্টিনিউ রাখো অসুবিধা নেই, রাখো। দেখো ঠিক আছে, এবার একটা খেয়াল করে দেখো, এ 30-year-old woman স্যার আগে presented কোশ্চেনটাতে স্যার ওই যে ফলিক অ্যাসিড কি স্যার 2 মাস হবে নাকি স্যার 3 মাসের কথা বলবো? একটা বাবা বই থেকে বই ভেরি করে, তুমি 2 মাস দিলেও তুমি পাবা, 3 মাসও তুমি পাবা। বই তো অনেকগুলো, তাই না বাবা? কেউ 2 মাস বলে, কেউ 3 মাস বলে, তুমি লাস্ট সেমেস্টারে বলে, কেউ বলে লাস্ট সেমেস্টার, অতএব এগুলোতে কোনো মার্ক থাকে না। তুমি যদি লেখো মোটামুটি তাহলে আমরা মার্ক দিয়ে দিব। এগুলোর জন্য আমরা প্রত্যেকটা টিচার খুব লিবারেল থাকে, বই টু বই ভেরি করে। কারণ আমি যেটা থেকে এটা তুলছি সেটার মধ্যে এরকম লেখা, আর একটা বইতে আরেক রকম লেখা, এগুলো সবই তো বই থেকে লেখা, তাই না? বই থেকে লেখা। তুমি যেটা থেকে, সেই জন্য আমরা যখন নেই, ওই তুমি যখন লিখবে যে হ্যাঁ তুমি যে লিখলে প্রায়ার টু কনসেশন শুরু করতে হবে, এই থিমটা যখনই তুমি পাচ্ছ, যে টিচারই খাতা দেখো না কেন সে মার্ক দিয়ে দেয়। কারণ যেহেতু এগুলো হচ্ছে বই টু বই ভেরি করে, অতএব এগুলো নিয়ে কিছু যায় আসে না। আমরা যেটা বললাম যে ওই যে পার্সেন্টেজ, ওগুলোর মধ্যে যায় আসে না। ওই যে তুমি লিখলা মেবি 5 to 6%, তুমি বললেই হবে যে এটা চান্স খুব কম। তুমি যদি বলে যে কনজেন্ট ফর্মেশন চান্স খুবই কম, তুমি যদি বলো তাহলে তুমি মার্ক পেয়ে যাবে। এগুলো তো আমরা ধরি না, এগুলো হিসাবের মধ্যে ধরবো না। চান্স অফ সিজার 30%, যদি বলো 1/3, এটা 4জন সিজার মোটামুটি আপনার আছে কিন্তু খুব বেশি না, তাহলে তুমি মার্ক পেয়ে যাবে। তার মানে এগুলোতে আমরা সবসময় লিবারেল থাকি আমরা। আসো তাহলে এটা একটু দেখো, a 30-year-old woman presented with progressive weakness and amenorrhea for 3 years following her last childbirth. Okay, she failed to lactate her last child. Answer the following questions and regarding this scenario. It's a common একটা question, তাই না? Mention the single most important specific question you will ask for. পোস্টপার্টাম হেমোরেজ ছিল কিনা? পোস্টপার্টাম হেমোরেজ। ভেরি গুড। তাহলে এটা প্রথম প্রশ্ন। যদি তোমাকে আমি দুইটা কোশ্চেন করি তাহলে দেখো, তাহলে ল্যাকটেশন আর ফেইলিউর। আমি তো ল্যাকটেশন তো লিখেই বলছি, she failed to lactate her last child. ও আচ্ছা, ল্যাকটেশন আর ফেইলিউর। অ্যামোনিয়া তো বলে ফেলছি, তারপর ওয়েট গেইন হচ্ছে কিনা, ওয়েট গেইন হচ্ছে কিনা, আর 3 নম্বর যদি বলি পোস্টাল ড্রপ বা ওগুলো কিছু হচ্ছে কিনা, তখন আমার সেগুলো আসবে। কারণ আমি তো ল্যাকটেট নাই তো বলেই দিচ্ছি, তাই না? এগুলো রিপিটেড লস অফ কনশাসনেস। হ্যাঁ, লিমিটেড কনশাসনেস, ভেরি গুড। তাহলে এটা আমার আসতে পারে, লিমিটেড লস অফ কনশাসনেস আসতে পারে। ঠিক আছে, এখন রিপিটেড লস অফ কনশাসনেস না, এই যেটা শিয়ান সিনড্রোমের সাধারণ রোগীগুলো হয় না, পিটুইটারি দিয়ে যেগুলো না হয়, অ্যাড্রেনাল দিয়ে যেগুলো, সেগুলো বেশি হয় তোমার। ওকে, তাহলে ওইটাতে বেশি হয়। তাহলে দেখো, মেনশন 6 ইনভেস্টিগেশন দ্যাট উইল হেল্প টু রিচ দ্য ডায়াগনোসিস। এমআরআই পিটিউটারি প্রোটোকল। ওকে, পিটুইটারি, তারপর
হরমোনাল প্রোফাইল FSH আগে তো আমরা বাবা আগে আমরা হরমোন করব তাই না? তার মানে আমার হচ্ছে ফেইলিওর কোনটা? থাইরয়েড ফেইলিওর। আমার ফেইলিওর কোনটা? অ্যাড্রেনাল ফেইলিওর, তাই না? আমার এইটা তার মানে তাহলে আমার তাই না? আচ্ছা এখন আসো গোনাড। তাহলে গোনাড যদি হয় তাহলে গোনাডাল ফেইলিওর। এখন যদি আমার মনে করো তার মানে আমার যদি কর্টিসল যদি কমে যায়, তাহলে কর্টিসল কমলে যদি পিটুইটারি কজ হয় তাহলে এসিটিএস ও কমবে, তাহলে এসিটিএস করব, তাহলে কর্টিসল করব, এসিটিএস করব, তাহলে এই দুটো আমার ইম্পর্টেন্ট ইস্যু, তাই না? আবার যদি থাইরয়েড করি তাহলে হচ্ছে টিএসএস কি হবে এখানে? কমবে না বাড়বে? কমবে। কেউ কেউ বললো বাড়বে। কমবে স্যার, কমবে। এটা তো কমবে কারণ সেকেন্ডারি আচ্ছা যদি আমি টিএসএস যদি 10 পাই তাহলে কেমন হবে? যদি টিএসএস 10 পাই তখন স্যার হতে পারে স্যার 20 পর্যন্ত হতে পারে। ভেরি গুড ভেরি গুড। যে পড়ছো এটা একটু পড়ে নিও। সেকেন্ডারিতে সব হতে পারে, কমতে পারে, নরমাল থাকতে পারে, বাড়তে পারে। সেকেন্ডারিতে কিন্তু একটা জিনিস সবাই ভুলটা করে, সেকেন্ডারিতে ইউজুয়ালি আমরা কমে যাবে আমরা আশা করি, এক্সপেক্ট করি, বাট এটা কিন্তু আপ টু 20 পর্যন্ত থাকতে পারে। মানে 10, সেই জন্য আমি বললাম কত 10 বললাম মানে এখানে দেখা যায় যে একটু বেশি টিএসএস একটু বেশি থাকতেও পারে, তাই না? এটা ডেভিসনের একটা পড়ে নিও, লেখা আছে। এটা কিন্তু আমরা অনেক সময় এটা করার জন্য করি, হ্যাঁ, তাহলে একটু বেশি থাকতেও পারে। আচ্ছা তাহলে গেল, তার মানে এফএসএস এলএস করবো আমরা। এফএসএস এলএস কি হবে এখানে? এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কি হবে এখানে? এফএসএস এলএস কমে যাবে। আমরা তাহলে কোশ্চেন করার সময় আমরা কিন্তু অনেক সময় দেই উইথ ইন্টারপ্রিটেশন, কারণ আমি এটাকে চাইলে এখন ইন্টারঅ্যাক্টিভ করে দিতে পারি। ওকে, মেনশন দ্য সিঙ্কেল, উত্তর দিলা এটা, ওকে ইউ আর, হ্যাঁ শি হ্যাজ পোস্টপার্টাম হেমোরেজ। তারপর বলতে পারি ওকে মেনশন 6 ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং টু রিচ দ্য ডায়াগনোসিস, এটা আমি করে দিতে পারি। ওকে, তার কথা বুঝছো? আমরা কোশ্চেনটা যে কোনো খুশি আমরা যেভাবে ঘুরতে পারি, কারণ এটাকে দিয়ে ইন্টারঅ্যাক্টিভ বানায় নিয়ে যাও, মানে নিয়ে চলে যাওয়া যায়। তুমি যদি বলা হ্যাঁ T3 T4 করবা, তুমি তখন বলবা আমি কম থাকবে, ইয়েস এর কম আছে। তারপরে টিএসএস, হ্যাঁ টিএসএস আমি বললাম না, টিএসএস 10 আছে, তখন তুমি তাহলে বলবা আমি করবো কর্টিসল করবো। ফোন করছে, আচ্ছা কর্টিসল করবো, তখন বলি ইয়েস কর্টিসল লো, তখন বলবা এসিটিএস কি করবো? ওকে এসিটিএস অলসো লো। তখন তারপরে আসবে আমি আই উইল পারফর্ম দ্য, আই উইল ডু দ্য এফএসএস এলিস। ওকে এফএসএস এলিস হচ্ছে তোমার লো, তারপরে ওকে হয়ে গেল। তারপর তুমি কি করবা? এমআরআই ব্রেন করতে পারে, এমআরআই অফ দ্য পিটুইটারি করব, প্রোটোকল, হ্যাঁ পিটুইটারি প্রোটোকল করব, অথবা ব্রেন বললেও আমি পেয়ে যাবো, আমার অসুবিধা নাই। পিটুইটারি মোড। আচ্ছা কেউ একজন আল্ট্রাসাউন্ড অফ দ্য অ্যাড্রেনাল বলছিল, অ্যাড্রেনালের প্রশ্ন এখানে আসবেই না, তাহলে অ্যাড্রেনালটা আমরা করবো না, করার কোনো প্রশ্নই আসে না। বেসাল কর্টিসল লাগবে। হ্যাঁ শুরুতেই তো বললাম বাবা, শুরুতেই তো বলছি, ওটা ওখানে তো হয়ে গেল, শুরুতেই তো বললাম না কর্টিসল করবো, তারপরে তো বললাম এসিটিএস, তাই না? যখন তুমি কোশিং করবা, কোশিং আউট অফ 3, আর যদি তোমাকে কম থাকে মনে করো তাহলে 1 is more than enough, তাহলে কোশিং হচ্ছে 2 out of 3, তার মানে হচ্ছে কোনটা? সালিভারি কর্টিসল 24 hours কর্টিসল, অথবা আমাকে করতে হয় তাহলে আমাকে হচ্ছে তাহলে এগুলো আমাকে করে যেতে হয়, তাই না? অথবা তোমার অথবা ইউরিনারি কর্টিসল আমি করি, অথবা ডাইনামিক ভেরিয়েশন যেটা করে দেখিনি আমরা। বলো এখানে কি সিনাকটিন টেস্ট করব স্যার? সিনাকটিন টেস্ট, আচ্ছা শর্ট সিনাকটিন টেস্ট, শর্ট সিনাকটিন তুমি করতে পারো, কিন্তু শর্ট সিনাকটিন টেস্ট হচ্ছে ইম্পর্টেন্ট কার জন্য বাবা? শর্ট সিনাকটিন টেস্ট হচ্ছে তোমার অ্যাড্রেনালের জন্য, তোমার অ্যাড্রেনালের জন্য এখানে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? ওটা অ্যাড্রেনালের জন্য শর্ট সিনাকটিন টেস্ট ইম্পর্টেন্ট। দেখো মেনশন, দেখো 3 প্রিন্সিপালস অফ ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ফর হার। হরমোন রিপ্লেসমেন্ট, স্যার হরমোন রিপ্লেসমেন্ট, আচ্ছা এটা লিখে কত মার্ক? কর্টিসল। ভেরি গুড। এরপরে স্যার আমরা টিএসএস, আচ্ছা আমি কর্টিসলটা না দিয়ে থাইরয়েডিন দেব না। আচ্ছা এখন আসো, একজন বললো, তাহলে আমি একটু আগাই, দাঁড়াও। তাহলে ফার্স্টে আমি দেবো, একজন উত্তর দিল যে আমি কর্টিসল দেবো উইথ দেবো, তাহলে ফার্স্ট দেবো, তারপর আমি থাইরয়েড রিপ্লেসমেন্ট দেবো। যদি আমি থাইরয়েড আগে রিপ্লেসমেন্ট দিই, কর্টিসল পরে দিই, তাহলে কি হবে? স্যার এটা অ্যাড্রেনাল ক্রাইসিস ফেল হবে। থাইরক্সিন দেওয়ার জন্য আমার মেটাবলিক ডিমান্ডটা বেড়ে যাবে, সরি আমার অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, বডি রিকোয়ারমেন্টটা বাড়বে, রোগী আমার তাহলে ক্রাইসিসে চলে যাবে। আচ্ছা এখন আসো, তুমি বললা যে আমি কি দেবো? আমি দেবো তাহলে হরমোন রিপ্লেসমেন্ট দেবো, ফর কি হচ্ছে তাহলে সেক্স হরমোন রিপ্লেসমেন্ট দেবো, তাই তো? না স্যার, সেক্স হরমোন তো স্যার এখানে লাস্টে দিব সেক্স হরমোন, কর্টিসল তারপর থাইরয়েড তারপর সেক্স হরমোন। সেক্স হরমোন দেবো। আচ্ছা এখন আমাকে উত্তর দাও, এই যে বাচ্চাটা হইলো, এই বাচ্চাটা ডেঙ্গুতে এবার মারা গেছে, আর কোনো বাচ্চা নাই, সে বাচ্চা নিতে চায়, গোনাডোট্রোপিন রিপ্লেসমেন্ট করব স্যার। তোমরা যে বললা হরমোন রিপ্লেসমেন্ট দিবা, গোনাডোট্রোপিন দিবা নাকি ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিবা? স্যার গোনাডোট্রোপিন রিপ্লেসমেন্ট, গোনাডোট্রোপিন স্যার। গোনাডোট্রোপিন ডিফেন্সিভ যদি থাকে তাহলে
বোকা ছেলে, এই এফএনসি থাকবে না কেন? বেটা নাই তো, বেটা এটা তো পিটুইটারি তো নষ্ট হয়ে গেছে, ওটা তো থাকবেই না, নাই। আচ্ছা নাই, এটা তো তাহলে দিতেই হবে। আচ্ছা তাহলে আমাকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিলে বাচ্চা হবে না। আচ্ছা তাহলে গনাডোট্রপিন হরমোন যদি আমরা রিপ্লেসমেন্ট দিতে হয় তাহলে কিভাবে দেব? পালসেটাইল স্যার। পালসেটাইল দিতে হবে। তার মানে এটা দিয়ে আমি কোষণটাকে এদিকেও আমি নিয়ে যেতে পারি। ওকে ঠিক আছে, আমি তাহলে কোশ্চেনটা কোন দিকে নেব? এটা তো আমাদের একটা তৈরি করা, কারণ এইবার যেহেতু এটা দেখাই ফেলছি, আমরা তো এই কোশ্চেনটা তোমাকে দিতে পারতেছি না, তাহলে দিলে আমার এখন তাহলে ওদিক দিয়ে আমি যাব। তাহলে এইটা বলবো আমি দিয়ে দিলাম, তাহলে এইটা শি ফেল টু ল্যাকটেট লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড। হ্যাঁ না তার মানে এই কোশ্চেনটা এরকম, এ 30 years old woman presented with the progressive weakness during the following her delivery of the first child. Okay, she failed to lactate her child. Okay, তারপরে দেখবো যে বাট ডিউরিং দিস মানে ডেঙ্গি এরা বা ডিউরিং সে ডেঙ্গি সিজন দিস পেশেন্ট চাইল্ড ডিউ টু দ্য অথবা লাস্ট দিস চাইল্ড ডাইড এট এজ অথবা ডাইড অফ কিছু ডিউ টু ডেঙ্গু দিয়ে দিলাম আমি। ওকে শি ইজ ওয়ান্ট শি ওয়ান্টস টু টেক এ বেবি বা অথবা যাই হোক না কেন, শি ওয়ান্টস টু বিকাম প্রেগনেন্ট, যাই হোক বা শি ভিজিটেড টু ইউ উইথ শি ওয়ান্টস টু টেক এ চাইল্ড, যা বলো না কেন, এন্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেনস রিগার্ডিং দিস সিনারিও। তাহলে তখন কিন্তু আমি বাচ্চা চাই বলতেই পারি, বাচ্চা চাইলে উত্তরটা হবে তাহলে পালসেটাইল গনাডোট্রপিন হরমোন। পালসেটাইল গনাডোট্রপিন হরমোন তুমি কেন দিবা? পালসেটাইল গনাডোট্রপিন হরমোন কেন দিবা? স্যার নরমালি যদি পালসেটাইল না দেই তাহলে এটা ইনহিবিট করবে স্যার রেগুলার ইয়েটা। ওইটা হয় এফএসএস সার্চ যেটা হয় না বাবা, ওই যেটা মানে ওভুলেশনটা যখন ওই সার্চটা লাগে, সার্চ না হলে ওভুলেশন হয় না, সেজন্য। আমাকে তো হরমোন দিলে লাগবে না, আমার তো ওভাম লাগবে, ওভারি থেকে ওভাম লাগবে না, ওই সার্চটার জন্য এফএসএস সার্চ লাগে। হ্যাঁ তাহলে ওই যে এফএসএস এলিজে সার্চের ব্যাপারটা থাকে। তার মানে দেখো আমরা এখানে শর্ট সার্কিট টেস্ট রাখছি, বাট শর্ট সার্কিট টেস্টটা কিন্তু আসলে কিন্তু রাখার কোনো ইম্পর্টেন্স নাই এখানে, বুঝছো? আমাদের বাদ পড়ে যাচ্ছে কোটা দেখো, তার মানে আমাদের ব্লাড সুগারটা করতে হবে, ইলেক্ট্রোলাইটটা করতে হবে, কারণ এখানে কি থাকবে তোমার, এখানে সোডিয়াম কম থাকবে, তাই না? সোডিয়াম কম থাকবে, সোডিয়াম কম থাকবে, সোডিয়ামটা কম থাকতেছে, সেই জন্য আমার ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে এডিশনসের জন্য আর ব্লাড সুগারের জন্য এখানে থাকবে কি হাইপোগ্লাইসেমিয়া থাকবে। তার মানে এই জিনিসগুলো আমরা যেহেতু 6টা লেখে তোমরা মার্ক পেয়ে গেছো, সেই জন্য আমাদের কিছু যায় আসে না। শর্ট সার্কিট টেস্টটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ এখানে করার কোনো দরকার নাই। দেখো এবার আসো ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন এন্ড ইনভেস্টিগেশন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলো। হ্যাঁ স্যার গনাডোট্রপিন রিলিজিং হরমোন তো হাইপোথ্যালামাস থেকে আসে। হ্যাঁ তো এখানে তো হাইপোথ্যালামাস তো ইনট্যাক্ট, পিটুইটারি তো ড্যামেজ। এখন আমরা যদি গনাডোট্রপিন রিলিজিং হরমোন দেই তাহলে কি পিটুইটারি থেকে তোমাকে তো ওই এফএসএস লিস্টটা দিতে হবে, ওই এফএসএস সরাসরি এফএসএস লিস্টটা আসতে পারবে না। না না তোমাকে এফএসএস লিস্টটাই ওইটা তোমাকে দিতে হবে, পালসেটাইল ওইটা এফএসএস লিস্ট দিতে হবে, এফএসএস লিস্ট দিয়ে হবে এটা, এফএসএস লিস্ট দিয়ে হবে। না রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এফএসএস লিস্ট দিয়ে আমাকে করতে হবে এটা, এফএসএস লিস্ট দিয়ে, এফএসএস লিস্ট দিয়ে এটা দেখো। After clinical evaluation and investigation, this gentleman is diagnosed as a আচ্ছা আগেরটা একটু তাহলে প্রশ্ন যখন করলা, আরেকটা আসলে তাহলে চলে আসি এবার। এখন আসো এটা আমি কোশ্চেনটা করলাম এরকম, a 20-year-old woman হ্যাঁ presented with progressive weakness and amenorrhea, okay, for but 16 or 17 years, okay, for 2 years হয়ে গেল। She noticed progressive blackening of her skin, okay, and she has তাহলে হচ্ছে তোমার extensive candidiasis, okay, extensive candidiasis, okay হয়ে গেল। What is the most likely diagnosis? Sir, autoimmune type 1. Very good, APS type 1. আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন তোমাকে কোশ্চেন করতে পারি, জেনারেল এক্সামিনেশন করলে তুমি এই রোগীটার কি কি পাবা? স্যার নেল ডিস্ট্রফি পাবা, ভেরি গুড, নেল ডিস্ট্রফি পাবা, ভেরি গুড। হ্যাঁ স্যার এনামেল হাইপোপ্লাসিয়া, ভেরি গুড। থাইরয়েডের ফিচার পাইতে পারি তো গয়টার। আচ্ছা এনামেল হাইপোপ্লাসিয়া, ডেন্টাল এনামেল হাইপোপ্লাসিয়া, ডেন্টাল এনামেল হাইপোপ্লাসিয়া, তাহলে ডেন্টাল এনামেল হাইপোপ্লাসিয়া থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, গয়টা তো এটা অ্যাসোসিয়েশন থাকতেই পারে আমার, তাই না? অটোমেট পলিগ্যানেটিক অটোমেট থাকতে পারে। আচ্ছা তাহলে আমার গলার থাকতে পারে, এটা থাকতে পারে, আমার টাইপ 2 যদি হতো তাহলে ডায়াবেটিসও থাকতে পারতো, হাইপোগন্ড্রিজম থাকতে পারতো, পার্নিসিয়াস এনিমিয়াও থাকতে পারতো, তাই না? সিলিয়াক ডিজিজও থাকতে পারতো, টাইপ 2 হলে অনেক কিছু থাকতে পারতো। এইবার আসো, she wants to become pregnant বা অথবা she wants to marry her boyfriend, okay, advise her
রিগার্ডিং দিস ম্যারিজ, বলো এখন, অথবা কাউন্সিল দিস পেশেন্ট রিগার্ডিং ম্যারিজ। এই মেয়েটা একটা ছেলেকে খুব ভালোবাসে, ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসে, এখন সেটা বিয়ে করবে, বলো। এখন তোমরা কি বিয়ে দিয়ে দেবা? হরমোন রিপ্লেসমেন্ট করার পরে করতে পারবে, স্যার কারণ এখানে এটা প্রেগন্যান্ট হ্যাঁ, হরমোন রিপ্লেসমেন্ট করার পর করতে পারবে না? আচ্ছা, এইটাই যে এই জন্য জিজ্ঞেস করলাম যে ওই যেহেতু আমাকে কে প্রশ্নটা করছিল ওই যে গোনাটোমেটিক হরমোন, সেই জন্য ওইটাতে এটা হয়ে গেছিল, সেই জন্য কোশ্চেনটা আমার এটা মনে আছে। করতে তো পারবে না উনি। ভেরি গুড, কি আছে পারবে না, কনসিভ করতে পারবে না স্যার। এটা গোনাডাল ফেলিওর তো পারবে না। এটা যে দুজন উত্তর দিছে দে আর রাইট। স্যার এটা অটিউমন আর এটা অটিউমন না বাবা, এটা তো হচ্ছে ওভারিয়ান ফেলিওর বাবা। স্যার ওভারেন অটিউমন ওভারেন না অটিউমন তো বটেই, অটিউমন তো বটেই, এটা টোটালটাই তো অটিউমন, কিন্তু এটা হচ্ছে ওভারিয়ান ফেলিওর, এটা তো পিটুইটারি ফেলিওর, এটা তো ওভারিয়ান ফেলিওর বাবা। তার মানে এই রোগীটা, এই মেয়েটা তো ওভারিয়ান ফেলিওর, তাকে যতই তুমি উপর থেকে বাইরে থেকে যা মনে করে তুমি দাও না কেন, সে তোমার তো আর সে তো মা হতে পারবে না কোনো। ঠিক আছে বাবা, এই জন্যই আমরা কোশ্চেনটা অনেক সময় দুষ্টুমি করে বিভিন্ন ভাবে করতে পারি, তাই না? আমরা বিভিন্ন ভাবে করতে পারি আমরা, এটা হচ্ছে আমরা কি করবো সেটার উপর নির্ভর করে, সেজন্য মাথা খুব ঠান্ডা রাখতে হয়। আচ্ছা দেখো, আজকে একটু কাউন্সিলিং বা এগুলো একটু বেশি, কতদিন আমার এগুলো ছিল না, তাই না? এগুলো কম ছিল না। দেখো, আফটার ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন এন্ড ইনভেস্টিগেশন দিস জেন্টলম্যান ইজ ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ টিউবারকুলার লিম্ফোডেনাইটিস। প্লিজ কাউন্সিল দ্য পেশেন্ট বিফোর স্টার্টিং এন্টি-টিবি থেরাপি। দেখো কি কি থাকবে, দেখো আমরা এগুলো সোজা গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন এস্টাবলিশেস হয়ে গেছে। আচ্ছা এস্টাবলিশেস তো আর হবে না, ইউথ আর এস্টাবলিশ হবে না, ভুল হয়ে গেছে। এস্টাবলিশ অ্যান্ড মেইনটেইন আই টু আই কন্টাক্ট। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ প্রসেস, নট এ কন্টাজিয়াস কন্ডিশন, তোমাকে বলতে হবে আইসোলেশন নট রিকোয়ার্ড, এগুলো তোমার মার্ক আলাদা করে লেখা থাকবে। হ্যাঁ, আবার রেফার টু না, টু রেফার ভুল হচ্ছে, রেফার টু ডটস কর্নার। ইম্পর্টেন্স অফ দ্য গুড কমপ্লায়েন্স, আচ্ছা ঠিক আছে। টেলিং অ্যাবাউট দ্য চেঞ্জ অফ কালার অফ ইউরিন, নট টু ওরি। দেখো আমার পরের গুলো ভালো আছে, এটা একটু টেনে যাই জাস্ট কিরকম থাকে দেখানোর জন্য, এটা খুব সোজা জিনিস। ব্রিফিং অ্যাবাউট দ্য পটেনশিয়াল সাইড এফেক্টস, দ্যাট ইজ ইচিং, র্যাশ, হেপাটাইটিস, জন্ডিস, ফ্লু লাইক সিনড্রোম আসতে পারে, কারণ আমার ইসেকর ভাস্কুলারিটিস করে, রিফাম্পিসিন, জয়েন্ট পেইন, ভিজুয়াল প্রবলেম, তাই না? এনকারেজিং দ্য আন্ডারস্ট্যান্ডিং এন্ড দ্য ইনভাইটিং দ্য কোশ্চেনস, অ্যারেঞ্জ এ ডেট টু ফর ফলো আপ এন্ড এন্ড রিভিউ থ্যাঙ্কস। এটা খুব সোজা একটা কোশ্চেন, আমরা অনেক সময় একটু সোজা কোশ্চেন করতে গেলে অনেক সময় থাকে যে একটা থাকে, এটা আমি আর সময় নষ্ট করলাম না, এটা সবাই আমরা পারি। এবার এটা আগাই একটু, এটা দরকার। আচ্ছা ঠিক আছে স্যার আগেরটাতে একটু একটা বলো, কোশ্চেন মানে বলো, বলছি যে বলো, এটা বলো। কি যোগ করা যায় যে লিম্ফ্যাডিনাইটিস এর তো লিম্ফ নোডটা বড় হয়ে যেতে পারে, এটা কি হ্যাঁ, বলা যায়? পারে দিতে পারো, ইমিউনিটি কনস্টিটিউশন হ্যাঁ করতে পারো। আমরা তো মানে বললাম যে আমি তো আগেই বলছি এটা আমি টেনে যাচ্ছি, এটা খালি দেখানোর জন্য দেখাইছি, বুঝছো? একটা মানে এটা একটা কিরকম থাকে দেখানোর জন্য দেখানো, এটা আমি কিন্তু টেনে গেলাম, এটা সোজা সবাই পারো তোমরা। লিমনোড বড় হয় সেটা দিতে পারো, আমরা তো বলছি এটা শুধু ড্রাগের কথা বলছি, শুধু ড্রাগটার জন্য দেওয়া। লিমনোড বড় হবে, এটা তো একটা সাইড এফেক্ট হতেই পারে, দিতে পারো, লিমনোডটা বড় হয়ে যেতে পারে। এইটা আসলে আমরা আগে এইটা কোশ্চেনটা দরকার আছে। দেখো, এ 35-year-old man presents to the emergency department with agitation, blood vision and eye pain 8 hours after a 31st night party. ওকে, এবার এমডিতে কোশ্চেন গুলো করছি, উত্তর দিতে পারেন। আচ্ছা, একজন পারছে। আচ্ছা, all of these parents develop similar features and are admitted to the hospital. His blood pressure is 125/80 millimeter mercury and pulse rate is 86 per minute, regular with respiratory rate 30 cycle per minute. His arterial blood gas analysis and serum electrolytes reports are as follows. এবার উত্তর দেওয়া শুরু করে, একজন উত্তর দেওয়া শুরু করে। methanol poisoning না, আগে প্রশ্নটা পড়ো বাবা, লাভ দিতে হয় না, বারবার বলি লাভ দিও না বাবা। মেনশন দ্য acid base disorder in this case. স্যার হাই anion gap metabolic High anion gap metabolic acidosis. high anion gap metabolic acidosis. ওকে, মানলাম আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস এখানে কিন্তু আমরা কারেকশন বা অন্য কিছু আমরা যাইনি, তাই না? অন্য কিছু আমরা যাইনি। আচ্ছা, অন্য কিছু আমরা যাইনি, এখানে কিন্তু আমরা আর কিছু বলি নাই। এখানে এখন দেখো, সাথে দেখো রেসপিরেটরি রেট কি বলা আছে? হ্যাঁ, রেসপিরেটরি ট্যাকিপনিয়াস আছে। আচ্ছা, এখন আসো তাহলে respiratory alkalosis with respiratory alkalosis with respiratory composition. আচ্ছা, কম্পোজিশনের সূত্রটা কম আছে স্যার। রাইট, এই দেখো ভুলটা হয়ে গেল কোথায়, খেয়াল করছো? আমি যদি দেখো বাবা,
এখানে খেয়াল করে দেখো, লাভটা দিলে ভুলটা হয় বাবা। তুমি বাইকার্বনেটটা কমে গেছে, এসিড যোগ হচ্ছে, তাকে নিউট্রাল করতে গিয়ে বাইকার্বনেট কমে গেছে। বডি তাহলে আমার দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডটা কি হচ্ছে, ওয়াশ আউট হয়ে যাচ্ছে। এটা তো একটা ডিসপ্রপোর্শনেট একটা হিসাব আছে। যদি কোনোদিন আবার নেক্সট ব্যাচের সাথে এই ব্যাচে তার 2টা ক্লাস নিয়ে ফেলছে আর বলা যাবে না। যদি নেক্সট চান্স পাই তখন এসিড বেসটা আমি দেখাবো না। তখন কারেকশনের কতগুলো সূত্র আছে, ডেল্টা রেশিও, ডেল্টা টেল্টা, অনেক কিছু আছে, সুন্দর সুন্দর জিনিসটা আছে এসিড বেসের সময়। ডেল্টা টেল্টা করে হিসাব করে বের করা যায়। হ্যাঁ দেখো, ওইটার জন্য আলাদা ক্লাস লাগে, ওইটার জন্য আলাদা করা যায় না। দেখো এখানে দেখো, তার মানে আমার হাইপারপেন্টেশনের জন্য কার্বন ডাইঅক্সাইড দেখো পুরো ওয়াশড আউট হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখো কার্বন ডাইঅক্সাইডটা দেখো কত, আমার পিসিও2 দেখো অনেক কমে গেছে, পিও2 দেখো অনেক বেশি আছে। ক্লাস করি দেখো এখন দেখো এরপরে কোশ্চেনটা দেখো, হোয়াট কেমিক্যাল সাবস্টেন্স ইজ রেসপন্সিবল ফর ডেভেলপিং সাচ ফিচার? মেথানল। মিথানল পাওয়া যায় না। মিথানল ওভারডোজ। শিওর ফলিক অ্যাসিড। ভেরি গুড। ফলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। না না, ফলিক অ্যাসিড না বাবা, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড। মিথানল কিছু করে, মিথানলটা যে কনভার্ট হয়ে যে ফর্মিক অ্যাসিডটা ফর্মেশন করে সেইটা টক্সিসিটিটা করে, মিথানল কিছু করে না বাবা। তাহলে মানে যারা মিথানল পয়জনিং বললা তারা কিন্তু শূন্য পেয়ে গেল। কোশ্চেনটা হচ্ছে হোয়াট কেমিক্যাল সাবস্টেন্স ইজ রেসপন্সিবল ফর ডেভেলপিং সাচ ফিচার? মিথানল কিছু করে না, করে ফর্মিক অ্যাসিড এটা করে। ওকে, মেনশন দ্য নেম অফ 2 অ্যান্টিডোটস ফর ম্যানেজমেন্ট ইন দিস কেস। ফোমেপিজল আর হচ্ছে ইথানল। এখন দেখো ইথানলটা দিচ্ছি কেন আমরা, ইথানল তো মদ আর মিথানল হচ্ছে মদ। কারণ ইথানলটা যে কনভার্ট হয়ে যে করতেছে ফর্মালডিহাইড, সেটা হচ্ছে নন টক্সিক। কারণ ইথানলের তোমার এনজাইমের উপর একই এনজাইম কনভার্ট করে, একই এনজাইম যেহেতু কনভার্ট করে ওইটার জন্য হচ্ছে সেটা কি আর হচ্ছে তাই না, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, রাইট? কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, তাহলে কম্পিটিটিভ, তার মানে তার জন্য তার প্রতি এফিনিটি বেশি। তাহলে তুমি যদি এইটা তুমি দিয়ে দাও তখন এই মিথানলটাকে সে মানে মেটাবলাইজ করতে গিয়ে সে টোটাল যত বডির মধ্যে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ আছে সবগুলো ব্যবহার হয়ে যাবে এখানে। তার মানে সে মিথানলকে সে আর ব্রেকডাউন করতে পারবে না। যদি মিথানলকে আমার ব্রেকডাউন করতে না পারে তাহলে আর ফর্মিক অ্যাসিড তৈরি হলে আমরা টক্সিক ডেভেলপ করবে না, তাই না? সেজন্য দেখো mention 4 other principles of management in this case. IV fluid, তারপরে সোডিয়াম বাইকার্বনেট, IV আমার সেটাও লাগতে পারে, তাই না? দেখো তাহলে একটু দেখো, উত্তর দেখো হয়ে গেছে, দেখছো? আমরা তাহলে আমরা দেখো হাই অ্যানোনিক মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস। দেখো এটা যারা করলা তাদের এক দেখো বাদ করে গেল আমার, ঠিক আছে? ফর্মিক অ্যাসিড, ফর্মেপিজল, ইথাইল অ্যালকোহল বা ইথানল, দেখো হাইড্রেশন, বাইকার্বনেট, সোডিয়াম বাইকার, তারপরে দেখো ফলিক অ্যাসিড বা ফলেট। ফলিক অ্যাসিড তো ট্রিটমেন্ট, তাই না? আচ্ছা ফলিক আবার একটু ইয়ে গেছে, ভুলে গেছে। আচ্ছা হেমোডায়ালিসিস, তাহলে হেমোডায়ালিসিস ডায়ালিসিসটা 2 বার হয়ে গেছে লিখতে গিয়ে। আচ্ছা হেমোডায়ালিসিস ডায়ালিসিস 2 বার মানে অবলিক স্ল্যাশটা আসবে, শুধু ডায়ালিসিস লিখলে আমরা মার্ক দিয়ে দিই। যদি এটা শুধু হেমোডায়ালিসিস লিখতে হবে, এখানে হেমোডায়ালিসিস যে লিখবা সে অর্ধেক মার্ক পাবা, কারণ পেট্রিনিয়াল ডায়ালিসিস অন্য ডায়ালিসিস, যেমন হেমোডায়ালিসিস হচ্ছে মার্ক পাবে। ওকে, আমরা নেক্সটে আগাই আমরা। এখন দেখো a 36-year-old man presented with history of sudden lower abdominal pain and weakness of right leg. 8 years back he had an aortic valve replacement. Since then he was on warfarin and metoprolol until 2 weeks prior to presentation, when the metoprolol had changed to a different antiarrhythmic agent. Okay, তার মানে তোমার চিকিৎসা ছিল, আমার কাছে আসলো, আমি বললাম না ওসব ভুল ওষুধ দিচ্ছে, আমি নতুন একটা ওষুধ দিয়ে দিই, এটা আরো ভালো। আমি নতুন একটা ওষুধ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে 2 সপ্তাহ পরে আমার কাছে চলে আসলো এই রোগীটা, যে সাডেন লোয়ার অ্যাবডোমিনাল পেইন এবং হচ্ছে রাইট সাইডে রাইট লেগে উইকনেস নিয়ে আমার কাছে আসলো। আবার দেখো তার মানে এই রোগীটা যখন আসলো আমি এক্সামিনেশন করে পাচ্ছি হি ইজ ইন পেইন, হি হ্যাজ এ ফ্লাসিড রাইট লেগ উইথ অ্যাবসেন্ট নি জার্ক, হি হ্যাজ লস অফ সেন্সেশন টু পেইন প্রিক and light touch over the right lateral aspect of the right thigh. His laboratory reports হচ্ছে তোমার হিমোগ্লোবিন হচ্ছে কম আছে কিছু, WC প্লেটলেট, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, হ্যাঁ বিলিরুবিন, এগুলো বিলিরুবিন একটু বেশি, এমন কিছু না। এসজিবিটি নরমাল, অ্যালকান ফসফেটেস নরমাল, পিটি উইথ আয়নারটা হচ্ছে অনেক, পিটিটা অনেক বেশি, এপিটিটি তোমার একটু আপার লিমিট অফ দ্য নরমাল, কিছুটা আমার এপিটিটি বেশি, ফিব্রিনোজেন লেভেলটা একটু তোমার মোটামুটি ইসের মধ্যে আছে, তোমার বলো এখন কমে গেছে একটু, হেমাটোমা হেমাটোমা হওয়ার জন্য আমার তাহলে ওই পাথে ভেরি গুড। আমরা এবারে কোশ্চেনে চলে যাই। হোয়াট ইজ দ্য টাইপ অফ নিউরোলজিক্যাল লিশন?
লোয়ার মোটর নিউরন লোয়ার মোটর টাইপ অফ compressive lower motor type lesion. আমি যে এতগুলো নিউরোলজিক্যাল ফাইন্ডিং বললাম কি বোঝানোর জন্য, কোনটা কোন জায়গায় ইনভলভমেন্ট সেটা বোঝার জন্য না বাবা? ফিমোরাল নার্ভ। হ্যাঁ, এই ভুলটার কথা বুঝছো তো কথাটা? আমি তো বলে দেখিয়ে দিচ্ছি হোয়াট ইজ দ্য টাইপ অফ নিউরোলজিক্যাল লিশন। আমি তো তোমাকে এত যে ডেসক্রিপশনটা দিলাম, তুমি বুঝলা, অ্যাবসেন্ট নিজে তুমি বুঝে গেলাম, তুমি লস অফ সিনথেসিস অফ দ্য পিন প্রিক এন্ড লাইট টাচ ওভার দ্য লাম্বার প্লেক্সাসের না আবার লাম্বার প্লেক্সাস হলে আবার কেন বলতেছো বাবা? আমার তো সোয়াস মাসলটার মধ্যে যে ফিমোরালটা থাকে, এটা ফিমোরালটা থাকে না, ফিমোরাল দেখো লাইট টাচ ওভার দ্য ল্যাটারাল স্পেক্ট অফ দ্য রাইট থাই। তার মানে আমার দেখো 2-3 তে আমার ইনভলভমেন্ট আছে, আমি তো বলেই দিচ্ছি যে কোন জায়গায় ইনভলভমেন্ট, আমি স্পেসিফিক করে দিচ্ছি তোমাকে। তার মানে ফিমোরাল নার্ভটা ধরছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? তার মানে সোয়াস হেমাটোমা, তাই তো? সোয়াস হেমাটোমা, তাই তো? আচ্ছা, হোয়াট ইজ দ্য আন্ডারলাইং কজ? ওয়ারফারিন ইনডিউস আচ্ছা, এখন দেখো আমি তো ওয়ারফারিন তো বলেই দিচ্ছি, তাহলে এটার জন্য Drug interaction. Drug change. কোন ড্রাগ ইন্টারেকশন সেটা তো জানতে likely amiodarone. amiodarone, very good. Amiodarone is a very good potent bound drug. না enzyme inhibitor না, it is a protein bound drug. Amiodarone or warfarin. warfarin is a protein bound drug, amiodarone is a protein bound drug. তার মানে যখন এমিডারনটা যখন হচ্ছে তখন সে করতেছে ওয়ারফারিনটাকে একসাথে রিলিজ করে দিচ্ছে, তার এফিনিটি হচ্ছে অনেক বেশি। ওইটাতে যেমন এফিনিটি অনেক বেশি ছিল, যেটার কথা বলছিলাম যে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, ওইখানে এফিনিটি বেশি থাকা ভালো, এখানে এফিনিটি বেশি থাকার জন্য যেটা হচ্ছে তোমার সে সম্পূর্ণটা ওয়ারফারিনটা একসাথে রিলিজ করে দিল, রিলিজ করে দেওয়ার জন্য সে সাডেন বিটাকে বাড়ায় দিল। ওকে, আমি সেজন্য তো তোমাদের বললাম যে আমার কাছে আসলে আমি বললাম যে এটা ভালো না, এরিথমিয়ার জন্য এটা ভালো হবে, এটা দিয়ে দিচ্ছি। দেখো হোয়াট ইজ দ্য কারণ, সেই ড্রাগটা যখন মেটোপ্রোলোল পাচ্ছিল, মেটোপ্রোলোল অনুযায়ী সে তোমার ওয়ারফারিনটা তাকে অ্যাডজাস্ট করাচ্ছিল। যখনই তুমি তাকে অ্যামিডারনটা অ্যাড করলা তখন সেটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাওয়ার জন্য, মানে এটা ফ্রি হয়ে যাওয়ার জন্য সে তাকে তার ডোজের রিকোয়ারমেন্টটা কম ছিল, ডোজের রিকোয়ারমেন্ট এখন ওভার রিকোয়ারমেন্ট হয়ে গেল। তার মানে সাইড এফেক্ট হলো। হাউ উইল ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস? এমআরআই করতে পারো, আল্ট্রাসাউন্ড করতে পারো, যাই মনে ধরে করো না কেন, ওই জায়গাটা করলেই তো আমরা সোয়াস হেমাটোমা আমরা ডায়াগনোস করে যাচ্ছি, তাই না? হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট? Stop warfarin. একটু ওয়ারফারিন, তারপর Give IV vitamin K. প্রথম মেন কমপ্লেক্স। আইপি তাহলে একজন বললা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিবা, আর একজন বললা তোমার ওয়ারফারিনটাকে বন্ধ করে দিব, আর ভিটামিন কে দিতে হবে স্যার। প্রথম মেন কমপ্লেক্স কনসেন্ট্রেট। না পারলে ভিটামিন কে দিয়ে, না পাইলে স্যার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেব। আবার ভিটামিন কে যে বলতেছো দুই একজন দিবা। ভিটামিন কে তো দিতে হবে স্যার, ভিটামিন কে তো দিতে হবে স্যার, শিওর দিতে হবে স্যার। আচ্ছা, আমরা প্রশ্নটা আবার চলে যাই। আচ্ছা, এখন আসো, অ্যাওরটিক ভালভ থাকে দুই ধরনের, টিস্যু ভালভ আর হচ্ছে প্রস্থেটিক ভালভ। টিস্যু ভালভে আমার কোনো ওয়ারফারিন লাগে না। তাহলে মেটালিক ভালভ যখন থাকে তখন কিন্তু ওখানে কিন্তু থ্রোম্বাস সমস্যার সম্ভাবনাটা বেড়ে যায়, আবার হেমোলাইটিক এনিমিয়া থেকে শুরু করে অনেক কিছু হয় না? তার মানে তোমার এখানে সোয়াস ব্লিডিংটা যখন হচ্ছে, তুমি যদি ভিটামিন কেটা যদি দিয়ে দাও, ভিটামিন কে যদি ইনজেকশন দিয়ে দাও, ওইটা কার্বোক্সিলেশন হয়ে আবার নতুন ফ্যাক্টর 8 বা ওই যে 2-7-9 তৈরি হতে অনেক সময় লাগে। ওটাকে তোমাকে আবার নতুন করে রিভার্স করতে, ওয়ারফারিন দিয়ে শুরু করতে অনেক সময় লেগে যাবে। তোমার তো ব্লিডিংটা সাময়িক বেড়ে গেছে, ভিটামিন কেটা দিয়ে তখন যদি রিভার্স যদি তুমি করো, এটা রিপ্লেসমেন্ট করতে অনেক সময় লাগবে। তোমাকে অবশ্যই মেটাপ্রোলোল তোমাকে ভিটামিন কে দেওয়া লাগতে পারে যদি তুমি এগুলো অ্যানালাইজ করতে না পারো। কথা বোঝো নাই? তুমি এটা তো সাময়িক তোমার, কিন্তু ওইটা তো রিভার্স করতে অনেক সময় লাগে। বলো একটু আবার বলুন প্লিজ। আচ্ছা, ভিটামিন কে যখন দেওয়া হয়, ভিটামিন কেটা আমরা কেন দিই? ভিটামিন কেটা তো লাগে তোমার কার্বোক্সিলেশন করে 2-7-9 ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেশন করতেছে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর করতেছে, তাই তো? তার মানে এক্সচেঞ্জি পাথরের যে ফ্যাক্টরগুলো ভিটামিন কে ডিপেন্ডেন্ট। তুমি যদি ভিটামিন কে কে যদি ইনজেকশন দিয়ে দাও, ভিটামিন কে যখন তুমি ইনজেকশন দিলে 1 মিলিগ্রাম দাও বা যদি 10 মিলিগ্রাম যাই তুমি দাও না কেন, এটা তোমার একটা হাফ লাইফ বেশি, তোমার বডির মধ্যে থেকে যাচ্ছে। তার মানে বডির মধ্যে যখন তুমি থেকে যাচ্ছে, এই রোগীগুলো কি করতেছে, এইটা ওই ভিটামিন এটাকে তোমার করে ফেলতেছে। এখন ওয়ারফারিন তুমি যখন দাও, ওয়ারফারিন কাজ করতে সময় লাগে তোমার 2 থেকে, যদি ইনিশিয়াল অ্যাকশন হতে শুরু হতে সময় লাগে কিন্তু তোমার 3-4 দিন লাগে। তোমার আমাদের কিন্তু ওয়ারফারিনের অ্যাকশন চালু হইতে লাগে 3-4 দিন লাগে,
যে জন্য যখন কোনো ডিপ ভেন থ্রম্বোসিস হয় আসে যখন ওয়ারফেরিন যখন আমরা শুরু করি তখন সবসময় আমরা শুরু করে দিই একটা এনোসাফিন ইনজেকশন দিই, তার সাথে আমরা ওয়ারফেরিন দিই, তাই তো নাকি? হ্যালো, জি স্যার। Yes, sir. কেন দিই? আমরা কি শুরু হইতে দেরি হয় সেজন্য দিই, তাই তো? জি স্যার। জি স্যার। ওয়ারফেরিন অবশ্যই অবশ্যই সময় লাগে স্যার। সেজন্য সময় লাগে সেজন্য। Also induces potency. Also induce Nasal thrombosis. কেন thrombosis করে? Potency কে inhibit করে। Procoagulant effect. হ্যাঁ, সেটাই তো বাবা। Potency. Potency, protease. Very good. যারা বলছে potency, protease, হ্যাঁ। তার মানে সে কি করে? দেখো potency, protease এই যে সি যেটা এগুলো হচ্ছে কিন্তু খুব হাফ লাইফ খুব শর্ট। তার মানে এগুলোকে সে করে ফেলে। আর যে কোগুলেন্ট ফ্যাক্টর এগুলো হাফ লাইফ বেশি, 24 ঘন্টা, 46 ঘন্টা, 48 ঘন্টা, এক এক রকম। তার মানে এই যে জিনিসগুলো তোমার যখনই তুমি ওয়ারফেরিনটা দিচ্ছ সে সাথে সাথে কি করে অ্যান্টিকোগুলেন্ট গুলোকে সে বন্ধ করে দেয় আগে, সবার আগে। আর ওগুলো যেগুলো আগে থেকে তৈরি হচ্ছিল নতুন সে তৈরি হওয়াটা বন্ধ করে দিল, দ্যাটস রাইট। কিন্তু আগে তোমার যেটা তৈরি হলো সেগুলো তো তোমার রয়ে গেছে। তার মানে যদি তুমি ডিপ ভেন থ্রম্বোসিসের সময় শুধুমাত্র ওয়ারফেরিন দিয়ে শুরু করো, সর্বনাশ হয়ে যাবে। তার মানে সে ওই সময় প্রথম 3-4 দিন এসে আরো থ্রম্বাস তৈরি করে বডির বিভিন্ন জায়গায় শেষ করে ফেলবে একেবারে। সেই জন্য প্রথম 3-4 দিন ওইটা দিয়ে সেজন্য প্রোটেকশন দেওয়া হয় ওকে কাজ করতে। মানে কি এগুলাকে কাজ করতে না, সে শুরুতেই কাজ করে, সে ওই যে ওগুলা থেকে তার সময়টা লাগে, সেই 3-4 দিনের মধ্যে এইটা আমার হয়। তার মানে ওয়ারফেরিনটা এই যে অ্যাকশন বা এই যে এইগুলো সেটা আমার সময় লাগে। সেজন্য ভিটামিন কে টা সাধারণত কোশ্চেন স্যার। বলো বাবা। স্যার যদি আমি রিভারক্স দেই তাহলে কি হেপারিন দেওয়ার দরকার আছে শুরুতে? না, লাগে না রিভার্স লাগে না। রিভার্স তো তোমার কাজ করতে বাবা সরাসরি অন্য পাথ হইতে বাবা। এখানে তো তোমার পটেনসির উপরে তার কোনো রোলই নেই বাবা, কথা বোঝে নাই? রিভার্স দিলে তখন আর লাগে না। তাহলে হেপারিন দিছে না, তখন আর লাগে না, তখন দরকার হয় না, কারণ সেটা তো তার তো প্রয়োজনীয় নেই, সে তো পাথই আলাদা, কথা বোঝে না? সে পাথই আলাদা তো না। ওকে দেখো, রাইট ফিমোরাল নার্ভ লিশন, সস ব্লিডিং, মোস্ট লাইকলি কালপিট হচ্ছে অ্যামিডিয়ারন, টিপিক্যালি পটেনশিয়াল দ্য ইফেক্ট অফ দ্য ওয়ারফেরিন কিভাবে ওই যে প্রোটিন বাউন্ডারি ডিসলস করে ফেলতেছে। আল্ট্রাসোনোগ্রাম, সিটি, এমআরআই যা মনে ধরো তুমি বলো। দেখো ফ্রেশ ফ্রোজেন টার্প দিতে পারি, আমি ক্যাপাসিটি দিতে পারি, বা যাই দিন এখন আমি দিলাম, কারণ এখানে তো ক্যাপাসিটি। এখন প্রশ্ন হচ্ছে ক্যাপাসিটি যারা বলছো ক্যাপাসিটির মধ্যে থাকে কি? ক্যাপাসিটিতে থাকে এপিডিটিতে থাকে মেনলি, তাই না? ওই আমাদের ইন্ট্রিজিক পাথগুলো থাকে, খেয়াল করে দেখো ইন্ট্রিজিক পাথরে থাকে। এখন আমার যারা বলছো ক্যাপাসিটেড, দে আর রাইট, দেওয়া যেতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার তো এপিডিটি ছিল 48, তাই না? এটা তো হচ্ছে আপার লিমিট অফ দ্য নরমাল, বাট এটা তো বাড়ে নাই, আমার তো প্রথম টাইম বেড়ে গেছে 96, খেয়াল করে দেখছো? তার মানে তার আয়নার চলে গেছে প্রায় 6-7 কাছাকাছি চলে গেছে আয়নার। তার মানে আমার তো এপিডিটি বাড়ে নাই। এপিডিটি যদি না বাড়ে তাহলে তো আমার তো অন্য ওগুলা ওই রিলেটেড, আমার তো ইন্ট্রিজিক পাথর কোনো কিছু আমার দেওয়ার দরকার নাই। আমি তো তাকে দিচ্ছি ওয়ারফেরিন, আমি তো দিচ্ছি এই জিনিসটা দিচ্ছি, তাহলে আমাকে দিতে হবে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে। তাহলে এখানে ট্রিটমেন্ট একটা হচ্ছে ইমিডিয়েট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তাহলে ভিটামিন কি সাধারণত দেওয়া হয় না, কোনো জায়গায় বইতে দেওয়া হচ্ছে, বইতে বলা হয় দেওয়া হয়, বি কেয়ারফুল, কোনো বইতে বলা হয় ভিটামিন কে দেবা, কিন্তু লেখা আছে কিন্তু কোনো বইতে। এইটা যেখান থেকে আমার তোলা সেখান থেকে লাইনটা এইভাবে ঠিক লেখা, ভিটামিন কে ইজ কন্টেন্ট লেখা। দেখো আমি কিন্তু বড় করে লিখিনি, কোনো জায়গায় কিন্তু বলা হয় ভিটামিন কে দিব, কোনো জায়গায় কিন্তু ভিটামিন কে এর কথা বলা হয়। ভিটামিন কে ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন এ পেশেন্ট উইথ এ প্রস্থেটিক ভালভ সিন্স ইট মে বি ডিফিকাল্ট, এই কথাটার জন্য তুমি দিতে পারো, মে বি ডিফিকাল্ট টু রি-অ্যান্টিকোয়াগুলেট ফর সেভারাল ডেজ। কথা বুঝছো? যদি তুমি কিছু না পাও তখন তোমাকে ফ্রেশ প্লাজমা আনতে দেরি হয়, তোমাকে ভিটামিন কে দিয়ে দিতেই হবে। সেজন্য এটা ব্র্যাকেটে ছোট করে লেখা। সেজন্য পরীক্ষার সময় যদি ভিটামিন কে টা আমি দেবো কি দেবো না সেটা আইইউতে দিলে তখন আমরা এইভাবে কোশ্চেন করতে পারি, কারণ পৃথিবীতে তো বইয়ের কোনো শেষ নাই, তাই না? বইয়ের কোনো শেষ নাই, যেহেতু বইয়ের কোনো শেষ নাই আমরা যে কোনো বই থেকে তুলতে পারি। কিন্তু এটা হচ্ছে ফ্রেশ ফ্রোজেন কেন নাই, এক্সপ্রেশনটা আমি তোমাদেরকে ছোট করে দিয়ে রাখলাম, কারণ ভিটামিন কে যদি তুমি একবার দিয়ে দাও তার আবার যেহেতু প্রস্থেটিক ভালো আমাকে রাখতে হবে অ্যান্টিকোয়াগুলেশনের উপরে, ইজ ভেরি ডিফিকাল্ট টু আবার তার নতুন করে রি-অ্যান্টিকোয়াগুলেট করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। ঠিক আছে, আমি আগাবো নেক্সটে? জি স্যার। আচ্ছা দেখো, a 65-year-old diabetic man was diagnosed as a case of severe COVID, এটা একটা পরীক্ষার কোশ্চেন ছিল, COVID pneumonia, and was admitted in BSMMU and was on oxygen therapy for 15 days and received dexamethasone for 1 month. ওকে, অক্সিজেন 15 দিন ভালো গেছে, পরে অক্সিজেন কিছুদিন শুরু থেকে দেওয়া হয়েছিল, পরে চলছে। His diabetes was uncontrolled and all through the treatment course. After discharge, he developed nasal discharge with staphylococcus, nasal staphylococcus and occasional epistaxis. Study the displayed photograph of this patient and answer the following questions.
Mucormycosis. Mucormycosis, আচ্ছা এই তো সোজা কোশ্চেন তাই না? আচ্ছা এখন ডেসক্রাইব করো, মেনশন 4 ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ইন দিস ফটোগ্রাফ। স্যার ব্ল্যাকেনিং, এসকার হইছে স্যার, ব্ল্যাকেনিং হইছে, তারপর হচ্ছে সোয়েলিং অফ দ্য লোয়ার লিপ, ব্ল্যাকেন পিগমেন্টেশন around the right sides of the nose and swelling and periorbital swollen nose and periorbital. এখানে আমার ব্ল্যাকেনিং, হ্যাঁ আবার এটা দেখো, একটা ক্রাস্ট বলো, স্টার বলো, যাই বলো, দেখো এলিভেটেড মার্জিন আছে তাই না? একটা আলাদা একটা স্ক্যারিং বলো, স্টার বলো বা যাই বলো না কেন, কিছু একটা আছে, প্লাক বলো, যে যা খুশি বলো, কিছু একটা দেখো এলিভেটেড ডিপ্রেশন তাই না? আচ্ছা তারপরে দেখো এই জায়গাটা দেখো একটা লাল হয়ে আছে, ইয়েথেমা হয়ে আছে, লাল টকটকা, দেখো এই জায়গাটা দেখা যাচ্ছে একটা লাল টকটকা তাই না? সোলেন আছে তাই না? আমার ইয়েথেমাটাস এবং এই জায়গাটা হচ্ছে সোলেন, দেখো একেবারে এইগুলো বোঝা যাচ্ছে, একটা পিউরি অরেঞ্জের মতো হয়ে গেছে তাই না? নাকটা পর্যন্ত ফুলে আছে, এইটা কোন দিকে? ডান দিকে ফুলে গেছে। Advice for further investigation in favor of your diagnosis. যে নেজাল সোয়াব নিতে হবে পেশেন্টকে, এক্সরে করতে হবে, এমআরআই করতে হবে, এমআরআই অরবিট এন্ড সিটি অথবা এমআরআই অফ দা অরবিট করতে হবে তাই না? আমাদের আমরা পিএনএস করতে হবে, অরবিট না, আমার তো নাক থেকে ডিসচার্জ হচ্ছে বলতেছি আমরা তাই না? আমরা নাক থেকে বলতেছি, তার মানে পিএনএস অথবা তোমার পিএনএস অ্যানস্কাল যাই বলো না কেন, সবই বলো, আমরা অরবিট শুদ্ধ করি, আমরা সবই করি, চোখ লাল হয়ে আছে স্যার। এখান থেকে টিস্যু নিয়ে স্যার আমরা কালচার করব এবং আমাকে বায়োপসি করতে হবে, তাহলে বায়োপসি করতে হবে, ফাঙ্গালিস্টিন করতে হবে, কালচার করতে পারি, গ্যালাক্টোমিনিন টেস্ট করতে পারি, সব গ্যালাক্টোমিনিন টেস্ট করা যেতে পারে। আচ্ছা এখানে ফাঙ্গাল যখন আমরা করব, স্টেনটা করলে ফাঙ্গাল একটা ব্রাঞ্চিং প্যাটার্ন দেখা যায় তাই না? হাইপিটা দেখা যায় আমার রাইট সাইডে অ্যাঙ্গুলার, একেবারে রাইট সাইডে অ্যাঙ্গুলার ব্রাঞ্চিং প্যাটার্ন থাকে, এটা টিপিক্যাল ফর এইটাতে হাইপি থাকে। মেনশন টু ইম্পর্টেন্ট, মানে মিউকরমাইকোসিস না পারলে পরীক্ষা ফেল হয়ে যায় কিন্তু, বুঝছো? কারণ এটা যেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন অ্যান্টিফাঙ্গাল আর সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট, আগে সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট দেন স্যার অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গাল দিয়ে আমরা এখন কোশ্চেন করতে পারি, কতদিন দিবা স্যার? অ্যাম্পুটেশন বি স্যার 28 ডেজ, 4 to 6 weeks বলা হয় না বাবা, 4 to 6 weeks, 4 to 6 weeks, 4 to 6 weeks দিতে হয়। আচ্ছা 4 to 6 weeks, অথবা সাথে তারপরে ওরাল কতদিন কন্টিনিউ করতে হয়? ওরাল স্যার 1 year 6 year to 6 month to 1 year পর্যন্ত কন্টিনিউ করতে হয়। আমরা তাহলে পোসাকোনাজল দিতে পারি, আমরা ইভাকোনাজল দেওয়া যেতে পারে। আচ্ছা মেনশন 4 ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস অফ দিস ডিজিজ। বলো, আগাই আমি, আগাও। ব্লাইন্ডনেস না, ডায়াবেটিস কেন হবে বাবা? আমরা আগে ব্রেন অ্যাবসেস হতে পারে, ব্রেন অ্যাবসেস হতে পারে, তার মানে কি তার মানে ব্রেনের মধ্যে ব্রেন অ্যাবসেস, মেনিনজাইটিস হতে পারে, ব্রেন অ্যাবসেস হতে পারে, প্যারানাজাল অস্টিওমাইলিটিস, ডিস্ট্রাকশন হতে পারে, আমাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে, মারা যাওয়াটাও ডেট হতে পারে, ব্রেন অ্যাবসেস মারা যেতে পারে। হ্যাঁ হ্যালো, আচ্ছা কালকে দুপুরে দিবরে একটু ঝুলাই রাখ, কেউ কিছু বলতেছে? আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা দেখো তো, আচ্ছা ব্ল্যাকিশ লিশন উইথ ক্রাস্টিং এন্ড দ্য সারাউন্ডিং এরিথেমা এন্ড সফট টিস্যু সোয়েলিং এন্ড ইডেমা ইন দ্য রাইট সাইড অফ দ্য নোজ। আমরা রাইট সাইড অফ দ্য নোজ অনেক সময় মার্ক দিই, কেন আমরা রাখি নাই মার্ক? কারণ মার্ক মিলানো যায় না, মিলানো না গেলে অনেক সময় শর্ট পড়লে এটাতেও আমরা মার্ক দিয়ে দিই, অতএব তোমরা এগুলো লিখবা। আচ্ছা দেখো বায়োপসি, ফাঙ্গাল স্টেনিং, কালচার, সিরাম গ্যালাক্টোমিনিন, আচ্ছা দেখো সিটি, এমআরআই, প্যারানাজাল সাইনাসিস। ওকে দেখো সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট, ইনজেকশন অ্যাম্পুটেশন বি, আমরা পোসাকোনাজল বলতে পারো, ইসাভুরাকোনাজল বলতে পারো, যে যা বলতে পারো। আমরা এটা যদি আইইউ করে ফেলি, আমরা কতদিন দেবো, কি দেবো, এইভাবে কোশ্চেন করতে পারি। কারণ এবার কিন্তু একটা ছিল আমাদের এইবার, তাহলে এই যে দেখো ভ্যাকসিনেশনের পরে তো আমি থ্রম্বোসাইটোপেনিয়া একটা ছিল কিন্তু তাই না? এটা দিয়ে কিন্তু আবার কোভিড দিয়ে কিন্তু একটা বিসিবিএস একটা আইইউ ছিল, কোভিড দিয়ে একটা ছিল ভ্যাকসিন ইন্ডিউস, যেটা থ্রম্বোসাইটোপেনিয়া, যে থ্রম্বোসিস এন্ড থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে ব্লাইন্ডনেস, মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসেস এন্ড প্যারানাজাল অস্টিওমাইলিটিস। Okay, দেখো a 40-year-old man presented with recurrent episodes of bloody diarrhea for 2 years. A study that displayed colonoscopic finding image and answer the following questions. ছবিটা ভালো করে দেখো একটু। না তুমি তো আগে ছবিটা দেখে রাখো পুরো। আচ্ছা আমরা এখন এটা ছবিটাতে দেখলাম, এবার আমরা আগাই। Mention 4 important colonoscopic findings. Erythematous, edematous, loss of vascularity,
granularity and friability. রাইট, ফ্রাইবিলিটি। আচ্ছা, ফ্রাইবিলিটি তো টাচ, এটা তো ক্লোনোস্কোপি ফাইন্ডিং, এটা তো ক্লোনোস্কোপি করতে গেলে ইজি টু টাচ, ফ্রাইবল এগুলো দেখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি Reading কিন্তু দেখো points and ulcer আছে, multiple রাইট, ulcer and reading এখানে দেখো, points. এই দেখো, এখানে দেখো, এই একটা আলসার, এই একটা আলসার, এই একটা আলসার। এই আলসারটা টিবিতে থাকতে পারে, এই আলসারটা ক্রনসে থাকতে পারে, এইটা আমার আলসারেটিভ কোলিটিতে থাকতে পারে, মেলিনেন্সি থাকতে পারে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি, এটা কি আলসারটা কি কন্টিনিউয়াস নাকি এটা স্কিপ লিশন? আলসারটা দেখো, তাকাই দেখো, এইটা ইনভলভমেন্ট, এইটা ইনভলভমেন্ট, এইটা ইনভলভমেন্ট, একেবারে ভিতর পর্যন্ত সব ইনভলভমেন্ট। আচ্ছা দেখো, এটা ইরিথেমাটাস হয়ে আছে, দেখো আলসার হয়ে আছে, তাই না? একটা কন্টিনিউয়াস একটা আলসার হয়ে আছে। তারপরে ইরিথেমা আছে, দেখো এখানে কিছু ব্লিডিং পয়েন্টও দেখা যাচ্ছে, তাই না? এই ব্লিডিং পয়েন্টও দেখা যাচ্ছে। তারপর এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। দিস গোস ইন ফেভার অফ আলসারেটিভ কোলাইটিস, যে টিপিক্যাল, যেটা কন্টিনিউয়াস লিশন হয়। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, তার এই জিনিসগুলো আমাকে উল্লেখ করতে হবে। রাইট ডাউন 6 ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অন জেনারেল এক্সামিনেশন অফ দিস পেশেন্ট। এনিমিয়া থাকবে, Anemia, স্যার iritis, ইডিমা থাকবে, এলিমিয়া থাকতে পারে, ইভিআইটিস ইডিমা থাকবে থাকবে স্যার, স্যার, ভেরি গুড। তাহলে আচ্ছা, ইরিথেমা নোডোসাম, গ্যাসন থাকতে পারে, তারপর বেশি থাকতে পারে স্যার, আর্থাইটিস, ট্যাকিকার্ডিয়া, ক্লাবিং থাকতে পারে, জন্ডিস ক্লাবিং থাকতে পারে। না, জন্ডিসটা যখন থাকে, এইটা আসলে তো যদি মনে করেন পিবিসি বা ওগুলো অ্যাসোসিয়েশন থাকে তখন, নাহলে তো জন্ডিস আসবে না, তাই না? তার আদারওয়াইজ এটা আসবে না। এটা তো কমন ফাইন্ডিং না, আমাকে তো কমন থিংস অলওয়েজ কমন, তাই না? পাইরোমা ক্যান্সার আমরা ওকে, ইউ আর টেম্পারেচার রেজ থাকতে পারে, Erythema nodosum. টেম্পারেচার রেজ থাকতে পারে, ফিভার থাকতে পারে, কারণ এটা সাইন অফ টক্সিসিটি। তাহলে সাইন অফ টক্সিসিটি, ট্যাকিকার্ডিয়া সাইন অফ টক্সিসিটি, তাহলে পালস একটা আমার এটা, এগুলো হচ্ছে সাইন অফ টক্সিসিটি, তাই না? আচ্ছা, ওরাল আলসারটা হচ্ছে সাইন্স অফ ক্রনস ডিজিজ। ক্রনসে তোমার অ্যাপথয়েড আলসার থাকে, তোমার আলসারেটিভ কোলাইটিসে ওরাল আলসার থাকে না, তাই না? আলসারেটিভ কোলাইটিসে ওরাল আলসারটা কমন ফাইন্ডিং না, এটা হচ্ছে আমার ক্রনস ডিজিজ। যেমন আমার আন্ডারে এখন একটা আসছে, ক্রনস নিয়ে আমরা বিপদে আছি, ক্রনস না টিবি, ক্রনস না টিবি, টিবির ওষুধ দিলাম, এখন আবার রিপিট করলাম 9 মাস পরে এন্ডোকোলোনোস্কোপি, সেখানে আবার বলতেছে টিবি, আবার টিবি, কি যে টিবি না ক্রনস, এগুলো হচ্ছে ঝামেলার জিনিস, টিবি ক্রনস। কিন্তু আলসারেটিভ কোলাইটিসটা অনেক বেশি ফুল ব্লন থাকে, ট্রিটমেন্ট করাটা সোজা, ঝামেলা কম। তার মানে এই জিনিসটা থাকে। মেনশন দ্য 6 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস টু ডায়াগনোজ দ্য কেস। একটা স্যার CBC, ESR, রুটিন টেস্ট, CRP, fecal calprotectin, stool culture, স্টুল কালচার, ফিকাল ক্যালপ্রোটেক্টিন, তারপর CRP, বায়োপসি করতে হবে স্যার, albumin, ভেরি গুড, বায়োপসি করতে হবে, বায়োপসি করতে হবে, এগুলো কন্টিনিউয়াস কিন, এটা আমরা দেখতে হবে, এটা দেখতে হবে একটু, তাই না? আচ্ছা, ফিকাল কোয়ার্টে আমরা পরে টার্সিসে আলাপ করে যাচ্ছি, কারণ আমাদের সময় অনেকখানি হয়ে গেছে প্রায়। আচ্ছা, আগাই দেখো, কন্টিনিউয়াস ইনভলভমেন্ট, কারণ আমার 11টার মধ্যে আরেক জায়গায় ঢুকবো আমি একটু। কন্টিনিউয়াস ইনভলভমেন্ট দেখো উইথ ইরিথেমা, দেখো ইরেশন আছে, দেখো ছোট ছোট জায়গা বা পাংচার পয়েন্ট, এন্ড ডিপ আলসাস উইথ রেগুলার বর্ডার। আচ্ছা দেখো, ফিভার ইম্পর্টেন্ট, এনিমিয়া ইম্পর্টেন্ট, টেকিকার্ডিয়া বলছো, ওয়েট লস বলছো, অ্যাপসালসার আমরা এটা রাখছি, কিন্তু অ্যাপসালসার কিন্তু কমন না। অ্যাপসালসার কমন হচ্ছে আমাদের, যেহেতু একটা ভেরি গুড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আমরা রাখছি, অসুবিধা নাই। তারপর হচ্ছে এই যেহেতু ক্রনস, দেখো ক্লাবিং অফ দ্য ফিঙ্গার্স বলছো তোমরা, এবার স্ক্লেরাইটিস, উভিয়াইটিস তোমরা বলছো, যাই বলো না কেন, এরিথেমা নোডোসাম বলছো, পাইডার্মা গ্যাংস্টোমও কেউ বলছো। তার মানে সবাই সবগুলো বলে গেছে, আমাদের যোগ করে করে হয়ে গেছে। তার মানে এগুলোতে সোজা এনি 6, কিন্তু খেয়াল করতে হবে জেনারেল এক্সামিনেশন। এখন দেখো, ইনভেস্টিগেশনের মধ্যে কোনটাকে আমরা রাখবো, এখানে আমি অনেক কিছু রেখে দিচ্ছি। আমরা বলছি ডায়াগনস্টিক, যদি বলি টু ডায়াগনোসিস, এখন এখানে একটা একটা করে আগাও। সিবিসি, ইএসআর, এটা আমাকে দেখতে হবে, এটা কিন্তু ডায়াগনস্টিক, এটা ডিজিজ অ্যাক্টিভিটি দেখার জন্য আমার ইম্পর্টেন্ট। সিআরপি আমার ডিজিজ অ্যাক্টিভিটি দেখার জন্য ইম্পর্টেন্ট। আমি যদি বলি অ্যালবুমিন, এটা হচ্ছে আমার সিভিয়ারিটি দেখার জন্য, কতটুকু আমার মাইল্ড মডারেট সিভিয়ার কিনা সেটার জন্য ইম্পর্টেন্ট। আমি যদি বলি একটা প্রেন এক্স-রে অ্যাবডোমেন করি, আমি তাহলে দেখতে পারি টক্সিক মেগাকোলন কিনা, সেটা দিয়ে আমি দেখতে পারি সাইজটা বড় হয়ে গেল কিনা, ডিজিজ অ্যাক্টিভিটির জন্য দেখতে পারি। আমি স্টুল আরই অ্যান্ড কালচার করতে পারি, কারণ স্টুলে যখন ইনফেকশন হয় তখন আলসারেটিভ কোলাইটিস ফ্লেয়ার আপ করে, যে কোনো ইনফেকশন হলে ফ্লেয়ার আপ করবে। তার মানে স্টুল আরই কালচারটা কি ইম্পর্টেন্ট ইস্যু, ফ্লেয়ার আপ অ্যান্ড অলসো মানে কোনো অন্য কোনো ইনফেক্টিভ কোনো কিছু না, সেটা জন্য ইম্পর্টেন্ট। লিভার ফাংশন টেস্ট প্রথম টাইম, যেহেতু এটা সিম্পথেটিক ফাংশন, এখানে ইনভলভমেন্ট হয়, লিভার এটা বাড়তে পারে। এটা আমার যদি একটা বলি ডায়াগনস্টিক, তাহলে কিন্তু উত্তর চলে আসবে ক্লোনোস্কোপি অ্যান্ড বায়োপসি। এখন আসলে ফিকাল ক্যালপ্রোটেক্টিন। ফিকাল ক্যালপ্রোটেক্টিনটা হচ্ছে আমার একটা ডায়াগনস্টিক না, এটা না। ফিকাল ক্যালপ্রোটেক্টিন ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো যদি ইনফ্লামেটরি ডিজিজ হয়, ইনক্লুডিং যদি ম্যালিগনেন্সি যদি হয়, টিউবারকুলোসিস যদি হয়, সবগুলোতে ফিকাল ক্যালপ্রোটেক্টিন বাড়ে। তার মানে আমাদের যেখানে 6টা 7টা বলছি, মানে ভেগ, তোমরা যা বলছো সবগুলো এখানে চলে আসছে, ওকে। কিন্তু যদি স্পেসিফিক বলি, তখন শুধু কোশ্চেন আসবে আমার একটা। টু যদি বলি টু সি অ্যাসেস দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, তখন কিন্তু ক্লোনোস্কোপি আমার আসবে, কারণ যদি সিভিয়ার হয়
তো প্রচুর হয় তখন আমরা ক্লোজ করতে পারি না, তখন পারফরেশন হয়ে যায়, তখন সিভিয়ার ডিজিজ করা যাবে না। তাহলে সিভিয়ারটি যদি মনে করি আমরা যদি দিয়ে আসলাম যে হাই প্রেজেন্ট হাই ফিভার এন্ড প্যান্টিন শক এন্ড পালসিস হচ্ছে তোমার 35, হ্যাঁ সরি কি বলছি আমার যে পালসিস হচ্ছে 120, এবার দিয়ে প্যান্টিন এনিমিক হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 6 বা 7, তখন তুমি ক্লোনোস্কোপি করতে পারবে না, তখন তোমার আসবে বাকিগুলো তোমার চলে আসবে এইটা ডিজিজ সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য। তার মানে ওই যে জিনিসটা আমরা কোন বক্স দিয়ে কোশ্চেন করব সেটার উপর নির্ভর করে। এটা হচ্ছে জেনারেল কোয়েশ্চেন দিয়ে কোশ্চেন করা ছিল, এটা একটা পরীক্ষা। 21 নম্বর স্যার লাস্ট স্লাইডটা একটু দেখবো স্যার 21। জি স্যার এটা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। দেখো টাইপ অফ স্টেশন ইন্টারঅ্যাক্টিভ, আইই যেটাই বলো না কেন, লুক এট দ্য ইনস্ট্রুমেন্ট এন্ড বি রেডি টু গিভ অ্যান্সার টু দি কোশ্চেনস আস্কড বাই দ্য এক্সামিনার। এটা তো সোজা দেখে নাও, আমরা আগাচ্ছি কারণ আমাদের 10:30 বেজে গেছে দেখলাম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট? তার মানে হচ্ছে ট্রুকার বায়োপসি নিডেল। ওকে, মেনশন 4 ইউজেস অফ দিস ইনস্ট্রুমেন্ট। তার মানে আমরা বায়োপসি করতে পারি, যে কোনো বায়োপসি করতে পারি, রেনাল বায়োপসি, লিভার বায়োপসি, লাং বায়োপসি, ব্রেস্ট বায়োপসি, প্লুরাল বায়োপসি, লিম্ফ নোড বায়োপসি, যে কোনো বায়োপসি ট্রুকার নিডেল দিয়ে করা যায়। ইন হুইচ অ্যাপ্রোচ ইউ উইল অ্যাডমিনিস্টার দিস ইনস্ট্রুমেন্ট ডিউরিং নেটিভ রেনাল বায়োপসি। নেটিভ রেনাল বায়োপসি কেন? কারণ বলা উদ্দেশ্য যে কিডনি ট্রান্সপ্লান্ট থাকে তখনও তো আমরা করি, কিডনি ট্রান্সপ্লান্টের কিডনিটা রিজেকশন হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু বায়োপসি করা হয়, সেই জন্য এখানে লেখা আছে নেটিভ রেনাল বায়োপসি। যদি আমরা বলতাম যে হ্যাঁ এটা ট্রান্সপ্লান্টেড কিডনি, তখন ট্রান্সপ্লান্ট কিডনি করা সবসময় আইলেকট্রোসাতে, তখন তাহলে আমরা আবার লিখতাম যে থ্রু দ্য পেশেন্ট, তখন আমরা করতাম ব্যাক না করে তখন করতাম ফ্রন্ট, তাহলে ফ্রন্ট আমরা আইলেকট্রোসাতে আমরা বায়োপসিটা করতাম। আর এখানে আমরা করতাম, আমরা এই যেটা এখানে করতেছি সাধারণত এটা রাইট আইলেকট্রোসাতে কিডনিটা ট্রান্সপ্লান্ট করা হয়, আর এখানে হচ্ছে আমার করা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল, তার মানে থ্রু দি পেশেন্টস ব্যাক ইন লয়েন আর রেনাল অ্যাঙ্গেল। তার মানে এখানে আমার খুব খেয়াল করতে হবে, রেনাল বায়োপসি লেখার আগে আমি নেটিভ দিচ্ছি, আমি দুষ্টমি করে এখানে দিতে পারি ডিউরিং ট্রান্সপ্লান্টেড লিভার বায়োপসি দিয়ে দিতে পারি আমি, তাহলে ওখানে হবে আইলেকট্রোসাটা চলে যাবো আমি। দেখো মেনশন দ্য পোস্ট, প্রসিডিওর, আচ্ছা প্রসিডিউরাল কেয়ার অফ রেনাল বায়োপসি, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে তোমার জন্য কি কি আমরা কেয়ার গুলো করবো, দেখো প্রেসার ইজ অ্যাপ্লাইড টু দি বায়োপসি সাইট এন্ড ব্যান্ডেজ ইজ অ্যাপ্লাইড এন্ড প্রেসার ব্যান্ডেজ, তার মানে দিতে হয় ব্লিডিংটাকে বন্ধ করার জন্য। The patient should typically lie in supine in bed for 6 to 8 hours after immediately আচ্ছা দেখো প্রসিডিউরের পরে, আচ্ছা and stay in the hospital for at least 12 hours and spend one night in the hospital after procedure, কারণ ব্লিডিং যে কোনো সময় হতে পারে। During this time the patient will be given proper pain medication, urine will be checked for blood and vital signs will be monitored throughout the patient's stay in this hospital, কারণ মানে ওই টু সি দ্য ব্লিডিং এভিডেন্স। ওকে, এটা নিয়ে আর কি করে লাভ নাই। এখন দেখো এইটা একটা আবার দেখো, হয়ে গেছে এটা, আগাবো আমি। জি স্যার। আচ্ছা আমি আগালাম বাবা। হ্যাঁ কি হলো আবার কি হলো আবার, হ্যাঁ এটা বাদ পড়ে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক। হ্যাঁ এ 65-year-old ম্যান, আচ্ছা ওইটা মেইল হয়ে গেছে, এটা আমার ম্যান লেখি এখন তাই না, অ্যাটেন্ডেড হ্যাঁ ইন দ্য কার্ডিয়াক এমার্জেন্সি উইথ চেস্ট, কিছু ভাষাগত ভুল আছে ওগুলা কারেকশন করতে গিয়ে একটু অ্যামিজা দেখো তোমরা ভুল ধরো না, হ্যাঁ ভুল হয়ে গেছে ওগুলা কারেকশন করতে গেলে আবার ভুল হয় উইথ দ্য চেস্ট পেইন ফর 2 hours। আচ্ছা হি হ্যাড এ সিমিলার এপিসোড অফ চেস্ট পেইন 3 years back। রিড দ্য ইসিজি এন্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। মেনশন 4 abnormal ECG findings। বলো। Tachycardia আছে, ST elevation in V1 to V6, lead 3 test in pathological QA. ভেরি গুড। এক্সিস কত? এক্সিস নরমাল। এক্সিস নরমাল। তা আমরা স্যার ওই RSR প্যাটার্ন ইন V5 V6। আচ্ছা RSR প্যাটার্ন ইন V5 V6 টা বাবা এটা U in lead 3 and ABF। না বাবা দাঁড়াও, ইসিজিটা যদি সামনাসামনি কখনো দেখা হয় তখন আমি এটা পড়াবো, কারণ ইসিজি তো আমাকে দিবে না, এটা দিলে তো কার্ডিওলজিস্টদেরকে দিবে। আমি আমার রুমে পড়াই ইসিজিটা।
এইটা দেখো একটা একটা এমআই একটা লাইফ সাইকেল আছে বুঝছো, একটাকে বলা হয় বাবা হাইপার একুট এমআই, একুট এমআই, রিসেন্ট এমআই, আর একটা হচ্ছে ওল্ড এমআই। এমআই চারটা হচ্ছে তোমার লাইফ সাইকেল। হ্যাঁ, তাহলে হাইপার একিউট, একিউট, রিসেন্ট, ওল্ড, Evolution of MI. রাইট, ইভলিউশন অফ এমআই। হ্যাঁ, তাহলে এইটা যদি বলি আমরা তার এইটা হচ্ছে তার জীবন শেষ। হ্যাঁ, ইভলিউশন হলো বা লাইফ সাইকেল, আমি বলি লাইফ সাইকেল, তার জীবন তার কিভাবে শেষ করলো, সে লাইফ সাইকেল তার দিয়ে শেষ হয়ে যাবে। এখন আসি এই যে ইউটা হলো প্রথম যখন আওয়ার হয় 1 আওয়ার্স বা এরকম 2 ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম, যেটাকে বলা হয় হাইপার একিউট। এই সময়টা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। এই সময়টা হচ্ছে টল পিক টি থাকে, যেটা হচ্ছে তোমার হাইপার ক্যালিমিয়ার ভেরি গুড ডিডি, হাইপার ক্যালিমিয়ার ডিডিটা। আচ্ছা, এখন হচ্ছে কি এইটা যখন হওয়া শুরু করলো, তারপরেই তোমার হওয়া শুরু করলো এসটি এলিভেট হওয়া শুরু করলো। এসটিটা যখন এলিভেট হওয়া শুরু করলো, সে টানতে 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 উপরের দিকে নিয়ে চলে গেল। এখন এসটি যখন উঠে গেল, এটা হয়ে গেল আপ টু 6 আওয়ার্স পর্যন্ত তোমার এটা। এখন এই সময়টা কি আসা শুরু করবে, কিউ আসা শুরু করবে। যদি কিউ যদি নাও আসা শুরু করে, তখন হয় কি তোমার এই যে আর যেটা থাকে এটা অ্যাটেনশন অফ দ্য আর ওয়েভ হওয়া শুরু করবে। তুমি এখানে দেখো V1 এ কিউ চলেই আসছে, প্রায় একটু খোঁচা আসছে, 2, 3 সবগুলোতে দেখো আরটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, মানে কিউ অ্যাপিয়ার করা শুরু করছে। তাহলে 6 ঘন্টার মধ্যে সাধারণত কিউ চলে আসে, আসা শুরু করে। তাহলে কিউ আসতেছে এটা, তুমি তাকাই দেখো এখানে, এইটা দেখো এখন টি কিন্তু এখন নিচের দিকে নামা শুরু হয়ে গেছে। আবার টিটা একটু টি ইনভার্সন হওয়া শুরু হয়ে গেছে, একটু নিচের দিকে নামতেছে চলে আসতেছে। তাহলে এইটা যখন ওই যে আরএসআর প্যাটার্ন যেটা বলছো, ওইটা হচ্ছে নেমে যাচ্ছে, যে ওইটার মধ্যে দেখো ওই যে যেটা টিটা যে উঠে গেছিল টল পিক টি, ওই টিটা উঠে গেছে, আবার এসটিটা উঠে গেছে, ওটা এখনো মিলে যায় নাই। এই দুটো হচ্ছে একসাথে মিলতেছে। এইটার জন্য ওই টল পিক টির সাথে তোমার এটা দেখো, এটা আরএসআর ওই আর এটা সব মিলে টি, মানে ওই যে যেটা তোমার ওই মিলে একটা এসটি মিলে একটা ওই যে এর যে পয়েন্ট বলা হয়, যেটাকে যে পয়েন্টটাকে সে টেনে তুলে নিয়ে যাচ্ছে, সে যে পয়েন্ট উঠে যাচ্ছে। তার মানে প্রথমে তো উঠবে এইটা টলপিক টি যখন উঠে যায়, টির সাথে তোমার এইটাকে টান দিয়ে সে উঠে নিয়ে যাওয়া শুরু করে। সে টির সাথে সে টান দিয়ে এসটিটাকে সে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পরে এখন সে তুলতে পারে না, একটু নিচের দিকে রয়ে গেছে। তার মানে যে পয়েন্টটা বা জাংশনাল পয়েন্ট যেটা, সেটা এখন একটু নিচের দিকে আছে। তার মানে এটার জন্য এটা আরএসআর মনে হচ্ছে। এটা কখনই আরএসআর আমরা বলবো না, এখানে বলা যায় না। হ্যাঁ, আরএসআর বলা যায় না, এটা বলা যায় না, আর স্যার আমরা বলবো না, এটা টার্মটা উল্লেখই করবো না এখানে। তার মানে এটা হচ্ছে এই জন্য এটা এখন ওঠে নাই, উঠে এখনো মানে শেষ করতে পারে নাই। তার মানে এটা উঠে যাচ্ছে, এগুলোতে যেমন উঠে গেছে, উঠে একেবারে মিলে গেছে। আবার এটা দেখো এইটা, তার মানে এইটা যেটা আছে, আচ্ছা ঠিক আছে উঠে গেল। আবার এটা দেখো নিচের দিকে আসছে, তার মানে এইটা গেল। এটা তার মানে এইটা যদি হয়, এসিটা যদি মনে করি, তাহলে এটা 5-6 ঘন্টার মধ্যে একটা ইসিজি একটা। আচ্ছা ঠিক আছে, এইটা তাহলে এইটা আমি পেলাম। এখন আসলে যদি মনে করো কেউ বললা যে ট্যাকিকার্ডিয়া যদি বলি আমার দেখো 1, 2, 3, 3-এর একটু বেশি আসছে, তাহলে 3টা কাছাকাছি 100-র মতো। ট্যাকিকার্ডিয়া ধরতে পারি না পারি, এটা এমন ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা ঠিক আছে, ট্যাকিকার্ডিয়ার কাছাকাছি আমার আসছে। এখানে দেখো, বলো বাবা, স্যার বলো, আমি শুনছি না কথা তোমার, বলো। হ্যালো, উনি মনে ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার এইখানে কি পিআই অ্যাপ প্রেজেন্ট অর অ্যাবসেন্ট স্যার? পি কি বোঝা যাচ্ছে? আচ্ছা পিপি বোঝা যাচ্ছে। এইবার আসছো তুমি, ঠিক আছে, ভেরি গুড। যে খেয়াল করছো সে সুন্দর খেয়াল করছো। এখন দেখো পি আমাদের আসছে কিনা একটু খেয়াল করি আমরা। আচ্ছা, এখন যদি তুমি তাকাও এই সিজিটার মধ্যে, এখন হচ্ছে আমাদের দেখবো আর V1 এ পি আছে স্যার। আমরা দেখো, আমাদের খেয়াল করে দেখো, আমরা যখন ইসিজি পাবো, তাহলে আমরা এ পর্যন্ত এইটা পাইলাম। এইটা আসার পরে আমরা চলে যাই এই জায়গাটাতে। এখন চলে যাই আমি এই জায়গাটাতে, আমি চলে যাচ্ছি। দেখো এই জায়গাটাতে আমি চলে যাচ্ছি। এখন আসি পিও আমি বলবো কিনা। এইখানে দেখো ঘরটা কতটুকু আছে, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘরের কাছাকাছি, 1 ঘর 2 ঘর 3 ঘর কাছাকাছি আছে আমার। তার মানে যদি কাছাকাছি থাকে, তার মানে বোঝা যাচ্ছে এখানে আমার আর একটা আমার এখানে ছোটখাটো টুকটাক কিছু ভুল আছে, এটা আবার বসলে আবার কারেকশন হবে। একবার না, বারবার দেখলে তোমার ভুলগুলো চোখে ধরা পড়ে। এটা আছে। এখন আছে দেখো পিও আছে কিনা। এখানে তোমার আর হবে আমার ইন্টারভেল। আর এইখানে দেখো এই জায়গাটা দেখো পি দেখা যাচ্ছে, এই যে পি আছে, V1 এ পি আছে, V1 এ আমার পি আছে, বুঝছো? আর V1 এ আমার পি আছে, তার মানে আর যেহেতু ইন্টারভেলটা পি আছে, আমার এখানে মাথা ঘামানোর তো কিছু নেই আমার। তার মানে এইটা পর্যন্ত আমি যাচ্ছি। মেনশন দ্য 4 abnormal ECG findings। আচ্ছা দেখো, রাইট ডাউন দ্য ECG diagnosis. Acute ST elevated entry MI with old inferior MI. Very good. Patient developed severe breathlessness 2 hours after admission. His BP was 80 or 60 millimeter mercury and he had fine basal crepitation. ওকে, আমি যেহেতু মাত্র ভর্তি হতে বলছি, আমি হ্যাজ হওয়া হচ্ছে এখানে, বা ওয়াজ দিছি, অসুবিধা নাই। ওয়াজ যখন দিছি হ্যাডি হবে। আচ্ছা ঠিক আছে, ফাইল বেজাল ক্রিপিটেশনস ওভার দ্য বোথ লাং pills. Mention 5 drugs for emergency management of this patient situation. IV fluid, nitrate, Oxygen inhalation, IV fluid channels. and IV fluid দেব, very good, IV fluid। তারপর loading dose. হ্যাঁ, conventional treatment. loop diuretics Diuretics. GTN দিব।
জিটিএন দেবো তারপর Inotrop, sir. Nitrate দেওয়া যাবে না, বিপি নো অনেক আইভি ফ্লুইড। না না কেন বাবা আইনোট্রপ দেওয়া যাবে না কেন বাবা? না আইনোট্রপস দিতে হবে স্যার, আইনোট্রপস দিতে হবে স্যার, আইনোট্রপস দিতে হবে, নো আইভি ফ্লুইড, আইনোট্রপস দিতে হবে স্যার। আর এলাস্টিক্স এখন তুমি মরফিন দিবা কিনা? মরফিন দিব স্যার। না মরফিন দিব না স্যার, হাইপোটেনশন আছে। হ্যাঁ এইবার বলো মরফিন দিবা, এখন বলো মরফিন প্যাথিডিন দিবা দিব কিনা? স্যার। এখন মরফিন দিবা কিনা? না দিব না স্যার, প্যাথিডিন দিব স্যার, মরফিন দিব না। এখন তো চেস্ট পেইন তার আছে, মরফিন দিবা কিনা? হাইপোটেনশন হবে প্যাথিডিন দিব স্যার। আচ্ছা তোমার শোনো, রাইট ভেন্ট্রিকুলার যখন ইনফেকশন থাকে তখন আসলে মরফিনটা দেওয়া হয় না, আসলে দেওয়াটা নিষেধ। এখানে তো আবার দেখো বেজাল কেপস আছে বাবা, ভেজাল টিপ আছে এখানে তো লেট বেজাল কেপস আছে তো, লেমিনার ফেলিয়ার আছে তো বাবা। So acute স্যার মরফিন তো এটা মরফিন দিতে হবে দেখেন বাবা, খেয়াল করো না এই পালমোনারি এটা এটা এই পালমোনারি এটা বাবা, স্যার একুট পালমোনারি পালমোনারি বাবা, এখানে তো কার্ডিয়াক আউটপুট সে করতে পারতেছে না, এটা ফুলি ওভারলোড হয়ে যাচ্ছে, তার মানে এটা ওইখান থেকে ব্লাড থেকে কমাই দিয়ে তার ইমপ্রুভ করে যাবে বাবা। খেয়াল করে দেখো প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে। ওই যে শিখছো হাইপারটেনশন হলে মরফিন দেওয়া যায় না, প্যাথিডিন দিতে হবে বাবা, সব কথাকে সব জায়গায় খাটে রে বাবা। বারবার বলছি প্রত্যেকটা লাইন যখন অস্পিতে আমরা লিখি কেন লিখছি এই জিনিসগুলো আমাকে পড়তে হবে, বুঝতে হবে আমাকে বাবা। প্রত্যেকটা লাইন তোমাকে বুঝতে হবে যে আমি কেন লিখছি, আমার লেখার তো একটা উদ্দেশ্য আছে আমার এখানে। আমি তো এখানে ছবিটা দিয়ে দিচ্ছি ওল্ড ইনফেরিয়র, এখন তো আমার ইনফেরিয়র এমআইতে আমার নাই, আর অ্যান্টেরিয়র এমআইতে তো আমার এখানে তো আরবিপিও আমার ডেভেলপ করে নাই, আমার তো এখানে তো এবি ব্লক আমার ডেভেলপ করে নাই যে আমি বলবো যে হ্যাঁ এটা এবি আমার রাইট কর্নার সরি লেফট কর্নারে তো আমার অনেক সময় তো এবি নোটে সাকশন দিতে পারে, সেখানে তো আমার কোনো ঝামেলা নাই, অত এখানে তো ঝামেলার কিছু নাই। কথা বোঝেন নাই? আমার এখানে একটু ওই পিএফটা দিছে, এটা ভুল হবে, এটা এই যে বিপিটা বাদ যাবে, এটা প্রিভিশনটা বাদ যাবে, কারণ আমার আর ইন্টারভ্যালটা রেগুলার এটা বাদ যাবে, তাহলে এটা ভুল যাবে। এটা আরটা আমি দেখতে গিয়ে ভুল করছি, কারণ আমি বললাম সকালবেলা আমার এই বাসার কাজে আমি বাইরে ছিলাম দুপুরে পর, তো এটা ভুল হয়ে গেছে, এটা এই দুটো বাদ যাবে, কারণ আরটা রেগুলার, তাড়াতাড়ি টানতে গিয়ে তাহলে আমার আসবে এইটা ঠিক আছে, আরটা রেগুলার, এখানে এটা বাদ যাবে। আইভি নাইট্রেট কি দিতে পারবো স্যার? পেশেন্ট ফুসিমাইড ব্লাড প্রেশার অনেক কম যে স্যার। কারণ তুমি যদি আইনোট্রপটা দিয়ে দাও বাবা, আইনোট্রপটা দিলে তুমি ডোবোটামি দিয়ে দিচ্ছ, তোমাকে তো এলবিএফ কারেকশন করতে হবে বাবা, তোমাকে এলবিএফ কারেকশন করতে হবে, তোমাকে কোন কোন ড্রাগ অপশন এইটাকে তো চয়েস করে তোমাকে তো বলে কি তুমি দিবা না, এই রোগের জন্য কি কি তোমার অপশন তোমার আছে। স্যার নাইট্রেট দিলে তো এমনি স্যার হাইপোটেনশন আছে, এই হ্যাঁ পেশেন্টের নাইট্রেট দেওয়া যাবে না। এখন প্রশ্ন যে আমার তোমাকে কাছে প্রশ্নটা দেখো, তুমি খেয়াল করে দেখো আমি কোনটা দেবো একসাথে তো বলিনি, কি কি অপশন, কি কি ড্রাগ দেওয়া যেতে পারে, মেনশন 5 ড্রাগ এমার্জেন্সি দেওয়া যেতে পারে, আমি কোনটা এখন দেবো খেয়াল করো তুমি ঠান্ডা মাথায়। এই রোগীটা যখন যাবে প্রথম আমি দেবো হাই কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিজেন, তার আমাকে ফুসমেট দিতে হবে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের জন্য, সাথে আমি তাকে দেবো আইনোট্রপস ফর হাইপারটেনশন দেবো। হাইপারটেনশন যখন কারেকশন হয়ে যাবে তখন আমাকে দিতে হবে, তাহলে আমার এই পেইনের জন্য মরফিনও দেবো নাইট্রেটও দেবো, দুটি আমি দেবো লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের জন্য। এই অপশনগুলো আমার আছে আইভি ড্রাগ। স্যার লোডিং ডোজ দেয়া না এখানে? না লোডিং ডোজ আমি আগে দিয়ে ফেলছি আমাকে বাবা, আমি তো এমআই নিয়ে আসছি আমার কাছে, এমআই তো আমার আসছে স্যার বাবা। বিপি কারেকশনের পরে আমরা নাইট্রেট দিতে পারবো, এই 80 60 অবস্থায় তো দিব না স্যার। না এটা কেন দেবো বাবা, কারণ আমার তো এখানে দেইনি যে আমি কোনটা দেবো, আমার তো অপশন আমার আছে। তাহলে তো স্যার উল্লেখ করে দিতে হবে স্যার আফটার কারেকশন অফ হাইপোটেনশন দেন আই উইল গিভ নাইট্রেট। হ্যাঁ আপনি এখানে স্যার দিতে হবে, কারণ ডাইরেক্ট দিলে তো স্যার কারেক্ট হবে না। আমার একটু খেয়াল করে দেখো, রিলোড এবং আফটার লোড কমাতে হবে স্যার, কমাতে হবে তো বাবা, দিতে হবে তো এটা কথা দিতে হবে তোমাকে। অবশ্যই এখানে দিতে তোমার হবে, খেয়াল করে দেখো, তোমার এখানে ছিল মেনশন 5 ড্রাগস ফর এমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ দিস প্রেগন্যান্সি, 5 ড্রাগস কি কি দেওয়া যেতে পারে, কোন কোন ড্রাগগুলো তুমি দিবা, এই সিনারিওতে কোন কোন ড্রাগগুলো তোমার আসবে। আমরা যখন দিছি ওইটা দিছি, দেখো পোস্টপার্টাম হেমোরেজের সময় যখন ছিল তোমার শিয়ান সিনড্রোমে কিভাবে কারেকশন করব, স্টেপ লেখো, তখন কিন্তু বলা ছিল দেখো কর্টিসল ফার্স্ট, তুমি কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছ, আর এখানে হচ্ছে অপশন 11টার সময় প্রোগ্রাম। আচ্ছা আমি বলে যাচ্ছি, আচ্ছা শোনো আমি তুমি ঢুকে যাও, আমার সরি আমার 11টার সময় আবার এই এসে একটা নিউজ 24 একটা লাইভ প্রোগ্রাম আছে, তো আমি ঢুকে যাবো এটার মধ্যে। আমার তুমি অসুবিধা নেই, আমি এটা অসুবিধা নেই, আমি চলতে থাকো। আমার তুমি আমার ওয়াইফ তুমি ঢুকে পড়ো, ওদের বলো যে আমি ক্লাস থেকে ঢুকে পড়বো, সরাসরি ঢুকে যাবো, অসুবিধা নেই। আমি হঠাৎ করে বন্ধ করে দেবো বুঝছো, ওটা ঢুকে যাবো আমি এটার মধ্যে, ওটা 11 থেকে লাইভ তো ওদের। আচ্ছা আর গেল এটা, তাহলে মেনশন দেখো 5 ড্রাগস ফর এমার্জেন্সি ম্যানেজমেন্ট, দেখো এটা অপশন কিন্তু বাবা, কথা বুঝছো, আমি কিন্তু দিচ্ছি না যে স্টেপ বলে নেই, কিন্তু স্টেপ বলে নেই, কিন্তু স্টেপ হলে কিন্তু তখন এটা হচ্ছে অপশন, আমি কি কি ড্রাগ আমার হাতে আসছে আমার দিতে পারি, আমি তাহলে ফার্স্ট এখানে দিতে হবে, আমাকে প্রিলোড কমাইতে হবে বাবা, কারণ হচ্ছে গিয়ে মরফিন ইজ এ ভেরি গুড ভেনোডাইলেটর, যখন আমি তাকে ভেনোডাইলেটর দিব, দেখো লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে, যখন লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয় বাবা, যখন ব্লাড প্রেশার যদি 100/60 যদি হয়, আমরা বারবার বলছি হোয়াট ইজ হার্ট ফেলিওর, এই কোশ্চেনটা আমি সবাইকে করি এবং পরীক্ষার সময় কোন হারে ফেল করে। হার্ট ফেলিওর ক্যান বি ডিফাইন্ড এজ এ, দেখুন হার্ট ইজ আনএবল টু মেইনটেইন দ্যাট tissue perfusion বা cardiac output, maintain the cardiac
output in spite of normal filling pressure, in spite of the normal filling pressure. এখন এই যে এটা হচ্ছে হার্ট ফেলিওর ডেফিনিশন। লেফট হার্ট ফেলিওরে কি হচ্ছে? লেফট হার্ট ফেলিওর হচ্ছে তোমার দেখো তোমার হচ্ছে যে পালমোনারিটা কনজেশন হয়ে যাচ্ছে, কনজেশনের জন্য অক্সিজেন পাচ্ছে না, সবকিছু হয়ে যাচ্ছে। পালমোনারিতে ব্লাডটা তোমার ওখানে পুলিং হয়ে যাচ্ছে, যেহেতু লেফট হার্টটা ব্লাডটা পাম্প করতে পারতেছে না। লেফট হার্টটা যদি পাম্প করতে না পারলে ব্লাডটা আসলো কোথায়? লেফট ভেন্ট্রিকেলে। লেফট ভেন্ট্রিকেলে যখন ব্লাড লেফট ভেন্ট্রিকেলের ব্লাডটা যখন আসতেছে পাম্প করতে পারলো না, তার মানে লেফট এট্রিয়াম আসতেছে যখন, তখন লাংসে আসতেছে, লাংসে যখন আসতেছে তখন ক্রেভসে আসতেছে, ক্রেভসে যখন আসতেছে তার মানে এটা তো পারতেছে না। আমরা পড়ছি কিন্তু ফ্রাঙ্কেস্টাইলিং ল। ফ্রাঙ্কেস্টাইলিং ল উইথ দ্য নরমাল ফিজিক্যালিটি এন্ড ফোর্স অফ কন্ট্রাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি লেন্থ অফ দ্য মাসল ফাইবার। যখন তুমি কার্ডিয়াক ডায়ামিটারটা যখন বাড়াবা তখন হার্ট ফোর্স অফ কন্ট্রাকশনটা তোমার রিগেইন করবে। তোমাকে প্রিলোড কমাইতে হবে বাবা, প্রিলোড কমাইতে হবে। তোমাকে ফ্রাঙ্কেস্টাইলিং লংটা মনে রাখতে হবে, কারণ তুমি যদি মেডিসিন পড়তে চাও বাবা, তোমাকে এই যে বেন ব্রেস রিফ্লেক্স মনে রাখতে হবে, তোমাকে এই যে হেরিংবোরা রিফ্লেক্স মনে রাখতে হবে, প্রত্যেকটা রিফ্লেক্স তোমাকে মনে রাখতে হবে টু বি এ ভেরি গুড টিচার। তোমাকে ফিজিওলজি স্যার কিন্তু মেডিসিন কেউ সার্ভাইভ করতে পারবে না বাবা, পাস করে যাবা, ডিগ্রি নিয়ে যাবা বাবা, কিন্তু পরে কিন্তু টিকে থাকতে পারবে না বাবা। ফিজিওলজিটা ফাঁকে ফাঁকে পড়ে ফেলবা, প্রত্যেকটা ডিজিজের সাথে ফিজিওলজিটাকে কোরিলেট করবা। ফিজিওলজি ছাড়া মেডিসিন বেঁচে থাকা সম্ভব না, তুমি হারাই যাবা বাবা। আমি চাই তোমরা সবাই টিকে থাকো। টিকে থাকতে গেলে তোমাকে এটা করে রাখতে হবে। সর্দি কাশি ডাক্তার তোমরা হবে না, তোমরা আবার কঠিন রোগের ডায়াগনোস করতে পারবা বাবা, তাই না? ওটার জন্য তো এমবিবিএস ডাক্তারই যথেষ্ট। তোমার আমার জন্য এফসিএস করা, এমডি করার কোনো দরকার নেই, 5 বছরের ডিগ্রি নেওয়ার কোনো দরকার নেই বাবা। সর্দি কাশি ডেঙ্গু ট্রিটমেন্ট করার জন্য, তাই না? ডেঙ্গুর কমপ্লিকেশন ট্রিটমেন্ট করতে হবে তোমাকে, ডেঙ্গুর স্যালাইন দিয়ে ভর্তি করে ক্লিনিকে, ওটার জন্য তোমার আমার দরকার নাই। একজন এমবিবিএস ডাক্তার মোর দেন না। দেখো হাই কনসেন্ট্রেশন অফ দা অক্সিজেন, তাহলে আইভি নাইট্রেট, আইভি মরফিন, আইভি ফুসেমাইড। দেখো অ্যানোট্রপস খেয়াল করছো? তার মানে তোমাকে হাইপারটেনশনটাকে, তার মানে আমরা যখন একটা রোগী লেভেন্ডার আমরা কি দেখি 7টা 8টা 10টা ফুসেমাইড দিতে থাকি, তাই না? ফুসেমাইড দিতে থাকি কেন দিই? দেওয়া মানে ওই যে ভলিউমটা কমলে তোমার আর প্রেশার বাড়া শুরু করে, তখন তো আমরা একবারও চিন্তা করি না বিপি কম আমরা দিব না কেন। তার মানে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ট্রিটমেন্ট করতেছি আমরা, এটা নট দি রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি মানে রাইট হার্ট ফেলিওর হয় তো ভেন্ট্রিকুল তখন হচ্ছে ট্রিটমেন্ট আমি আগাই, নাহলে কিন্তু আমি ঢুকে যেত সরাসরি। টিভি প্রোগ্রাম তো ওইটা বলা যাবে না যে আমি সরি আমি আসতেছি, হাস্যকর করা যাবে। দেখো a 56-year-old man was presented to the emergency, a 56-year-old man দেখো presented to the emergency department with a prolonged bleeding after tooth extraction. On examination he was well tanned. হ্যাঁ, আমার ওয়ার্ডের ডাক্তাররা যদি কেউ থাকে তার পারার কথা, এই রোগী কিন্তু আমার ইউনিটে এখন ভর্তি আছে। On examination he was well tanned with 2 centimeter hepatomegaly and severe dyspareunia. Several dyspareunia. His past medical history consists only of several episodes of gout and he is not on medication. কোন মেডিকেশন? দেখো টোটাল লিম্ফোসাইট কাউন্ট হচ্ছে নরমাল, প্ল্যাটলেট কাউন্টটা কিন্তু কমে গেছে, প্ল্যাটলেট কাউন্ট কমে গেছে, সোডিয়াম নরমাল, পটাশিয়াম নরমাল, ইউরিয়াটা একটু বেশি আছে, ক্রিয়েটিনিন একটু বেশি আছে, গ্লুকোজটা বেশি আছে, অ্যালবুমিনটা কম, বিলিরুবিনটা একটু বেশি আছে, এসটি একটু বেশি আছে, অ্যালকালাইন ফসফেটেসটা আবার লিমিট অফ দ্য নরমাল থেকে একটু বেশি হয়ে গেছে, তার মানে একটু অল্টার লিভার ফাংশন আছে এবং অ্যালবুমিন কম সহ আছে, তাই না? লিভার ফাংশন, প্ল্যাটলেটটা একটু কমে গেছে। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? হেমোক্রোমাটোসিস। ভেরি গুড, হেমোক্রোমাটোসিস। তাহলে এটা টিপিক্যাল, আমাদের ইউনিটে একটা ভর্তি আছে, কেউ দেখে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে মেনশন দ্য 3 ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। সেরাম ফেরিটিন লেভেল, আয়রন ইনডেক্স এবং জেনেটিক করব, আর হচ্ছে এইচএপি জেনেটিক টেস্ট। আমি টেনে যাচ্ছি, দেখাই যাচ্ছি, এটা কোশ্চেন আর করতেছি না তোমাদেরকে। মেনশন দ্য 3 ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, রাইট ডাউন দ্য 6 আদার ইনভেস্টিগেশন পার্টিনেন্ট টু দিস পেশেন্ট এন্ড গিভ 2 রিজনস হোয়াই দিস ম্যান মাইট বি ইম্পর্টেন্ট। দেখো হ্যাঁ দেখতে পাচ্ছ, আমি সবই দেখাই দিচ্ছি বাবা, এখন সময় নষ্ট করলে শেষ হবে না। আচ্ছা দেখো, হেমোক্রোমাটোসিস, হ্যাঁ, আর সাংবাদিকরা তোরা মাইন্ড করবে বাবা, টিভিটা ফাজলামি হয়ে যাবে। দেখো হেমোক্রোমাটোসিস, দেখো ফাস্টিং ট্রান্সফারেন্ট স্যাচুরেশন। আমাদের রোগীটা ভর্তি ছিল এনকেফালোপ্যাথি নিয়ে, তার বি ভাইরাসে পজিটিভ ছিল, বাট ডিএনএটা ওগুলো নেগেটিভ আসছে। আমরা ওয়ার্ডে তখন ওদের বললাম টি-স্যাট বের করো, টি-স্যাট দেখা গেল 45 এর উপরে। তা দেখো টি-স্যাটটা, তার মানে আমাদের ফেরিটিনটা তার অনেক বেশি ছিল। ফেরিটিন ইজ ইম্পর্টেন্ট ইস্যু, মোর দ্যান 1000। যদি বলা হয় টি-স্যাট যদি তোমার মনে করো যে 45% এর উপরে যায়, তখন তোমাকে প্রাইমারি হেমোক্রোমাটোসিস ডায়াগনোসিস চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, আমাদের করতে হবে লিভার বায়োপসি, আমরা বাংলাদেশে করতে পারি না। আমাদের কনফার্মেটরি যদি বলা হয় তাহলে হচ্ছে কি প্রেজেন্স অফ দি C282Y মিউটেশন অথবা 86A3A মিউটেশন, এটা বাংলাদেশ সম্ভব না। যেহেতু সম্ভব না, তোমাদের মনেও থাকবে না, সেই জন্য লেখা থাকে এইসব কোশ্চেনগুলোতে NE3।
কিন্তু এটা রাখা থাকে, যদি কেউ ভালো ছাত্র থাকো পড়া থাকে যদি বলতে পারো এটা। আমরা আমাদের রোগীর জন্য এই দুটা এখন পর্যন্ত করতে পারছি, লিভার বায়োপসি করতে পারবো না, রোগী গরিব এটাও মনে করতে পারবো না, আমাদের এটা দিয়েই আমরা বাকিগুলো আমাদের অ্যাসেস করতে হবে। এই রোগীটা রিসেন্ট অনসেট অফ দ্য ডায়াবেটিস ডেভেলপ করে গেছে এবং অ্যাশেন বা ব্রোঞ্জ ডায়াবেটিস, পুরো শরীরটা ব্রোঞ্জের মতো হয়ে গেছে, রিসেন্ট ডেভেলপ করে গেছে, তার গোনাডাল ফেলিওর, ইম্পর্টেন্স, এগুলো সবই আছে। দেখো আমরা কি কি করবো, ওজিটিটি করবো, ব্লাড সুগার করবো, আমাদের রোগীটা তাই আছে। প্রোটিমিটামিন আয়নার বেশি আছে, আল্ট্রাসোনোগ্রামে হেপাটোমেগালি থাকবে উইথ এভিডেন্স অফ সিরোসিস থাকবে। এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি করবো কেন, এখানে ভেরিস থাকতে পারে। পিটুইটারি ফাংশন করবো কেন, কারণ পিটুইটারি হেমোক্রাইটোসিস ইম্পর্টেন্ট ইস্যু। হেমোক্রাইটোসিসে যে পিটুইটারি ফেলিওর তার একটা কারণ হচ্ছে আমাদের বলা হয় এইচআইভিতে হতে পারে, পিটুইটারিস হতে পারে, এবার হিস্টোসাইটোসিস এক্স হতে পারে, তাই না? আমরা সবই জানি আমরা, তাই না? ইনফেকশন হতে পারে, অ্যাপোপ্লেক্সি হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই তো? মনে আছে সবকিছু তোমাদের শাখার কথা। তাহলে পিটুইটারি ফাংশন টেস্ট আমাদের করতে হবে, কারণ এটি পিটুইটারি ফাংশন টেস্টটা দরকার। তারপর ইকোকার্ডি করতে হবে, কারণ এখানে দেয়ার মে বি রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, আমাকে ইকোকার্ডিওগ্রাফি করা লাগতে পারে, দেয়ার মে বি রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। ইসিজি কথা আমরা বলতে পারি যে মে বি কার্ডিয়াক অ্যারিথমিয়া। আমরা হেপাটাইটিস বি সিরোলজি আমরা করবো, কি কোনো লিভার ডিজিজ থাকলে আমরা এটা করে নিই, কারণ আমরা আমাদের রোগীটারও ছিল। আচ্ছা, তারা বলছি আমরা ফেল মানে ইম্পর্টেন্স কেন, একটা হতে পারে সেকেন্ডারি টু হাইপোগোনাডিজম। হাইপোগোনাডিজম কেন, হাইপোগোনাডিজম হচ্ছে এই জন্য যে হেমোক্রাইটোসিস গোনাডকে ধরে সেজন্য হতে পারে, আবার সিরোসিস সেজন্য হাইপোগোনাডিজম হতে পারে, আবার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে কেন, ডিউ টু ইডির জন্য হতে পারে, একটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি অথবা ভাস্কুলার ডিজিজ, তোমার একটা যেহেতু হাইপারটেনশন আছে এগুলোর জন্য হতেই পারে, আবার ঠিক আছে মেটাবলিক ডিজিজ তার আছে। ওকে, এটা দিয়ে আমি মানে শেষ করে ফেলি, না এটা পারবা, আমি আরেকটা জিনিস চলে যাই, এটা মানে দরকার আছে কিনা, এটা একটু দিই, এটা দরকার না, এইটা দিয়ে শেষ করে দিই, 27টা একটু দেখাই দাও। ওটা একটা কাউন্সিলিং ছিল, সিস্টেম স্ক্লেরোসিস কাউন্সিলিং আর দরকার তো পারবা, এই বইতেই লেখা থাকে, এটা ধর ওই রিলেটেড, সেজন্য একটু দেখাই দিই, আগে একটা আলাপ করছিলাম। দি প্লাজমা বায়োকেমিস্ট্রি অফ এ পেশেন্ট হু প্রেজেন্টেড উইথ সিভিয়ার লয়েন পেইন ইজ অ্যাজ ফলোজ: সোডিয়াম 138, পটাশিয়াম কম, ইউরিয়া 3.8, ক্লোরাইড দেখো তোমার একটু আছে বেশি, বাইকার্বনেট কম, ব্লাড পিএইচ হচ্ছে কম, ইউরিনারি পিএইচ হচ্ছে এত। এটা কি এটা? স্যার রেনাল এটা হচ্ছে বাবা নরমাল রেনাল টিউবার এসিডোসিস টাইপ 1। এটা হচ্ছে নরমাল রেনাল টিউবার, নরমাল রেনাল টিউবার এসিডোসিস, নরমাল রেনাল টিউবার এসিডোসিস আমার হচ্ছে এটা আসছে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো হোয়াট ইজ দ্য কজ অফ দ্য মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়ে গেল, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য লয়েন পেইন আমাদের তাহলে আসতে পারে, এটা আসবে আমার স্টোন হবে, হাউ টু প্রসিড দ্য ডায়াগনোসিস কেস, ঠিক আছে? তাহলে আমার ডিস্টাল রেনাল টিউবার এসিডোসিস বা টাইপ 1, যেটাকে আমরা বলি হাইড্রোজেন আয়নোজেন সিক্রেশন, আর নেফ্রোক্যালসিনোসিস, আর এসিডোর টেস্ট ইজ নেসেসারি, যদি বাইকার্বনেট আমরা অলরেডি বলে ফেলছি। ওকে বাবা, আমি একটু সরি, আমাদের 7 মিনিট 6 মিনিট আগে শেষ করতেছি, তাহলে একটু, তাই তো? থ্যাংক ইউ স্যার, পরে আরেকটা ক্লাস নিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বাবা, আমি তাহলে ঢুকে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার, আরো ক্লাস আমরা আরো ক্লাস আমরা অ্যারেঞ্জ করে ক্লাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আমি ঢুকে যাচ্ছি তাহলে। হ্যাঁ নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এটা বিচার তো করব, নিয়ে এসো। থ্যাংক ইউ স্যার, এখানে ঢুকে নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, ঢুকে পড়ো।